ড্রামার শুরুতেই জিয়ং নামের এই মেয়েকে দেখানো হয়, যাকে রাজা লিহানের সামনে হাজির করা হয়েছে। লিহান একজন প্রচন্ড নিষ্ঠুর রাজা। সে জিয়ং এর কাছে এসে বলে, তুমি যে খাবারটা বানিয়েছো সেটা আমার সব ইন্দ্রিয়কে উলট পালট করে দিয়েছে। চারপাশের লোকজন বলতে থাকে যে একে শাস্তি দেওয়া উচিত, আর সবচেয়ে ভয়ানক শাস্তি দেওয়া দরকার। লিহান তাকে মারার জন্য তলোয়ার তুললেও মাঝপথে সে থেমে যায় আর বলে যে আজ থেকে তুমি এখানকার চিফ রয়্যাল শেফ আর এই রান্নাঘরের প্রধান। তুমি রোজ আমার জন্য রান্না করবে, তবে কোনো পদ দুবার বানানো চলবে না। যেদিন তোমার রান্না আমার ভালো লাগবে না সেটাই হবে তোমার জীবনের শেষ দিন। জিয়ং মনে মনে বলে, আমি হতে যাচ্ছিলাম 3 স্টার রেস্টুরেন্টের শেফ, আর এখন কিনা এই স্বৈরাচারী রাজার বাবুর্চি হয়ে গেলাম। তখন জিয়ং আমাদের বলে যে আপনারা বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু আমি 2025 সাল থেকে এখানে এসেছি। আপনারা জানতে চান যে আমি কিভাবে এখানে পৌঁছালাম? তখনই সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। এরপর আমাদের প্রেজেন্ট সময়ের ফ্রান্স দেখানো হয়, যেখানে একটি কুকিং কম্পিটিশন হতে চলেছে। সবাই রান্নার জন্য তৈরি ছিল আর সময় শুরু হয়ে যায়, কিন্তু জিয়ং এর চুলা কিছুতেই কাজ করছিল না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে পাশে পড়ে থাকা খড় জ্বালিয়ে রান্না শুরু করে দেয়, আর সময় শেষ হওয়ার আগেই তার ডিশ তৈরি করে ফেলায়। বিচারকরা একে একে সবার রান্না চেখে দেখছিল। জিয়ং এর ডিশ ট্রাই করার পর তারা বলে যে এটা তো জাস্ট অসাধারণ হয়েছে। জিয়ং তাদের ডিশের নাম বলে আর সেখানে কি কি উপকরণ ব্যবহার করেছে সবকিছু তাদেরকে বুঝিয়ে বলে। এরপর ঘোষণা করা হয় যে জিয়ংই বিজয়ী হয়েছে। পরদিন সকালে সে তার বাবার সাথে কথা বলে আর জিজ্ঞেস করে, বাবা খবরটা দেখেছো? আমি খুব শিগগিরই একটা 3 স্টার রেস্টুরেন্টের হিট হতে যাচ্ছি। তার বাবা এই কথা শুনে খুব খুশি হয় আর বলে যে আমি অনেক খুশি হয়েছি। তা তুমি কবে আসছো এখানে? আজ কিন্তু সূর্যগ্রহণ আছে। জিয়ং বলে যে ঠিক আছে, আমি প্লেনে থেকে সূর্যগ্রহণ দেখে নেব। তার বাবা তাকে বলে যে আসার সময় জোসিনিয়রের একটা বই সাথে করে নিয়ে এসো, ওটা আমার খুব জরুরি। আমি আমার এক বন্ধুকে বলে দিয়েছি যে ও তোমাকে ওটা পাঠিয়ে দেবে। জিয়ং বলে ঠিক আছে, আমি নিয়ে আসবো। পরের সিনে দেখা যায় যে পোস্ট থেকে সে বইটা নেয়ার পর জিয়ং প্লেনে উঠে বসে। ককপিটে পাইলটরা সূর্যগ্রহণ নিয়ে কথা বলছিল। সব যাত্রী ছবি তোলার জন্য ফোন বের করে। ঠিক তখনই জিয়ং এর পাশে বসা এক লোক ভুল করে তার উপর চা ফেলে দেয়, আর জিয়ং এর সেই জোসিয়নের বইটি ভিজে যায়। বইটা পরিষ্কার করার জন্য জিয়ং বাথরুমে যায়, আর সেখানে গিয়ে সে খেয়াল করে যে আসলে এটি একটি রান্নার রেসিপির বই। বইটির একটা পাতা ছেঁড়া ছিল। হঠাৎ সে বইয়ের ভেতরে একটা লাইন পড়তে যায়। সেখানে লেখা ছিল যে প্রিয়তমা, কোনোদিন যদি তুমি এটা পড়ে থাকো তবে তুমি কি আমার কাছে আসতে পারবে? সে এই লাইনটা পড়ার সাথে সাথেই বইটি উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে। জিয়ং মনে মনে ভাবতে থাকে যেটা নির্ঘাত জোসিয়ন আমলের কোনো রোমান্টিক গল্প হবে। কিন্তু যখনই সে লাইনটা পড়ে ঠিক সেই মুহূর্তে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। পুরো প্লেন কাঁপতে থাকে আর লাইটগুলো মিটমিট করতে শুরু করে। জিয়ং সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ তার কথা শুনতে পায় না। হঠাৎ প্রচন্ড একটা ঝটকা লাগে আর এতে বইটা খুলে যায়, আর তার ভেতর থেকে অদ্ভুত এক শব্দের শিকল বেরিয়ে জিয়ংকে বইয়ের ভেতরে টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত সে নিজেকে জুসিয়নের এক গভীর জঙ্গলে একটি জালের ভেতর আটকা পড়া অবস্থায় আবিষ্কার করে। সেখানে রাজা লিহান তার সৈন্যদের নিয়ে হরিণ শিকারে ব্যস্ত ছিল। তলোয়ার বের করার ঠিক আগে তার মায়ের কথা মনে পড়ে যায়, যাকে জোর করে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। লিহান তীর ছুঁড়ে একটা হরিণ শিকার করে আর তার লোকদের বলে যে সে আরো শিকার করতে চায়। পরের সিনে রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একজন পরিচারিকা লিহানের দাদির কাছে এসে জানায় যে রাজা এখনো ফেরেননি, তিনি শিকারে গেছে। উপস্থিত লোকজন লিহানকে নিয়ে কানাকানি করতে থাকে যে আজকের মতো বিশেষ দিনে তার শিকারে যাওয়াটা একদমই উচিত হয়নি। ইঞ্জু তখন চিৎকার করে তাদের এসব কথা বলতে নিষেধ করে। তবে সে মনে মনে জানে যে লিহান তার মায়ের সাথে হওয়া অন্যায়ের কথা ভোলেনি, আর বোধহয় সেই কারণেই সে অনুষ্ঠানে আসতে চাইছে না। এদিকে জঙ্গলে লিহান তার বডিগার্ডদের বলছিল, আজ আমি অনেক হরিণ শিকার করব আর পুরস্কার জিতবো। তার বডিগার্ড সতর্ক করে বলে যে একটা সমস্যা আছে মহারাজ, আপনার অনুষ্ঠানে যাওয়া উচিত। আজ সূর্যগ্রহণও আছে। আপনি যদি এই রীতি পালন না করেন তবে স্বর্গ আপনার উপর রুষ্ট হতে পারে, আর কোন এক অতৃপ্ত নারী আত্মা বা ডাইনি প্রকট হবে। কিন্তু লিহান এসব কুসংস্কারে বিশ্বাস করতো না। অন্যদিকে জিয়ং তখনও জালের ভেতরে আটকা ছিল। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর নিজের ফোন বের করে দেখে, কিন্তু কোনো সিগন্যালই সেখানে ছিল না। ঠিক সেই সময় লিহান একটা শেয়াল দেখতে পায় আর একা সেটিকে শিকার করতে ছোটে। জিয়ং দেখতে পায় যে একটি তীর শিয়ালটির খুব কাছ দিয়ে বেরিয়ে গেছে আর শিয়ালটি পালিয়ে যায়, কিন্তু তীরটি গিয়ে লাগে সেই দড়িতে যা দিয়ে জিয়ং আটকে ছিল। ফলে সে মুক্ত হয়ে নিচে পড়ে যায়। তখনই কেউ একজন তার কাছে আসে। জিয়ং রেগে গিয়ে বলে, তুমি আমার দিকে তীর ছুঁড়েছিলে কেন? লিহান পাল্টা জবাব দেয়, তোমাকে দেখে সন্দেহজনক মনে হচ্ছে। সে যখনই আবার তীর বের করতে যায় জিয়ং সেখান থেকে দৌড়ে পালায়। লিহান তার পিছু নেয় আর জিজ্ঞেস করে, কে তুমি? জিয়ং পাল্টা তাকে প্রশ্ন করে, আগে বলো তুমি কে? জিয়ং সাও জানিয়ে দেয় যে সে কেবল একজন সাধারণ মানুষ। ওদিকে লিহানের মাথায় তখন বডিগার্ডদের সে অতৃপ্ত আত্মা বা ডাইনির কথা ঘুরছিল।
সে ভাবতে থাকে যে জিয়ং বোধহয় কোনো ভিখারি আত্মা, কারণ সেই আমলে জিয়ং এর পোশাক আশাক দেখে ভিখারির মতোই মনে হচ্ছিল। জিয়ং এতে বিরক্ত হয়ে বলে, হ্যাঁ আমি দেখতে ভিখারির মতো হতে পারি, কিন্তু আমি কোনো ভূত নই। লিহান একটা তীর ছুড়লে জিয়ং এর ব্যাগটা ছিটকে পড়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, এটা কেন করলে? এরপর সে তার তাইকোয়ান্দো প্র্যাকটিস দেখাতে শুরু করে, যার ফলে লিহানের কোনো তীরই তাকে ছুঁতে পারছিল না। একসময় লিহানের তীর ফুরিয়ে গেলে জিয়ং হাসতে হাসতে বলে, আমি কিন্তু অনেক বাঘা বাঘা উকিলকেও চিনি, তাই সাবধান থাকো। লিহান তখন রাগে তার তলোয়ার বের করে জিয়ং এর দিকে তাক করে। সে যখনই আক্রমণ করতে যাবে ঠিক তখনই অন্য একদিক থেকে আসা একটি তীর লিহানের গায়ে এসে লাগে। আহত লিহান জিয়ংকে এক দেশদ্রোহী বলে গালি দেয় আর সাথে সাথেই ধস্তাধস্তি করে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর জিয়ং এর জ্ঞান ফিরলে সে লিহানের কাছে গিয়ে দেখে যে তার সত্যি খুব চোট লেগেছে। সে এতে খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে এখন আমি কি করব। জিয়ং নিজের স্কার্ফ খুলে তার ক্ষতস্থানে বেঁধে দেয় আর তার ক্ষতস্থানে ভ্যাসলিনের মতো একটা ক্রিম লাগিয়ে দেয়। সে ভাবতে থাকে যে এখনই ইমার্জেন্সি নাম্বারে ফোন করা দরকার, কিন্তু তার মনে পড়ে যে তার ফোনটা তো ব্যাগেই রয়ে গেছে। সে লিহানের পকেটে ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু তার কাছে ফোন তো দূরের কথা, তার পোশাকে কোনো পকেটই ছিল না। ঠিক সেই মুহূর্তে লিহানের জ্ঞান ফিরে। সে নিজের ছুরি বের করে জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি কি এটাই খুঁজছিলে? তুমি কি আমাকে মারতে চাও? জিয়ং তখন চিৎকার করে বলে, কি আবল তাবল কথা বলছেন, আমি আপনার প্রাণ বাঁচিয়েছি। লিহান তার ক্ষতস্থান দেখে বলে, এর পেছনে নিশ্চয়ই তোমার কোনো গোপন উদ্দেশ্য আছে। সে জিয়ংকে মারতে চাইলে জিয়ং তাকে এক লাথি মেরে উল্টে দেয় আর তার হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। সে লিহানকে হুমকি দিয়ে বলে, আমার পিছু নেওয়ার চেষ্টা করবে না। লিহান তখন গর্জে উঠে বলে, আমি এই দেশের রাজা। জিয়ং ভাবে যে এটা বোধহয় কোনো মুভির শুটিং সেট, তাই সে তার কথা উড়িয়ে দিয়ে বলে, ফালতু কোনো কথা বলো না তো। লিহান তার দিকে এগিয়ে এলে জিয়ং ছুরি ঘুরিয়ে দেখায় আর বলে, আমি কিন্তু ছুরি চালানো তো বেশ পটু। তার দক্ষতা দেখে লিহান কিছুটা থতমত খেয়ে যায়। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর ছুরিটা দূরে গিয়ে পড়ে। লিহান ওটা তোলার চেষ্টা করলে জিয়ং পেছন থেকে তাকে একটা লাথি মারে আর নিজেই ছুরিটা তুলে নেয়। এই ধকল সইতে না পেরে লিহান আবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জিয়ং তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। জ্ঞান ফিরলে লিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে বেঁধে রেখেছো কেন? জিয়ং তাকে সোজাসুজি বলে যে তুমি আমাকে মারার চেষ্টা করছিলে, তাই আর কোনো উপায় না পেয়ে তোমাকে বেঁধে রেখেছি। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। লিহান তাকে বারবার প্রেতাত্মা বলে ডাকছিল আর এতে জিয়ং খেপে যায় আর বলে, আমি কোনো ভূত নই, আমি একজন শেফ। পরের সিনে ইনজুকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে ভাবছিল যে লিহান আগেও শিকারে গেছে, কিন্তু তার তো কখনো এত দেরি হয়নি। তখনই তার 7 বছর আগের একটা কথা মনে পড়ে যায়, যখন সে জেলে ছিল। তার মা তাকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়, কিন্তু ইনজু সেই লোকটিকে মেরে ফেলে। লিহানের শত্রু জাসুন তখন তার সাথে জেলে দেখা করতে এসে বলে, আমি তোমাকে জেল থেকে বের করেছি, কিন্তু এর বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। সিন সেখান থেকে প্রেজেন্টে ফিরে আসে আর প্রেজেন্টে দাঁড়িয়ে ইনজু ভাবে যে লিহানের নিখোঁজ হওয়ার পেছনে কি জাসুনের কোনো হাত আছে। ওদিকে জাসুন একটি চিঠি পড়ে তার লোকদের নির্দেশ দেয় যে রাজা এখন জঙ্গলে আছে, যদি কেউ তার ক্ষতি করার চেষ্টা করে তবে তাকে রেহাই দেওয়া হবে না। ওদিকে জঙ্গলের সিন দেখানো হয়, সেখানে লিহান জিয়ংকে হুকুম দেয় যে আমার তৃষ্ণা পেয়েছে, পানি নিয়ে এসো। জিয়ং তাকে পাল্টা উত্তর দেয় যে তৃষ্ণা আমারও পেয়েছে। লিহান গর্জে উঠে বলে, আমি এই দেশের রাজা। জিয়ং তার কথা কানেই তোলে না। জিয়ং তার কোনো কথা কানেই তুলছে না দেখে সে তার নিজের গায়ে ড্রাগন ট্যাটুটি দেখায়। জিয়ং সেটা দেখে টিটকিরি কেটে বলে, এই ড্রাগন দিয়ে কি প্রমাণ হয়? লিহান তখন বলে, আমি যদি সত্যিই রাজা হই তখন তুমি কি করবে? জিয়ং বলে, সেটা দেখা যাবে, আপাতত তুমি আমার পেশেন্ট। এরপর সে লিহানকে কাছের একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। লিহান জানায় যে সে শিকার এলে মাঝে মাঝে এখানে থাকে। জিয়ং সেখানে তাকে বেঁধে রাখে। জিয়ং বাহিরে কিছু জামা কাপড় শুকাতে দেখে সে নিজের ভেজা পোশাক বদলে সেগুলো পরে নেয়। ঠিক তখনই সেখানে গিলগাম নামের এক মেয়ে চলে আসে আর সে এসেই ঝাড়ু দিয়ে জিয়ংকে পেটাতে শুরু করে আর চেঁচিয়ে বলে, আমার কাপড় তুই চুরি করেছিস কেন? জিয়ং তার কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কোন জায়গা? গিলগামের উত্তর শুনে জিয়ং তো পুরো শকড হয়ে যায়। সে জানতে পারে যে সে এখন মানকিয়ার বা জেসিয়ন আমলে চলে এসেছে। জিয়ং বুঝতে পারে যে তার ব্যাগটা খুঁজে পাওয়া খুব জরুরি, কারণ তার ফোনটা সেখানেই আছে। সে গিলগামকে বলে, আমার সাথে একটু চলো না, আমার ব্যাগটা বাইরে ফেলে এসেছি। গিলগাম তার কথায় প্রথমে রাজি হয় না, কিন্তু সে খুব ক্ষুধার্ত ছিল। জিয়ং যখন বলে যে সে ভালো রান্না করতে পারে, তখন গিলগাম খুশি হয়ে তার কথায় রাজি হয়ে যায়। তারা রান্না সব জোগাড় করে একটা চমৎকার ডিশ তৈরি করে। জিয়ং সেই খাবার লিহানের কাছে নিয়ে যায়, কিন্তু লিহান সন্দেহ করে বলে, আগে তুমি খাও, হতে পারে এতে বিষ মেশানো আছে। জিয়ং তাকে দেখানোর জন্য এক লোকমা খেয়ে নেয় আর মজা করে বলে, আমার কিউট প্রিন্সেস, এবার খেয়ে নাও তো। লিহান তখন রেগে গিয়ে চিৎকার করে বলে, আমি প্রিন্সেস নই, আমি কিং।
কিন্তু খাবার মুখে দিয়ে লিহান ঝাল সইতে না পেরে চিৎকার শুরু করে দেয়। সে বলে, এতে কি বিষ মিশিয়েছ তুমি? জিয়ং অবাক হয়ে বলে, আরে এটা তো একদমই ঝাল নয়। কিন্তু গিলগামও খেয়ে বলে যে এটা সত্যি প্রচন্ড ঝাল হয়েছে। জিয়ং তখন বিরক্ত হয়ে বলে যে ঠিক আছে, তোমাদের কারো খেতে হবে না, আমি একাই সব খেয়ে নেব। কিন্তু গিলগাম তখন বলে যে না না, এটা আমিও খেতে পারবো। এরপর জিয়ং জোর করে লিহানকেও খাইয়ে দেয়। খাবারটা মুখে দিতেই লিহানের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে ভাবে যে স্বাদটা ঠিক যেন তার মায়ের হাতের রান্নার মতো। রাত গভীর হলে জিয়ং আর গিলগাম পাহাড়ে যাওয়ার প্ল্যান করে। লিহান তখন ঘুমের ভান ধরে পড়েছিল। জিয়ং মায়াবশত তার গায়ে একটা কম্বল জড়িয়ে দেয়। এটা দেখে গিলগাম টিটকিরি কেটে বলে, তুমি তো তোমার হাজবেন্ডের খুব যত্ন নাও। জিয়ং বিরক্তির সাথে উত্তর দেয়, আরে না না, সে আমার হাজবেন্ড নয়। ওদিকে লিহান চুপচাপ তাদের সব কথা শুনছিল। পরে তারা দুজনে নদীর ধারে গিয়ে বেশ কিছুক্ষণ মজা করে সময় কাটায়। অন্যদিকে সৈন্যরা এসে লিহানকে খুঁজে পায় আর তাকে মুক্ত করে নেয়। ছাড়া পেয়ে লিহান গর্জে উঠে বলে, ও একটা দেশদ্রোহী, ওকে মেরে ফেলো। এরপর সৈন্যরা সেই ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। পরের সিনে আমরা জিয়ংকে দেখি। সে লোকজন দেখে সাহায্যের জন্য চিৎকার করতে যায়, কিন্তু গিলগাম তার মুখ চেপে ধরে আর বলে যে তুমি কি পাগল হয়েছো? কি করছো এসব? ওরা চেহং এর লোক, আমাদের ধরে নিয়ে যাবে। জিয়ং অবাক হয়ে মনে মনে ভাবে, তাহলে কি চেহং সত্যি বাস্তবে আছে? এরপর তারা দুজনে চুপি চুপি পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের আর শেষ রক্ষা হয় না। এক সৈন্য তাদের ধরে ফেলে আর জোর করে তাদের সাথে নিয়ে যায়। তাদের দুজনকে জেলখানায় বন্দি করা হয়। জিয়ং তখন চিৎকার করে বলতে থাকে, আমাকে এখান থেকে বের করো, তোমরা আমাকে কিডন্যাপ করেছো। গিলগাম তাকে থামিয়ে দিয়ে বলে, এখন চিৎকার করে কোনো লাভ নেই, চুপচাপ থাকো। জিয়ং তখন বসে বসে তার আগের দিনগুলোর কথা মনে করে। সে কত সুখী, মাত্র একটা বড় কম্পিটিশন সে জিতেছে। সে ভাবে যে কিভাবে আমি এখানে ফেসে গেলাম। আমি সেই ছেলেটার সাথে দেখা করলাম যে নিজেকে রাজা বলছিল। সে কি তবে সত্যি কথাই বলছিল? আমি তার সামনে এক নিষ্ঠুর রাজার নিন্দা করছিলাম, যে কিনা মানুষের জমি কেড়ে নেয় আর শুধু শিকার করে বেড়ায়। এখন আমার কি হবে? ঠিক তখনই সৈন্যরা এসে তাদের বাইরে নিয়ে যায়। জিয়ং ভয় পেয়ে গিলগামকে জিজ্ঞেস করে, এখন আমাদের সাথে কি হবে? গিলগাম জানায় যে সব মহিলাদের দুটি গ্রুপে ভাগ করা হবে। অল্প বয়সীদের পাঠানো হবে রাজার কাছে, আর অন্য গ্রুপের ভাগ্যে কি আছে সেটা সে বলতে পারবে না। যখন জিয়ং এর পালা আসে, গভর্নরের ছেলে ল্যান তাকে বয়স জিজ্ঞেস করে। জিয়ং বলে যে আমার 27 বছর। তার বয়স শুনে তাকে দ্বিতীয় গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ বয়স্কদের গ্রুপে। এরপর গিলগামের পালা আসে। সে নিজেকে বুড়ি দেখানোর চেষ্টা করে আর বলে যে আমার বয়স 28। তাকেও জিয়ং এর গ্রুপে রাখা হয়। তখন লেন ঘোষণা করে যে তরুণীদের গ্রুপটি রাজার কাছে যাবে, কারণ জিয়ং এর ইন্সপেক্টর সিলেকশনের জন্য খুব শীঘ্রই আসছেন। আর দ্বিতীয় গ্রুপটিকে রান্নাঘরে সাহায্যের জন্য পাঠানো হবে। পরের সিনে দেখা যায় যে রাজা লিহান আর একজন সৈন্য সেই দুই মেয়েকে হন্যে হয়ে খুঁজছে। সৈন্যটি বলে ওদের নিশ্চয়ই গভর্নরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। লিহান তখন মৃদু হেসে বলে, চলো তাহলে সেখানেই যাওয়া যায়। অন্যদিকে জিয়ং আর গিলগাম রান্নাঘরে ঢুকে। জিয়ং খেয়াল করে যে সেখানে রান্নার উপকরণ খুব সামান্য আছে। তখনই এক লোক এসে হুকুম দেয় যে দুজন খুব গুরুত্বপূর্ণ অতিথি এখানে আসছে, তাদের জন্য ভালো কিছু রান্না করো। জিয়ং তার কথায় রাজি হয়, তবে জানতে চায় তাদের কি খাবার পছন্দ। লোকটি বলে সে এই বিষয়ে কিছুই জানে না। তখন ল্যান সেখানে এসে সব শুনে জিয়ং এর কাছে জানতে চায় যে সমস্যাটা কি। জিয়ং বুঝিয়ে বলে যে এখানে উপকরণ খুব কম আছে আর অতিথিদের পছন্দ সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না। ল্যান বলে আমি তোমাকে সব জানাবো, কিন্তু মনে রেখো যদি রান্না ভালো না হয় তবে তোমাদের প্রাণও যেতে পারে। তুমি কি রাজি? জিয়ং সাহসের সাথে বলে, হ্যাঁ আমি রাজি। ল্যান জিয়ংকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে নিচু স্বরে বলে, এখানে চিফ সেক্রেটারি জিসান আর শহরের ইন্সপেক্টর আসছে। জিসান আর রাজা লিহান ছোটবেলার বন্ধু। তারা একসাথে বড় হয়েছে, খেলাধুলা করেছে, আবার ঝগড়াও করেছে। তারা দুজনেই খুব নিষ্ঠুর। জিয়ং এর সাহায্যে তারা সাধারণ মানুষকে কঠোর শাস্তি দেয়। জিসান খুব খুঁতখুঁতে স্বভাবের। সে ইচ্ছাকৃত ভাবে খাবারের চুল বা অন্য কোনো ভুল খুঁজে বের করার চেষ্টা করবে। এখন বলো তুমি কি এখনো তৈরি? জিয়ং বলে, হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। যদি তারা আমার রান্না পছন্দ করে তবে আমাদের মুক্তি দিতে হবে। ল্যান তার কথায় রাজি হয়ে যায়। জিয়ং অন্য সব মহিলাদের কাছে গিয়ে উৎসাহ নিয়ে বলে, আমরা যদি মন দিয়ে ভালো মতো রান্না করি তবে আমাদের মুক্তি মিলবে। ওদিকে ল্যান এক লোককে জিজ্ঞেস করে মিস্টার ইয়ং এর কি খবর। লোকটি জানায় সে তার দাদির সাথে পালিয়েছে। এমনকি ল্যান তাকে বিদায় জানানোর সুযোগটুকুও পায়নি। ল্যান দীর্ঘশ্বাস ফেলে বলে সে আমার জন্য মরে গেছে। অন্যদিকে রান্নাঘরে জিয়ং মাংস কাটার চেষ্টা করছিল, কিন্তু সেটা খুব শক্ত ছিল। হঠাৎই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। অন্য এক সিনে মুগ্ধ তার পরিচারিকার কাছে গভর্নরের অফিসের খবর জানতে যায়। পরিচারিকা জানায় যে জিসান আর তার বাবা সেখানে পৌঁছেছে। মুগ্ধ কুটিল হেসে বলে গভর্নরের নাতরি মিয়ং যখন চিয়াং এর জন্য সেখানে আসবে তখন গভর্নরের মুখের চেহারা দেখার মতো হবে। চিয়াং এর জিসান আর তার বাবা পৌঁছালে ল্যান তাদের স্বাগত জানায়।
অন্যদিকে জিয়ং তার নিজস্ব কায়দায় মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কাটে। সে সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে গরম পানিতে ঝুলিয়ে দেয় আর সতর্কভাবে তাপমাত্রা চেক করে। অবশেষে রান্না শেষ হলে সবাই খেতে বসে। জিসান খাবারের থালার দিকে তাকিয়ে তাচ্ছিলের সাথে বলে, এসব কি খাবার? সামান্য মাংস? তোমরা কি আমাদের অপমান করছো? ল্যান তখন ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে মাফ করবেন, আসলে এরা সবাই নতুন রাঁধুনি। জিসান তখন গর্জে উঠে বলে, ওদের আমার সামনে নিয়ে এসো, আমি ওদের শাস্তি দিতে চাই। জিয়ং আর বাকি মেয়েদের সেখানে আনা হয়। জিয়ং লক্ষ্য করে দেখে যে কেউ খাবারটা চেখে পর্যন্ত দেখেনি। সে ল্যানকে উদ্দেশ্য করে বলে, আপনি আমাদের রান্না করতে বলেছিলেন আর আমরা সেটা করেছি, কিন্তু এরা তো স্বাদ না দেখেই কথা বলছে। আগে খেয়ে দেখুন, যদি খারাপ হয় তবেই আমাদের শাস্তি দেবেন। জিসান বলে, তোমার তো দেখছি বেশ সাহস। ঠিক আছে, আমরা খেয়ে দেখবো, কিন্তু যদি ভালো না হয় তবে তোমার প্রাণ যাবে। তুমি তৈরি তো? জিয়ং দৃঢ়ভাবে হ্যাঁ বলে দেয়। এরপর জিসান মিয়ংকে গভর্নরের সামনে নিয়ে আসে। নিজের মেয়েকে দেখে ল্যান তাকে জড়িয়ে ধরে। জিসান শর্ত দেয়, যদি রান্না ভালো হয় তবে তোমার মেয়ে এখানেই থাকবে, আর যদি খারাপ হয় তবে আমরা তাকে নিয়ে যাব। ল্যান সবাইকে খাবার চেখে দেখতে বলে। তারা খাওয়া শুরু করতেই বুঝতে পারে যে খাবারটা অসাধারণ হয়েছে, কিন্তু জিসান মিথ্যে বলে যেটা একদমই ভালো হয়নি। জিয়ং মনে মনে বলে, আমি জানি যে তুমি মিথ্যে বলছো। গভর্নর নিজের স্বাদ দেখে বলে যে এটা অপূর্ব হয়েছে, আমি জীবনও এমন রান্না খাইনি। তুমি আমার নাতনিকে নিয়ে যেতে চাও বলে মিথ্যে বলছো। গভর্নর রেগে তলোয়ার বের করে জিসানকে মারতে যায়, কিন্তু ল্যান তাকে আটকে দেয়। ঠিক যখন তারা জিয়ং এর উপর চড়া হতে যাচ্ছিল তখন এক গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। সেটা ছিল রাজা লিহানের। সে বলে যে রান্না যদি সত্যি ভালো হয়ে থাকে তবে আমিও সেটা চেখে দেখতে চাই। জিয়ং এর মনে হয় এই কণ্ঠস্বর তার খুব চেনা। সে তাকিয়ে অবাক হয়ে দেখে যে এ তো সেই ছেলে যে নিজেকে রাজা বলছিল, যা আসল রাজা লিহান। খাবার লিহানের সামনে রাখা হয়। সে জিয়ংকে বলে, আগে তুমি খেয়ে দেখাও। জিয়ং খাওয়ার পর লিহান খেতে শুরু করে। শেষে খাবারটা তৃপ্তি ভরে খায় আর বলে যে এটা তো দারুণ হয়েছে, এমন খাবার আমি আগে কখনো খাইনি। সে পুরো খাবারটাই শেষ করে ফেলে। এরপর জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি এতে কি মিশিয়েছ? জিয়ং সব বুঝিয়ে বলে। লিহান তার সাথে কাটানো আগের কথাগুলো মনে করে জিজ্ঞেস করে, তুমি বলেছিলে তুমি একজন শেফ, তোমার বয়স কত? জিয়ং বলে 27 বছর। লিহান তখন অবাক হয়ে বলে, তোমার বয়স 27? তাহলে এখনো বিয়ে করনি কেন? জিয়ং তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি ভুল বুঝছেন, আমি অন্য এক জায়গা থেকে এখানে এসেছি। লিহান জানতে চায় সেটা কোন জায়গা। জিয়ং সরাসরি বলে দেয় যে আমি 500 বছর পরের ভবিষ্যৎ থেকে এসেছি। লিহান তার কথা শুনে হেসেই উড়িয়ে দেয় আর বলে, তুমি নির্ঘাত পাগল হয়ে গেছো। যাই হোক, আমি তোমাকে আর মিয়ংকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে যাব। গভর্নর তাকে বাধা দিয়ে বলে, তুমি মেয়ে মানুষের পেছনে পাগল হয়ে গেছো, রাজকার্য সামলানোর যোগ্যতা তোমার নেই, শুধু মেয়েদের নিয়েই পড়ে থাকো তুমি। লিয়ান তখন রাগে তলোয়ার বের করে গর্জে ওঠে আর বলে, যখন আমার মাকে মারা হয়েছিল তখন তো আপনি একটা কথাও বলেননি, তাহলে আজ কেন কথা বলছেন? সে গভর্নরকে জেলখানায় বন্দি করে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় যে জিয়ং আর গিলগাম তখনও জেলের ভেতরে। জিয়ং বলে, আমাদের প্রাসাদে যেতে হবে, তবে তার আগে আমাকে সেই বইটা খুঁজে বের করতে হবে যা থেকেই সবকিছু শুরু হয়েছে। ওটা সেই পাহাড়ে আছে। এরপর ল্যান জিয়ং আর গিলগামকে মুক্ত করে দেয় আর বলে, আমি আমার কথা রেখেছি, এখন তোমরা যেতে পারো। জিয়ং আর গিলগাম জঙ্গলে সেই পাহাড়ে গিয়ে ব্যাগটা খুঁজতে থাকে, কিন্তু সেটা কোথাও তারা পায় না। হঠাৎ জিয়ং সেখান থেকে পড়ে যেতে নিলে লিহান তাকে ধরে ফেলে। জিয়ং বলে, আমি আমার সেই ব্যাগটা নিতে এসেছি যেটা তুমি তীর মেরে ফেলে দিয়েছিলে। লিহান তাকে ব্যাগটা দেখায়। আরেক সৈন্যকে ওটা নিয়ে আসতে বলে, কিন্তু পরক্ষণই সে ব্যাগটা নিচে ফেলে দেয় আর বলে, এখন তোমার পালানোর আর কোনো অজুহাত নেই। জিয়ং তার এই কাজে খুব রেগে যায় আর চিৎকার করে বলে, তুমি একটা আস্ত শয়তান। লিহান বলে, এত অভদ্র হয়েও না। তার কথা জিয়ং দমে গিয়ে বলে, দুঃখিত, আমি আপনার অনুগত, আপনি যা বলবেন আমি তাই করব। পরের সিনে তাদের দুজনকে বন্দী হিসেবে প্রাসাদে নিয়ে যাওয়া হয়। সেখানে মুকজুকে দেখা যায় সে নর্তকীদের সাথে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। তার জাসনের সাথে কাটানো একটি মুহূর্ত মনে পড়ে যায়, যেখানে জাসন বলেছিল তোমাকে লিহানের মন জয় করতে হবে, আর সুযোগ বুঝে আমরা তাকে মেরে ফেলবো। মুকজু জানতে চায় লিহান কাকে সাথে করে আনছে। তাকে জানানো হয় যে মিয়ংকে আনা হচ্ছে, যে দেখতে খুব সুন্দরী। প্রাসাদে মুকজু লিহানকে স্বাগত জানায়। লিহান তখন জিয়ংকে দেখায়। মুকজু জিজ্ঞেস করে, এ কে? ও তো খুব সুন্দরী। লিহান তখন মজা করে বলে, ও মেয়ে নয়, ও একটা প্রেতাত্মা, ও একটা ডাইনি। এরপর লিহানের চিকিৎসার দৃশ্য দেখানো হয়। চিকিৎসক তার শরীর থেকে তীর বের করে আর বলে যে ঠিক সময় রক্তপাত বন্ধ হয়েছিল বলে সে রক্ষা পেয়েছে, না হলে তার অবস্থা আরো খারাপ হতে পারত। লিহানের তখন মনে পড়ে যায় যে কিভাবে জিয়ং তার ক্ষতস্থান বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করেছিল। মুকজু চিকিৎসককে নির্দেশ দেয় যে আজকের এই ঘটনার কথা গোপন রাখতে। পরে মুকজু লিহানকে জিজ্ঞেস করে যে তোমার রক্তপাত কে থামিয়েছিল? লিহান জানায় যে যাকে সে সাথে করে এনেছে সেই মেয়েটি এটা করেছে। মুকজু অবাক হয়ে বলে, আমার তো মনে হয়েছিল যে ও একজন অপরাধী, তাই ওকে এখানে এনেছো।
লিহান তা অস্বীকার করে। রাতে জিয়ং যখন জেলে বন্দি তখন সৈন্যদের মেরে কেউ একজন তাকে বাঁচাতে আসে। জিয়ং ভয় পেয়ে চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কে? সে লোকটা বলে যে চুপ করো, না হলে আমরা দুজনেই মারা পড়বো। এরপর সে দুই মেয়েকে জেল থেকে বাইরে বের করে নিয়ে যায়। জিয়ং নিজেকে এমন এক জায়গায় আবিষ্কার করে যেখানে সবাই মাস্ক পরে নাচছে। সে তো অবাক হয়ে গিলগামকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে এখানে? গিলগামও কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই একজন তার মাস্ক খোলে আর তারা দেখে যে সে আর কেউ নয়, স্বয়ং রাজা লিহান। জিয়ং তাকে দেখে পুরোপুরি একদম থ হয়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে ফিস করে বলে, সুযোগ পেলে আমরা এখান থেকে পালাবো। লিহান এক সৈন্যকে জিজ্ঞেস করে, রডটা কি যথেষ্ট গরম হয়েছে? মগজো আড়াল থেকে এসব লক্ষ্য করছিল। লিহান হঠাৎ গিলগামকে ধরে ফেলে আর তার শরীরে গরম রড ছোঁয়াতে যায়। জিয়ং তখন চিৎকার করে ওঠে আর বলে, দোহাই তোমার, এমনটা করো না, তুমি যা বলবে আমি তাই করব। লিহান তখন শয়তানে হাসি এসে বলে, বাহ, এবার তুমি লাইনে এসেছ। সে জিয়ংকে সাফ জানিয়ে দেয়, হয় তুমি আমার জন্য রান্না করবে, নয়তো মরবে। জিয়ং তার কথায় রাজি হয়, তবে এক শর্তে, যে গিলগাম হবে তার কুকিং অ্যাসিস্ট্যান্ট। লিহান সেই অনুমতি দিয়ে দেয়। রয়্যাল কিচেনে পৌঁছালে রাজকীয় রাঁধুনিরা তাদের উপর রেগে যায়। তারা বলে যে একটা মেয়ে কিভাবে রাজার জন্য রাঁধতে পারে, তুমি রান্না শিখলে কোথায়? জিয়ং তখন শান্তভাবে বলে, আমি অনেক দূর থেকে এসেছি, আমার কথা তোমরা বুঝবে না। এরপর সে রান্নার জিনিসপত্র পরীক্ষা করে হরিণের মাংস দিয়ে এমন এক ডিশ তৈরি করে যা সে বর্তমানে কুকিং কম্পিটিশনের জন্য বানিয়েছিল। ওদিকে একজন পরিচারিকা লেডি কিমকে খবর দেয় যে জিয়ং রান্নাঘরে জাকিয়ে বসেছে। লেডি কিম দ্রুত কুইন ডাওয়াজানকে গিয়ে জানায় যে জিয়ং হরিণীর মাংসের বিশেষ পদ রাখছে। মুগজো লিহানের সাথে দেখা করতে যায়। জিয়ং যখন লিহানকে খাবার পরিবেশন করে তখন সে বলে, এখানে 3টি পদ আছে। লিহান খাবারটা চেখে অবাক হয়ে যায়। তার মনে হয় এটা অন্য কোনো জগতের স্বাদ। খেতে খেতে তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়, যে তাকে নিজের হাতে খাইয়ে দিত। সে মনে মনে ভাবে, এই মেয়েটা এত দক্ষ হলো কি করে? ও আসলে কোথা থেকে এসেছে? এরপর সে জিয়ংকে হুকুম দেয় তাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার জন্য। ঠিক সেই সময় মুগজো ঘরে ঢুকলে লিহান তাকে চলে যেতে বলে। জিয়ং এর সাথে লিহানকে এভাবে দেখে মুগজোর আগে ফেটে পড়ে। জিয়ং অস্বস্তি বোধ করে বলে, আমার এখন যাওয়া উচিত, নইলে বিপদ হতে পারে। লিহান তাকে থামিয়ে দিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করেছি। পরের সিনে দেখা যায় যে জিসান জিয়ংকে আটক করেছে আর বলে, তোমাকে লিহানের উপর গোয়েন্দাগিরি করতে হবে। জিয়ং প্রথমে তার কথায় না করে দেয় আর বলে যে ধরা পড়লে তো আমাকেই মরতে হবে। জিসান তাকে ভয় দেখিয়ে বলে, লিহান তোমাকে পছন্দ করে বলে মুগজো কিন্তু তোমার উপর প্রচন্ড রেগে আছে। তুমি যদি আমার কথা শোনো তবে আমি তোমাকে ওর হাত থেকে বাঁচাবো। নিরুপায় হয়ে জিয়ং রাজি হয়, তবে শর্ত দেয় যে তার হ্যান্ডব্যাগটা এনে দিতে হবে। পরের সিনে দেখা যায় যে জিসান লিহানকে গিয়ে উস্কানি দেয় যে অ্যাসেম্বলির অফিসাররা জিয়ংকে মেরে ফেলতে চায়, কারণ তাদের ধারণা জিয়ং এর কারণে রাজা গভর্নরকে জেলে পুরেছে। তার কথা শুনে লিহান প্রচন্ড রেগে যায় আর বলে, আমি এই দেশের রাজা, কি করতে হবে সেটা কেউ আমাকে বলে দেবে না। এরপর জিয়ংকে অ্যাসেম্বলিতে তলব করা হয়। লিহান তলোয়ার উঁচিয়ে বলে, তোমার রান্না আমার সব ইন্দ্রিয়কে উলট পালট করে দিয়েছে। তারপর সবাইকে অবাক করে দিয়ে সে জিয়ংকে চিফ রয়্যাল কুক ঘোষণা করে। সে জানায় যে আজ থেকে জিয়ং কেবল তার জন্যই রান্না করবে, আর কোনো পদ দুবার বানানো চলবে না। রান্না পছন্দ না হলেই তার মৃত্যুদণ্ড দেয়া হবে। তখন মুগজো কুইন ডাওয়াজারের সাথে দেখা করে আর জিয়ং সম্পর্কে কান পড়া দিতে থাকে। কুইন ডাওয়াজার ঘোষণা করে যে জিয়ংকে সিনিয়র শেফদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে। যদি জিয়ং হারে তবে তার হাত কেটে ফেলা হবে। জিয়ং এই খবর শুনে আতঙ্কে জমে যায় আর মুগজোকে দেখে মনে মনে ভাবে, এটা নিশ্চয় তোমারই কোনো চাল হবে। ওদিকে লিহান একটি গোপন চিঠি থেকে জানতে পারে যে কুইন ডাওয়াজান জিয়ং এর হাত কাটানোর ষড়যন্ত্র করছে। তখন লিহান প্রতিযোগিতার আসরে এসে রুখে দাঁড়ায় আর বলে যে জিয়ং আমার ব্যক্তিগত রাঁধুনি, আপনি কিভাবে ওর হাত কাটার সাহস করেন? তখন ঠিক হয় যেই খারাপ রান্না করবে শাস্তি তাকেই পেতে হবে। জিয়ং এতে খুব ভয় পেয়ে যায়। সে তার বাবাকে মনে করে নিজেকে শক্ত করে আর প্রতিজ্ঞা করে যে তাকে নিজেকে প্রমাণ করতেই হবে। লিহান মনে মনে ভাবে, তুমি যদি সত্যিই ভবিষ্যৎ থেকে এসে থাকো তবে সেটা আজ প্রমাণ করে দেখাও। পরের সিনে কুইন ডাওয়াজার আর ইনজু প্রতিযোগিতার মূল বিষয় ঘোষণা করতে আসে। জিয়ং একটা শব্দ দেখে অবাক হয়ে ভাবে যে ওরা এটা কি লিখছে। কিছুক্ষণ মাথা খাটানোর পর সে বিষয়টা বুঝতে পারে। কুইন বলে, তোমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে যা খুশি বানাতে পারো, তবে 3টি জিনিস অবশ্যই থাকতে হবে, তা হলো টোফু, দোয়নজাং আর সয়াবিন পেস্ট। তাদের এই কথা শুনে জিয়ং চিন্তায় পড়ে যায় যে সাধারণ জিনিসগুলো দিয়ে সে কি অসাধারণ কিছু বানাতে পারে। জিয়ং এর প্রতিপক্ষ হলো বংশি আর ম্যানসো। সময় শুরু হতেই সবাই উপকরণের জন্য রাজকীয় রান্নাঘরের দিকে দৌড়ায়। বংশিক আর ম্যানসো আগে পৌঁছে রান্নাঘরের বেশিরভাগ ভালো ভালো জিনিস নিয়ে চলে আসে। জিয়ং যখন সেখানে পৌঁছায় সে দেখে যে তার জন্য তেমন কিছুই বাকি নেই। ওদিকে কুইন ডাওয়াজার লিহানের সাথে কথা বলতে গিয়ে মজা করে বলে যে তোমাকে তো জিয়ং এর বেশ ঘনিষ্ঠ মনে হচ্ছে। লিহান তখন শান্ত গলায় জবাব দেয়
যে কাউকে জানতে হলে তার আগে তো তার বন্ধু হতে হয়। কুইন বলে যে ইদানিং তার খুব ক্লান্তি লাগে আর তার ক্ষুধাও কমে গেছে। লিয়ান আত্মবিশ্বাসের সাথে বলে, চিন্তা করবেন না, জিয়ং এর রান্না মুখে দিলে আপনার আবার ক্ষুধা ফিরে আসবে। কুইন বলে, সেটা তো সময়ই বলে দেবে। জিয়ং তখন রাজকীয় রান্নাঘরে হন্য হয়ে খুঁজছে। সে একটা উপকরণ পেল আর একটা উপকরণ কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই ইয়ন সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বাকি তো রাধুনি তো অনেক আগেই চলে গিয়ে রান্না শুরু করে দিয়েছে। জিয়ং তখন অসহায় ভাবে বলে, আমার কাছে ডোয়েংজাং নেই, ওরা সবকিছু নিয়ে গেছে, এখন আমি কি করব বুঝতে পারছি না। ইয়ন তখন দয়া করে বলে, আমার কাছে কিছুটা ডোয়েনজাং আছে, আমার সাথে এসো। লিহান দূর থেকে জিয়ংকে দেখছিল আর মনে মনে বলছিল, খবরদার জিয়ং, কোনো ভুল করো না, এখানে কেউ তোমাকে ক্ষমা করবে না। বাকি সবাই জিয়ং এর জন্য অপেক্ষা করছিল, কারণ অন্য দুই রাধুনি অলরেডি হাজির হয়ে গেছে, কিন্তু জিয়ং তখনও হাজির হয়নি। কিছুক্ষণ পর সে ফিরে আসে আর তার কাজ শুরু করে দেয়। তার মনে পড়ে যায় ইয়নের বলা সেই কথা। কুইনকে যখন ছোটবেলায় প্রাসাদে আনা হয়েছিল, সে তখন কিছুই খেতে চাইতো না, কারণ সে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। তার মা শেষবার তার জন্য একটা বিশেষ সোপ বানিয়েছিল। জিয়ং ঠিক করে যে সে সেই সোপটাই বানাবে। রান্না করতে করতে জিয়ং বুঝতে পারে যে সোপটা সম্পূর্ণ করতে হলে আরো একটা উপকরণের প্রয়োজন। সে বাইরে যেতে চাইলে রক্ষীরা তাকে আটকে দেয়। জিয়ং জেদ ধরে বলে, আমার আরো একটা জিনিস লাগবেই, সেটা ছাড়া আমার রান্নাটা শেষ হবে না। তাকে রাজার সামনে হাজির করা হলে মগজু বাধা দিয়ে বলে, তুমি এখন বাইরে যেতে পারো না, তুমি হয়তো দেখতে চাইছো অন্য দুই রাঁধুনি কি বানাচ্ছে, যাতে তুমি তাদের আইডিয়া চুরি করতে পারো বা অন্য কিছু রান্না করতে পারো। জিয়ং পাল্টা জবাব দিয়ে বলে, সময় খুব কম, এত অল্প সময় অন্য ডিশ বানানো সম্ভব নয়, আর যেহেতু সময় এখনো শেষ হয়নি, তাই আমি কি বানাবো সেটা আমার ব্যাপার। ইঞ্জু প্রথমে অনুমতি দিতে না চাইলেও লিহান তখন বলে, ঠিক আছে, তুমি প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসতে পারো, কিন্তু মনে রেখো, যদি তোমার রান্না ভালো না হয় তবে তোমার একটা নয় বরং 2 হাতই কেটে ফেলা হবে। জিয়ং তখন ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে নিজে গিয়ে সময় মতো ফিরতে পারবে না। সে গিলগামকে পাঠায় উপকরণটা আনতে, কিন্তু মুগজু চতুরতার সাথে চইকে ইশারা করে কিছু একটা করার জন্য চই চুপি চুপি গিলগামের পিছু নেয় আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রান্নাঘরে জিয়ং অস্থির হয়ে ভাবছে যে গিলগাম এখনো কেন আসছে না। সময় প্রায় শেষের দিকে। অনেকক্ষণ সময় পার হওয়ার পর গিলগাম ধুকতে ধুকতে ফিরে আসে। ঠিক তখনই সময় শেষ হয়ে যায়। এবার বিচার পর্ব শুরু হয়। প্রথমে ম্যানসুর রান্না পরীক্ষা করা হয়। চই তার ডিশ চেখে দেখে নাম আর উপকরণের ব্যাপারে প্রশ্ন করে। এরপর বনসিকের পালা আসে। একই প্রক্রিয়া চলে, কিন্তু লিহান তার রান্নাতেও একটা খুঁত খুঁজে পায়। অবশেষে জিয়ং এর পালা আসে। সবার সামনে খাবার রাখা হয়, কিন্তু দেখা যায় সেটা কেবলই একটা সাধারণ স্যুপ। সাধারণ এক বাটি স্যুপ দেখে উপস্থিত সবাই বেশ অবাক হয়ে যায় আর সবার চোখে মুখে একটা বিদ্রোহের ভাব ফুটে ওঠে। প্রথমে জয় এটি চেখে দেখে বলে, ঠিক আছে। এরপর একে একে সবার স্বাদ নিতে থাকে। কুইন যখন স্যুপটি মুখে দেয়, সে বারবার সেটি খেতেই থাকে। তারপর জিয়ংকে প্রশ্ন করে, তুমি আমাদের দেওয়া থিমের সাথে এই স্যুপের মিল ঘটালে কিভাবে? জিয়ং যখন স্যুপটির ব্যাখ্যা দিতে শুরু করে, তখন মুগজু মাঝপথেই চিৎকার করে ওঠে আর বলে, আসল কথা এসো, না হলে তোমার 2 হাতই কেটে ফেলা হবে। ঠিক তখনই কুইন মুগজুকে থামিয়ে দেয় আর জিয়ংকে জিজ্ঞেস করে, শেষে তুমি ঠিক কি মিশিয়েছিলে এতে? লিহা নিজে থেকে সেই উপকরণের নাম বলে দেয় আর জানায় যে এটি খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। জিয়ং বুড়ো আঙুল দেখিয়ে ইশারায় লিহানকে বাহাবা দেয় আর মনে মনে বলে, স্বৈরাচারী রাজা হলো, তোমার স্বাদের জ্ঞান কিন্তু চমৎকার। মুগজু মুখ কালো করে মনে মনে তাকে গালি দিতে থাকে আর বলে যে নির্লজ্জ মেয়ে, দেখ কিভাবে রাজাকে পটাতে চাইছে। কোয়েন স্যুপটি খাওয়ার সাথে সাথেই তার চোখে পানি চলে আসে। তার মনে পড়ে যায় তার সেই ছোট্টবেলার স্মৃতি, যখন তার মা শেষবার তাকে ঠিক এই স্বাদেই স্যুপ বানিয়ে দিয়েছিল। জিয়ং বিনীত ভাবে বলে, মহারানী, আমি এই স্যুপটি কেবল আপনার জন্যই বানিয়েছি। আগে যখন আপনাকে দেখেছিলাম, আপনার শরীরটা আমার কাছে ভালো মনে হয়নি, তাই আপনার স্বাস্থ্যের কথা ভেবেই আমি এই পদটি তৈরি করেছি। কোয়েন তার কথা অত্যন্ত খুশি হয় আর বলে, আমার এটা দারুণ লেগেছে, সামনের বার কি তুমি আমার জন্য বিশেষ কোনো ডিশ বানাতে পারবে? জিয়ং তখন হাসি মুখে তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এই যাত্রায় সে প্রাণে বেঁচে গেছে। এরপর জিয়ংকে বিজয়ী ঘোষণা করা হয়। কুইন বাকিদেরও সান্ত্বনা দিয়ে বলে যে সবাই ভালো করেছো। অনুষ্ঠান শেষ করে কুইন যখন চলে যেতে চায়, তখন লিহান বাধা দিয়ে বলে, যারা হেরেছে তাদের হাত তো কাটতেই হবে, আমি আগেই এমনটা বলেছিলাম, আর এটা আপনারও মত ছিল। ওখানে বংশিক আর ম্যানসুককে সৈন্যরা ধরে নিয়ে যায়। তাদের হাত কাটার আয়োজন দেখে জিয়ং চিৎকার করে ওঠে আর বলে যে এমনটা করবেন না, আপনি যদি ওদের হাত কেটে দেন তবে এই প্রতিযোগিতার মর্যাদা ধুলোয় মিশে যাবে। তার কথায় লিহান রাগে ফেটে পড়ে আর বলে, তুমি কি করছো এসব? আমার কাছে বাধা দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? মরতে চাও নাকি তুমি? জিয়ং তখন নির্ভয়ে বলে, না না মহারাজ, আমি বাঁচতে চাই, কিন্তু আপনি ওদের হাত কাটতে পারেন না। ওরা কেবল রান্নাতেই পারদর্শী, হাত হারিয়ে ফেললে ওরা একদম নিঃস্ব হয়ে যাবে, ওরা জীবনে আর কিছুই করতে পারবে না। লিহান জিয়ং এর কথায় কান দেয় না, সে তার সিদ্ধান্তে অটল ছিল। ঠিক যখন কোরাল নামতে যাবে, তখনই কুইন তাদেরকে বাধা দেয়।
সে রাজার দিকে তাকিয়ে বলে, থেমে যাও, এই মেয়েটি ঠিকই বলছে। সত্যি বলতে তুমি তোমার বাবার বাৎসরিক অনুষ্ঠান মিস করেছিলে বলে আমার মনে হয়েছিল এই মেয়েটির কারণেই তুমি তা করেছো। সেই রাগে আমি ওকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি ভুল ছিলাম। আমি আমার রাগ থেকে এই অপরাধটি করতে যাচ্ছিলাম। তুমি প্লিজ এই কাজ করো না। মহারানী আরো বলে, দয়া করে ওদের যেতে দাও। লিহান তখন তাদের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আজ আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, তবে শর্ত হলো তোমাদের জিয়ং এর কাছে রান্না শিখতে হবে। পরের দিনে লিহান মনে করার চেষ্টা করে যে কিভাবে জিসান তাকে জানিয়েছিল যে কুইন একটি প্রতিযোগিতার আয়োজন করছে। সেই সময় মুগজু সেখানে উপস্থিত ছিল, তাই লিহানের সন্দেহ হয় যে পুরো বিষয়টা মুগজুই সাজিয়েছে। সে তার অনুচরদের বলে তাকে মুগজুর কাছে নিয়ে যেতে। অন্যদিকে জয়ী মুগজুকে বোঝানোর চেষ্টা করে যে জিয়ং কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আর সে নিশ্চয়ই কারো হয়ে গোয়েন্দাগিরি করছে। জয়ী তাকে কিডন্যাপ করার পরামর্শ দিল, মুগজু তাতে রাজি হয় না। ঠিক তখনই রাজা লিহান মুগজুর ঘরে ঢুকে চিৎকার করে ওঠে। সে বলে যে আমি জানি যে তুমি কুইনকে উস্কানি দিয়েছো এই প্রতিযোগিতা করার জন্য। তুমি এই গুজব ছড়িয়েছ যে গভর্নরের জেল হওয়ার পেছনে জিয়ং এর হাত আছে। মুগজু ভয় না পেয়ে সরাসরি রাজার মায়ের প্রসঙ্গ টেনে আনে। সে বলে, তোমার মায়ের সাথে যা ঘটেছিল তুমি তার বদলা নিতে চেয়েছিলে, কিন্তু নাওনি। তুমি সব ভুলে গিয়ে কোথা থেকে এক অদ্ভুত মেয়েকে নিয়ে এসেছো আর তাকেই চিফ রয়্যাল কুক বানিয়ে দিয়েছো। আমি এটা চুপচাপ সহ্য করব কিভাবে? লিহান তার কথায় প্রচন্ড রেগে যায় আর বলে, তোমার কোনো অভিযোগ থাকলে সেটাকে আগে আমাকে বলা উচিত ছিল না? মুগজু তার কথায় থামে না, সে বলতেই থাকে আর বলে যে তোমার মা তোমার বাবার উপর বিশ্বাস রেখেছিল, কিন্তু তোমার বাবা তাকে কোনোদিনও সমর্থন করেনি। লিহান তাকে চুপ করার জন্য চিৎকার করলেও সে বলেই যায়। লিহানের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। পরের সিনে সবাই রাজার জন্য রান্না করতে রয়্যাল কিচেনে জমা হয়। তখন একজন এসে খবর দেয় যে রাজা খুব বিষণ্ণ হয়ে আছে। জিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে রাজার? সবকিছু শুনে সে মনে মনে ভাবে, আমি জানতাম ও একটা স্বৈরাচারী রাজা, কিন্তু ও যে এতটাও দুঃখী হতে পারে সেটা কখনো ভাবিনি। এখন ওকে শান্ত করার জন্য আমি কি রান্না করি? পরের সিনে জিয়ং রাজার কাছে খাবার নিয়ে আসে। রাজা সবাইকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিল, জিয়ংকে সেখানে থেকে যেতে বলে। লিহান আসনে বসে জিজ্ঞেস করে, আজ কি রান্না করেছ? জিয়ং জানায় যে এটার নাম নুডলস। লিহান চিরাচরিত অভ্যাসে বলে, ঠিক আছে, আগে তুমি খেয়ে দেখাও। জিয়ং তাই করে। সে নুডলসটা সুন্দর করে পেঁচিয়ে মুখে দেয়। লিহানও চেষ্টা করে, কিন্তু সে ঠিকঠাক পেঁচাতে পারছিল না। তখন জিয়ং তাকে টেকনিকটা শিখিয়ে দেয় আর খাইয়ে দেয়। তবে লিহান নিয়ম কানুনের ধারণা ধরে নিজের মতো করে পুরো নুডলসটা সাবার করে দেয়। খাওয়া শেষ করে লিহান অবাক হয়ে জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে যে এটা আমার এত পছন্দ হবে? জিয়ং তখন উত্তর দেয়, আমি যখন মন খারাপ করে বসে থাকতাম তখন আমার বাবা আমার জন্য নুডলস বানাতো। আমার মনে হলো যে আপনারও মন আজ ভালো নেই, তাই এটা আপনার জন্য তৈরি করলাম। লিহান জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? জিয়ং বলে, আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গেছে। এরপর রাজা তার বাবার কথা জানতে চাইলে জিয়ং একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সে হয়তো এখন হন্যে হয়ে আমাকে খুঁজছে। লিহান বলে, সে তো জানেই না যে তুমি কোথায় আছো। আমি কি তাকে কোনো বার্তা পাঠিয়ে দেব? জিয়ং তাকে বাধা দিয়ে বলে, থাক থাক, তার কোনো দরকার নেই। আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। যদি আমার ব্যাগটা সাথে থাকতো তবে আমি প্রমাণ করে দিতে পারতাম যে আমি আসলে ভবিষ্যৎ থেকে এসেছি। লিহানেরও তখন মনে পড়ে যায় যে জিয়ং কোন ব্যাগের কথা বলছে। জিয়ং আরো বলে যে সেই ব্যাগের ভেতর নির্দিষ্ট একজন লেখকের লেখা একটা বই আছে, আর ওই বইটার কারণে আমি এখানে এসে পৌঁছেছি। লিহান তখন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলে, ঠিক আছে, তুমি যদি ভবিষ্যৎ জানোই তবে আমার ইতিহাস সম্পর্কে বলো তো দেখি। জিয়ং মনে মনে বলে, আমি জানি যে আপনাকে সিংহাসন থেকে সরিয়ে দেয়া হবে, কিন্তু ইতিহাস তো আর বদলানো সম্ভব নয়। আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না। তাই সে শুধু এটুকুই বলে যে আপনার খুব কাছের মানুষদের থেকে একটু সাবধানে থাকতে হবে। পরদিন লিহানকে একটি ডায়েরি নিয়ে বসে থাকতে দেখা যায়। প্রতিদিন যা যা ঘটে সেই বইটিতে সব লিখে রাখে। হঠাৎ তার সেই লেখকের নাম পড়ে যায় যার কথা জিয়ং বলেছিল। সে নামটা একটা কাগজে লিখে তাই ডায়েরির উপর আঠা দিয়ে আটকে দেয়। সাথে সাথে সে আসল বইটি উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে। লিহান তখন জানায় যে অনেক বছর আগে আমি জং ইউনানকে একটা দায়িত্ব দিয়েছিলাম। আমার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল সেই রহস্য খুঁজে বের করতে বলেছিলাম তাকে। আজ সেই দিন, আজ সে আমার সাথে দেখা করতে আসবে। অবশেষে আমি জানতে পারবো আমার মায়ের সাথে আসলে কি ঘটেছিল। কিন্তু পরের সিনে তার বডিগার্ড এসে এক দুঃসংবাদ দেয়। দেখা যায় কিছু লোক জং ইউনানকে নির্মম ভাবে মারধর করছে। লিহান একা একা গুমড়ে মরে আর ভাবতে থাকে জং ইউনান কি কাজ করেছিল সেটা তো একমাত্র আমিই জানতাম, অন্য কেউ এটা জানলো কিভাবে? ঠিক তখনই জিসান তার কাছে এসে বলে, বাহিরে খুব ঠান্ডা, আপনার ভেতরে যাওয়া উচিত। লিহান নির্লিপ্ত ভাবে বলে, আমি একটু ড্রিঙ্ক করতে চাই। সে যখন একা বসে ড্রিঙ্কস করছিল তখন জিয়ং তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু লিহান ততক্ষণে নেশা একদম চুর হয়ে গেছে আর টাল সামলাতে না পেরে পড়ে যায়।
জিয়ং দ্রুত তার পাশে গিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? জিয়ং তার দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি নেশা করে ফেলেছ। ঠিক তখনই লিহান জিয়ং এর হাত ধরে ফেলে আর তাকে নিজের কাছে টেনে নেয়। জিয়ং উঠে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেও লিহান তাকে বাধা দিয়ে বলে, কিছুক্ষণ এভাবেই থাকো। কিছুক্ষণ পর জিয়ং খেয়াল করে যে লিহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে জিয়ং এর আরো কাছে আসে আর শেষমেশ তাকে কিস করে ফেলে। পরের সিনে আমরা জিয়ংকে দেখি যে রাজার জন্য রান্না করতে ব্যস্ত, কিন্তু সে প্রচন্ড রেগে আছে। সে মাংস বা উপকরণগুলোকে এমন ভাবে পিটাচ্ছিল যেন তার সব রাগ ওগুলোর উপরই সে ঝাড়ছে। একই সাথে তার গত রাতে সেই সিনের কথা মনে পড়ে যে কিভাবে রাজা তাকে কিস করেছিল। জিয়ং মনে মনে গজগজ করতে করতে বলে, আমি ওকে মেরেই ফেলবো। এই ঘাসগুলো দিয়ে ওর জন্য হ্যাংওভার স্যুপ বানানো উচিত। পরের সিনে সে রাজার কাছে স্যুপ নিয়ে আসে আর তার দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। লিহান বুঝতেই পারছিল না যে জিয়ং কেন তার সাথে এমন আচরণ করছে। যদিও তার মনে আছে যে সে গত রাতে অনেক ড্রিঙ্কস করেছিল, কিন্তু তারপর ঠিক কি ঘটেছে সেটা তার একদমই মনে নেই। লিহান জিজ্ঞেস করে, এটা কি? জিয়ং রাগের চোটে বলে, এটা হ্যাংওভার স্যুপ। কাল রাতে আপনি অনেক বেশি মদ খেয়ে ফেলেছিলেন, তাই এটা আপনার জন্য ভালো হবে। লিহান চুইকে হুকুম দেয় যে আগে তুমি এটা টেস্ট করো। চুই খেয়ে দেখে আর বলে যে এটা ঠিক আছে। লিহান তখন 1 চামচ স্যুপ মুখে দিয়ে জিজ্ঞেস করে, এর ভেতরে মাছ কোথায়? জিয়ং বলে, ওটাকে আমি পিটিয়ে পিটিয়ে একদম ছোট ছোট টুকরো করে ফেলেছি। কিছুক্ষণ পর সবাইকে ঘর থেকে বের করে দিয়ে লিহান জিজ্ঞেস করে, আসলে হয়েছেটা কি? তুমি এমন অদ্ভুত ব্যবহার করছো কেন? জিয়ং তাকে পাল্টা প্রশ্ন করে, কাল রাতে কি হয়েছিল আপনি কি কিছুই জানেন না? লিহান মাথা নেড়ে না বলে দেয়। জিয়ং তখন বলে, আমি আর বিস্তারিত বলতে পারবো না, তবে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি আপনার টাইপের মেয়ে নই। আপনাকে আমি একদমই পছন্দ করি না। লিহানও তার কথায় দমে না গিয়ে বলে, আমিও তোমাকে কোনো নারী হিসেবে দেখি না, তুমি কেবলই আমার চিফ রয়্যাল কুক, এর থেকে বেশি আর কিছু নাও। জিয়ং স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তবে এরপর থেকে রাতে ড্রিঙ্কস করার সময় সাবধানে থাকবেন। জিয়ং চলে যাওয়ার পর লিহান চ্যাংসুনকে ডেকে জিজ্ঞেস করে যে কাল রাতে আসলে কি হয়েছিল। চ্যাংসুন জানায় যে মহারাজ, আপনি নেশার ঘরে জিয়ংকে কিস করেছিলেন। এবার লিহানের সব মনে পড়ে যায় যে গত রাতে ঠিক সে কি করেছিল। সে নিজের উপরে বিরক্ত হয়ে যায় আর ভাবতে থাকে, ছি, এটা আমি কি করে ফেললাম? কেন আমি ওকে কিস করতে গেলাম? ওই কারণে মেয়েটা এত রেগে আছে। এখন তাকে শান্ত করার জন্য আমি কি করতে পারি? পরের সিনে জিসান লিহানকে জিজ্ঞেস করে, তোমার আর জিয়ং এর মধ্যে কি হয়েছে? আমি যা শুনেছি তা কি সত্যি? লিহান স্বীকার করে নেয় যে আমি খুব নেশায় ছিলাম, তাই অমনটা হয়ে গেছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে আমি কি করব। ও আমার উপর প্রচন্ড রেগে আছে, আমি তোর চোখের দিকে তাকাতেও পারছি না। ওকে শান্ত করার কোনো উপায় বলো। জিসান পরামর্শ দেয় তাকে একটা উপহার দিতে। লিহান দ্বিধায় পড়ে জিজ্ঞেস করে, আমি কি ওকে আংটি দেবো? জিসান বলে, না না, ওসব নয়, ওকে এমন কিছু দাও যা ও পছন্দ করে। লিহান হতাশ হয়ে বলে, কিন্তু আমি তো জানিই না তোর কি পছন্দ। জিসান বলে, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। সন্ধ্যায় লিহান তার ঘরে একা বসেছিল। চুই এসে জানায় যে দুপুরের খাবারের সময় হয়ে গেছে, কিন্তু নিহাল নিলিপ্ত ভাবে বলে, আজ আমি খাবো না, তুমি যেতে পারো। ওদিকে মুকজু খবর পায় যে লিহান দুপুরের খাবার খায়নি। মুকজু চইকে জিজ্ঞেস করে, আমি শুনেছি ও জিয়ংকে কিস করেছে, এটা কি সত্যি? চুই নিশ্চিত করে বলে যে লিহান তখন নেশায় চুর ছিল, কিন্তু মুকজু সেটা মানতে নারাজ। সে বলে, আমার মনে হয় ও এটা জেনে শুনেই করেছে। জিয়ং এখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। আচ্ছা, 2 দিন পরেই তো রাজার শারীরিক পরীক্ষা, তাই না? আমাকে ওর জন্য বিশেষ খাবার তৈরি করতে হবে যাতে ওর মন জয় করা যায়। ও যখন আমার সাথে দেখা করতে চাইছে না, তখন এটাই ওকে কাছে পাওয়ার একমাত্র উপায়। রাজকীয় রান্নাঘরে ইউন এসে খবর দেয় যে রাজা দুপুরের খাবার খাননি। জিয়ং শুনে ভাবে, ওর ওপর রাগ থাকলেও আমার তো রান্না করা উচিত, হয়তো খাবার দেখলে ওর মুড পাল্টাবে। এরপর সে একবার নয় বরং 10-20 বার বিভিন্ন পদ রান্না করে রাজার কাছে পাঠায়, কিন্তু লিহান প্রতিবারই খাবার ফিরিয়ে দেয়। ক্লান্ত হয়ে জিয়ং আর গিলগাম নিজেদের ঘরে ফেরে। গিলগাম বলে, চলো এবার ঘুমিয়ে পড়ি। জিয়ং বলে, তুমি যাও, আমি আসছি। জিয়ং আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, বর্তমানে আমি কম্পিটিশন জিতেছিলাম, মনে হচ্ছে যেন এই তো সেদিনের কথা। বাবা, আমি তোমাকে খুব মিস করছি, সময় মতো খাওয়া দাওয়া করো, ওই রাজার মতো আবার মিল স্কিপ করো না যেন। ঠিক তখনই সে উপরের দিকে তাকিয়ে লিহানকে দেখতে পায়। সে নিজের উপরে বিরক্ত হয়ে বলে, আরে আমি কি করছি? আমি ওর কথা কেন ভাবছি? ওদিকে লিহানও আকাশের দিকে তাকিয়ে জিয়ং এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। কিছুক্ষণ পর তার ভীষণ খিদে পায় আর সে তার অনুচরদের হুকুম দেয় যে আমার খুব খিদে পেয়েছে, আমার দুপুরের খাবার নিয়ে এসো। তখন ম্যানসনের একটি পুরনো সিন মনে পড়ে যায়, যেখানে মুকজু তাকে একটি ওষুধ দিয়ে বলেছিল, আমি তোমাকে চিফ রয়্যাল কুক বানিয়ে দেব। যখনই জিয়ং রাজার জন্য খাবার বানাবে, সুযোগ বুঝে ওষুধটা খাবারে মিশিয়ে দেবে। পরের সিনে জিয়ং লিহানের জন্য খাবার নিয়ে আসে। লিহান জিজ্ঞেস করে, এটা কি ডিশ? জিয়ং খাবারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। লিহান চিরাচরিত ভাবে চইকে বলে, আগে তুমি টেস্ট করো। চই স্বাদ নিয়ে বলে, এটা দারুণ সুস্বাদু, আপনার অবশ্যই খাওয়া উচিত। এরপর লিহান তৃপ্তি ভরে সব খাবার শেষ করে। জিয়ং যখন চলে যাচ্ছিল, লিহান আড়াল থেকে তার দিকে তাকিয়ে মৃদু হাসে। সে মনে মনে বলে, যখনই আমি ওর দিকে তাকাই কেন জানি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। পরের সিনে ইয়ন রাজকীয় রান্নাঘরে আসে।
সে কিছু মাংস দিয়ে বলে আজ রাজার শারীরিক পরীক্ষা, জেসন একজন অতিথি হিসেবে আসবে আর একজন চিকিৎসকের মতো রাজার চেক আপ করবে। জিয়ং বলে ঠিক আছে, আমরা একটা স্পেশাল ডিশ বানাবো, কিন্তু ম্যানসু বাধা দিয়ে বলে আজ আমরা সেটা বানাতে পারবো না, আমার কাছে মুখজোর বিশেষ নির্দেশ আছে, আমরা এই ডিশটাই বানাবো। জিয়ং সোজাসুজি জানিয়ে দেয় যে আমাদের কাছে রাজার সরাসরি কোনো অর্ডার নেই, তাই আমরা আমাদের নিজস্ব ডিশে তৈরি করব। তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি সেটা পালন করো। ম্যানসু অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। পরের সিনে দেখা যায় যে সবার রান্না শেষ হয়েছে। মুখজো ম্যানসু ডিশ টেস্ট করতে আসে আর বলে এটা খুব সুস্বাদু হয়েছে। এরপর সে জিয়ং এর দিকে তাকায়। সবাই মুখজুকে সম্মান দিল, জিয়ং কোনো ভ্রুক্ষেপ করে না। এটা দেখে জয় চিৎকার করে ওঠে আর বলে তুমি মুখজোর দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? জিয়ং তখন শান্তভাবে বলে আমি তো তার দিকে তাকাইনি। জয় আরো রেগে গিয়ে বলে তোমার মুখে মুখে কথা বলার সাহস হয় কি করে? মুখজু পরিস্থিতি সামলে দিয়ে বলে থাক, ওকে ছেড়ে দাও, ও কিছু বোঝে না। কিন্তু যাওয়ার সময় মুখজু ইচ্ছাকৃত ভাবে জিয়ং এর উপর স্যুপ ফেলে দেয় আর এতে জিয়ং এর পোশাক ছিঁড়ে যায়। মুখজু চলে যাওয়ার পর জিয়ং তার দিকে প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে জেসন একজন চিকিৎসকের সাথে লিহানের শারীরিক পরীক্ষা শেষ করে। চিকিৎসক জানায় যে মহারাজ একদম সুস্থ আছে। এরপর খাবার পরিবেশন করা হয়। সেখানে মুখজো সবার আগে থাকলেও লিহানের চোখ কেবল জিয়ংকেই খুঁজছিল। লিহান জিজ্ঞেস করে আজ কেন দুটো আলাদা ডিশ বানানো হয়েছে? মুখজো হেসে বলে মহারাজ এই ডিশটা আমি বিশেষ করে আপনার জন্য বানিয়েছি। আমি রাজকীয় রান্নাঘরে আগেই বলে দিয়েছিলাম যে আজ আমি ডিশ তৈরি করব, কিন্তু জানি না কেন ওরা আলাদা করে অন্য ডিশ তৈরি করেছে। লিহান জিয়ং এর পক্ষ নিয়ে বলে আমি তো ওদের কোনো আদেশই দেইনি, তাই ওরা ওদের কাজ করেছে। জেসন জিয়ং এর দিকে তাকিয়ে বলে তাহলে তুমি সেই রাঁধুনি, তোমার নামে অনেক গুজব শুনেছি। জিয়ং আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করে বলে জি, আমি চিফ কুক আর আমি আপনাদের জন্য একটি স্পেশাল ডিশ তৈরি করেছি। প্রথমে মুখজোর তৈরি ডিশ পরিবেশন করা হয়। রাজা আর জেসন দুজনেই সেটি চেখে দেখে, তবে তাদের কাছে সেটা সাধারণ খাবারই মনে হয়। এরপর জিয়ং এর পালা আসে। জিয়ং তার ডিশটি কি আর এতে কি কি উপকরণ মিশিয়েছে তা বিস্তারিত তাদের বুঝিয়ে বলে। তারা দুজনের তৃপ্তি ভরে জিয়ং এর পুরো রান্নাটি শেষ করে ফেলে। মুখজো যখন দেখে যে তারা জিয়ং এর সব খাবার খেয়ে নিয়েছে কিন্তু তার রান্না করা খাবারগুলো পড়ে আছে, তখন সে তার রাগে ফেটে পড়ে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে জিয়ং এর দিকে তাকায়, যে কিনা লিহানের দিকে তাকিয়ে ভীষণ খুশি মনে হাসছিল। লিহানও জিয়ং এর দিকে তাকিয়ে বেশ খুশি ছিল। মুখজো জিয়ং এর দিকে চোখের ইশারায় চ্যালেঞ্জ ছুড়ে দিলে জিয়ং এর দমই না গিয়ে চোখের ইশারায় উত্তর দেয়। সে মনে মনে বলে তুমি এই সময়ের একজন বিপজ্জনক নারী হতে পারো, কিন্তু আমি এসেছি ভবিষ্যৎ থেকে, আমি তোমার চেয়ে অনেক বেশি জানি। জেসন খুশি হয়ে বলে তোমরা দুজনেই খুব ভালো রান্না করেছো, বলো তোমরা কি পুরস্কার হিসেবে চাও? তোমাদের ইচ্ছে পূরণ করা হবে। মুখজো রাজাকে একটু তেল মালিশ করে বলে আমি শুধু চাই রাজার স্বাস্থ্য যেন সব সময় ভালো থাকে। জিয়ং মনে মনে তার ব্যাগটা পেতে চাইলো, সবার সামনে সেটা আর বলতে পারে না। তাই সে বলে আমার রান্নার জন্য একদম সতেজ ও টাটকা শাকসবজি চাই। রাতে লিহান তার ঘরে বসে জিয়ং এর আজকের ডিশটির কথা ডায়েরিতে লিখে রাখে। পরের সিনে দেখা যায় জিসান লিহানকে জিয়ং এর সেই ব্যাগটি এনে দেয়, যেটা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে আছে। জিসান বলে তুমি এটা ওকে উপহার হিসেবে দিতে পারো। লিহান অবাক হয়ে জিজ্ঞেস করে এই ব্যাগ তোমার কাছে এলো কিভাবে? জিসান জানায় যে তুমি যখন এটাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলে তখন আমি এটা কুড়িয়ে সাথে করে নিয়ে এসেছিলাম। পরের সিনে ইয়ং জিয়ংকে একটি নতুন জায়গায় নিয়ে আসে। জায়গাটি দেখে জিয়ং খুশিতে চিৎকার করে ওঠে আর বলে এটা তো প্রথম গ্রিন হাউস। আমি ইতিহাসের কথা পড়েছিলাম, সেখানে সে প্রচুর টাটকা ফলমূল আর শাকসবজি দেখতে পায়। কিন্তু ঠিক তখনই সেখানে রাজা আসে আর জিজ্ঞেস করে যে জায়গাটি দেখে কি তুমি খুশি হয়েছো? জিয়ং হাসি মুখে হ্যাঁ বলে। রাজা বলে তুমি এখন থেকে এটা ব্যবহার করতে পারো, এখান থেকে যা খুশি তুমি তা নিতে পারো, তবে সাবধান ওই নির্দিষ্ট এলাকায় যেও না, ওখানে বিষাক্ত গাছ আছে। কিন্তু জিয়ং লক্ষ্য করে যে সেখানে লাল মরিচ রয়েছে। সে দ্রুত সেগুলোর কাছে গিয়ে মরিচ খেতে শুরু করে। লিহান আতঙ্কিত হয়ে বলে তুমি এসব কি করছো? এগুলো তো বিষাক্ত। জিয়ং হেসে উঠে বলে আরে না, এগুলো বিষাক্ত নয়, এগুলো হলো চিলি পেপার। আমি যে কি খুশি হয়েছি, এখন এগুলো দিয়ে আমি আরো অনেক নতুন নতুন ডিশ বানাতে পারবো। সে আবেগের চোটে লিহানের কাছে গিয়ে তার পিঠ চাপড়ে দিয়ে বলে তুমি সত্যিই দারুণ একটা কাজ করেছো। লিহান বলে আমি তোমাকে আরো একটি জিনিস দিতে চাই, যেটার জন্য তুমি চাতক পাখির মতো অপেক্ষায় ছিলে। এরপর সে ব্যাগটি জিয়ং এর সামনে তুলে ধরে। ব্যাগটি দেখা মাত্রই জিয়ং আনন্দে আত্মহারা হয়ে যায় আর আবেগের চোটে লিহানকে জড়িয়ে ধরে। সে বারবার রাজাকে ধন্যবাদ দিতে থাকে। লিহান এতে কিছুটা ইতস্তত বোধ করে জিজ্ঞেস করে তুমি কি এখনো আমার উপর রেগে আছো? সেদিন রাতে আমি যা করেছি দয়া করে তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আমি সেই কাজটা ইচ্ছে করে করিনি। জিয়ং অবাক হয়ে বলে আপনি কি আমার কাছে ক্ষমা চাইছেন? আমাকে ভালো অনুভব করানোর জন্যই কি আপনি এই গ্রিন হাউস আর ব্যাগটা উপহার দিয়েছেন? লিহান সম্মতি জানালে জিয়ং কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে কিন্তু আপনি কেন আমার জন্য এসব করবেন? লিহান তার খুব কাছে এসে দাঁড়ায়।
সে মনে মনে বলে যে তুমি কি জানো না এর কারণ কি? কারণ আমি তোমাকে একজন নারী হিসেবে দেখতে শুরু করেছি। কিন্তু সে সেটা মুখে বলার আগেই একটু পিছিয়ে গিয়ে বলে, কারণ আমি তোমার হাতের রান্না খুব পছন্দ করি। জিয়ং মজা করে বলে, আপনি এইটুকু কথা এত দূর থেকে কেন বলছেন? পাশে দাঁড়িয়েও তো বলতে পারতেন। জিয়ং দুষ্টুমি করে তার দিকে এগিয়ে গেলে লিহান অপ্রস্তুত হয়ে পিছিয়ে যেতে থাকে। এই অবস্থায় টাল সামলাতে না পেরে লিহান পড়ে যেতে নিলে সে জিয়ংকে ধরে ফেলে আর জিয়ং সরাসরি লিহানের উপর গিয়ে পড়ে। তারা কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর হঠাৎ তারা দাঁড়িয়ে পড়ে আর লিহান লজ্জা ঢাকতে চিৎকার করে বলে, পুরো দোষটা তোমার। তুমি যদি আমার দিকে ওভাবে এগিয়ে না আসতে তবে আমি পড়তাম না। জিয়ং তখন অবাক হয়ে বলে, আপনি শুধু শুধু রাগ করছেন কেন? এমন তো হতেই পারে, দেখুন আমার হাতে একটু আঁচড় লেগেছে। লিহান ক্ষতটি দেখে চিন্তিত হয়ে পড়ে আর বলে যে এখনই চিকিৎসকের কাছে গিয়ে তোমার পরীক্ষা করানো দরকার। জিয়ং তার কথা হেসে উড়িয়ে দেয় আর বলে, আরে থাক, রান্নাঘরে ছুরি দিয়ে কাজ করার সময় এমন ছোটখাটো চোট লেগেই থাকে। যাই হোক, আমি আমার ব্যাগ পেয়ে গেছি, এবার আমি যাই। কিন্তু ব্যাগ খুলে চেক করতেই জিয়ং আর্তনাদ করে ওঠে, কারণ ব্যাগের ভেতর কোনো বই ছিল না, এমনকি তার ফোনটিও সেখানে নেই। জিয়ং চিৎকার করে বলে, এতে তো কোনো বই নেই, আমার ফোনটাও নেই, আপনি ব্যাগটা কোথায় পেয়েছেন? লিহান জানায় যে জিসান থেকে এই ব্যাগটি দিয়েছে। পরের সিনে তারা দুজনেই জিসানের সাথে দেখা করতে যায়। জিয়ং মরিয়া হয়ে জিজ্ঞেস করে, আমার বইটা কোথায়? কিন্তু জিসান শান্তভাবে উত্তর দেয় যে আমি যখন ব্যাগটা পাই তখন তার ভেতর কোনো বই ছিল না। জিয়ং রাজার দিকে তাকিয়ে কসম খেয়ে বলে, আমি সত্যি বলছি, আমার ব্যাগে একটা বই ছিলই। জিসান বারবার বলতে থাকে যে সে বই নেয়নি আর সে মিথ্যেও বলছে না। লিহান জিয়ংকে শান্ত করার চেষ্টা করে আর বলে, এমনও তো হতে পারে যখন ব্যাগটা পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল তখনই বইটা হয়তো ছিটকে অন্য কোথাও পড়ে গেছে। কিন্তু জিয়ং তা মানতে নারাজ। সে বলে, এটা হতেই পারে না, ভেবে দেখুন ব্যাগের সব ছোটখাটো জিনিস ঠিকই আছে, শুধু বইটাই উধাও, এটা কিভাবে সম্ভব হতে পারে? লিহান তখনও জিসানের পক্ষ নিয়ে বলে, আমার মনে হয় না জিসান তোমার বইটা নিয়েছে। সে আরো বলে যে ভেবে দেখো জিসান ওই বইটা নিয়ে আসলে কি করবে, ওর তো ওটা কোনো কাজেই আসবে না। যাই হোক, আমরা একটা কাজ করতে পারি, মিস্টার ইউকুন এখান থেকে রওনা দিলেই আমি সৈন্যদের জঙ্গলে পাঠাবো তোমার বইটা খুঁজতে। আর যদি সেখানেও না পাওয়া যায় তবে আমি পুরো দেশে বইটির তল্লাশি চালানোর নির্দেশ দেব, আর যে খুঁজে পাবে তার জন্য পুরস্কারও ঘোষণা করব। জিয়ং তখন কাতর ভাবে বলে, এই বইটা আমার কাছে জীবন মরণ সমস্যা, আমাকে ভবিষ্যতে নিজের বাড়িতে ফিরতে হলে ওই বইটা লাগবেই। আপনি কি কথা দিচ্ছেন যে ওটা আমাকে ফিরিয়ে দেবেন? লিহান তাকে কথা দেয়। জিয়ং দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, মনে হচ্ছে আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে একজন মন্ত্রী রাজাকে এসে জানায় যে মিস্টার ইউকুন প্রাসাদে পৌঁছেছে ঠিকই, কিন্তু সে কিছুই খাচ্ছে না। সে দাবি করছে এই খাবার তার রুচিসম্মত নয় আর সে রাজার সাথে দেখা করতে চায়। মন্ত্রী জিজ্ঞেস করে, মহারাজ এখন আমাদের কি করা উচিত? আমাদের অনেক প্রতিভাবান রাঁধুনি আছে, আমরা কি তাদের দিয়ে নতুন কিছু রান্না করাবো? লিহান রেগে গিয়ে বলে, ওকে না খেয়ে মরতে দাও। তোমরা নিশ্চয়ই শুনেছ যে ওর সাথে নিজস্ব 3 জন তুখোর রাঁধুনি আছে, তাই আমার মনে হয় না যে ও না খেয়ে মারা যাবে। পরের সিনে লিহান মিস্টার ইউকুকের সাথে দেখা করে তাকে স্বাগত জানায়। লিহান বলে, আপনার দীর্ঘ সফর নিশ্চয়ই খুব ক্লান্তিকর ছিল, তবে শুনলাম এখানকার খাবার নাকি আপনার পছন্দ হয়নি। তার কথা শুনে ইউকুন বলে যে আমি ভাগ্যবান যে আমার রাঁধুনিদের সাথে করে এনেছিলাম, ওরা কেবল আমার রাঁধুনিই নয়, আমার দেহরক্ষীও বটে। এদিকে রাজকীয় রান্নাঘরে বংশিক সবাইকে ওই বিদেশি 3 রাঁধুনির ইতিহাস শোনাচ্ছিল। সে প্রথমে ট্যাংয়ের কথা বলে যে চীনে এক বিখ্যাত রাঁধুনিকে হারিয়েছে। এরপর সে ইউয়ানের কথা বলে যে ট্যাংয়ের নাতনি আর তার রান্নার স্টাইল একদম আলাদা। শেষে ক্যাংয়ের পালা আসে। বংশিক দাবি করে যে ক্যাং চোখ বন্ধ করে অসামান্য রান্না করতে পারে। তার কথা শুনে জিয়ং একটু হেসে বলে, আসল কথা হলো এই 3 জন মিলে একটা ফুড ফ্রেম বা রান্নার পূর্ণাঙ্গ রূপ দেয়। ইয়ন জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি কি ওদের সাথে পাল্লা দিতে পারবে? জিয়ং আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বলে। দরবারে ওই 3 রাঁধুনিকে লিহানের সামনে আনা হয়। ইউকুন বলে, এই 3 জন মিলে আজ আপনার জন্য একটি বিশেষ ডিশ তৈরি করবে। লিহান চ্যালেঞ্জ গ্রহণ করে বলে যে ঠিক আছে, আমার একজন চিফ রয়্যাল কুক আছে, সেও আপনার জন্য একটি পদ তৈরি করবে। ইউকুন বলে, আমি তার কথা অনেক শুনেছি, তার হাতের রান্নার স্বাদ নেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। পরের সিনে জিয়ং অন্য রাঁধুনিদের সাথে আলোচনা করছিল। সে জানায় যে ইউকুনের জন্য তারা কি বানাবে। আমরা মিষ্টি জাতীয় কিছু একটা বানাবো। সে সফর করে ক্লান্ত হয়ে এসেছে, তাই এই পদটি তার শরীর আর মনের জন্য একদম পারফেক্ট হবে। গিলগাম বলে, এটা কি সেই পদ যা তুমি অনেকদিন ধরে তৈরি করার প্ল্যান করছিলে? জিয়ং হেসে তার কথায় সম্মতি দেয়। পরের সিনে লিহানকে দেখা যায় সে কিংমিং এর আবেদনটি পড়ছে। সে ইউকুনকে সাও জানিয়ে দেয় যে তোমরা 50 জন দাসী আর বিপুল পরিমাণ জিনংকে দাবি করেছ, কিন্তু এটা অসম্ভব, আমরা নারী পাঠাতে পারবো না। গতবার দিয়েছিলাম, কিন্তু এবার তো হবে না। এটা কি সত্যি তোমাদের রাজার আদেশ? ইউকুন জোর দিয়ে হ্যাঁ বলে। লিহান তখন জিজ্ঞেস করে, ঠিক আছে, বলো তোমরা আমাদের জন্য বিনিময়ে কি এনেছো? ইউকুন যখন খাবারের তালিকার কথা বলে, লিহান তার ছেলের সাথে বলে, এগুলো তো সেই একই জিনিস যা তোমরা গতবারও এনেছিলে। তোমরা একই জিনিস দিচ্ছ আর উল্টো দাসীর সংখ্যা বাড়ানোর দাবি করছো, এটা কোনোভাবেই হতে পারে না। ইউকুন তখন গর্জে উঠে বলে, তুমি কি রাজার আদেশ অমান্য করার দুঃসাহস দেখাচ্ছ?
ওদিকে জিয়ন নিজের বিশেষ ডিশটি তৈরি করে ফেলে। সবার সামনে যখন খাবারটি পরিবেশন করা হয়, ইউকোন প্রথম দেখাতেই চমকে যায়। সে তার নিচের 3 রাঁধুনিকে আগে সেটি পরীক্ষা করে দেখতে বলে। স্বাদ গ্রহণ করা মাত্রই তারা বুঝতে পারে যে এই রান্নার স্বাদ অতুলনীয়, আর এর কোনো তুলনাই হয় না। এরপর ইউকোন নিজে খাবারটি টেস্ট করে একদম অবাক হয়ে যায়। লিহান মিটিমিটি এসে জিজ্ঞেস করে, মিস্টার ইউকোন, আপনার ডিশটি কেমন লেগেছে? ইউকোন তৃপ্তির সাথে বলে, অসাধারণ। কিন্তু এই জিয়ং আসলে কে? লিহান গর্বের সাথে পরিচয় দেয়, সে আমাদের চিফ রয়্যাল কুক। ইউকোন তখন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আমিও চাই আপনি আমাদের রাঁধুনিদের হাতের রান্না চেখে দেখুন। এক কাজ করা যাক, একটা বড়সড় প্রতিযোগিতার আয়োজন হোক। আপনার রাঁধুনি বনাম আমাদের রাঁধুনি, আর এই দাসী পাঠানোর বিষয়টি সেই প্রতিযোগিতার ফলাফলের উপর নির্ভর করবে। যদি আপনারা জেতেন তবে আপনাদের কোনো নারী পাঠাতে হবে না, আর যদি আপনারা হারেন তবে আমাদের সব দাবি আপনাদের মানতে হবে। এই কথা শুনে জিয়ং একদম আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে যেটা অসম্ভব। এই চীনা রাঁধুনিরা প্রচন্ড দক্ষ, এদের রান্নার খ্যাতি বিশ্ব জুড়ে। আমি কিভাবে ওদের বিরুদ্ধে লড়বো? ওরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে, আর আমার তো কোনো প্রস্তুতিই নেই। সে লিহানের দিকে তাকিয়ে বারবার ইশারায় না করতে থাকে, কিন্তু লিহান সবার সামনে বুক চিতিয়ে বলে যে ঠিক আছে, আমি রাজি। তবে আপনাদের যদি 3 জন রাঁধুনি থাকে তবে আমাদের পক্ষ থেকেও 3 জনই লড়বে। ইউকোন এই শর্তে রাজি হয়ে যায়। পরের সিনে গ্রিন হাউসে জিয়ং লিহানের উপর রাগে ফেটে পড়ে। সে বলে, আপনি প্রতিযোগিতার জন্য হ্যাঁ করে বলেছেন, অন্তত একবার তো আমার সাথে কথা বলা উচিত ছিল। লিহান অবাক হয়ে বলে, কেন? তুমি তো ইশারা করছিলে। জিয়ং রেগে বলে, আমি না করার ইশারা করছিলাম, আমার কোনো পূর্ব প্রস্তুতি নেই মহারাজ। লিহান তখন স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার কি সত্যি মনে হয় যে তুমি হেরে যাবে? জিয়ং উত্তর দেয়, হারার ভয় পাচ্ছি না, কিন্তু আপনি দাসীদের জীবন বাঁচিয়ে রেখেছেন। আমি চাই না আমার কারণে কোনো মানুষের জীবন নষ্ট হোক, আর আমি এই দেশের মানুষের জন্য এত বড় ঝুঁকি নেব কেন? আচ্ছা, যদি আমি হেরেই যাই তবে কি হবে? লিহান গম্ভীর মুখে বলে, তবে তোমার উপর দেশদ্রোহিতার অভিযোগ আনা হবে, আর যদি তুমি প্রতিযোগিতায় অংশ না নাও ফলাফল একই হবে, অর্থাৎ তোমার শাস্তি নিশ্চিত। জিয়ং তখন তিক্ত হাসিতে বিদ্রুপ করে বলে, বাহ, তার মানে আমি দুদিক থেকেই ফেসে গেছি, হারলেও মরবো আর অংশ না নিলেও মরবো। লিহান তখন একটা প্রস্তাব দেয় যে চলো একটা চুক্তি করি, যদি তুমি যেত তবে আমি তোমাকে তোমার সেই কাঙ্ক্ষিত বইটি ফিরিয়ে দেব, এটা আমার কথা। জিয়ং অবাক হয়ে বলে, এই কথা তো আপনি আগেই দিয়েছিলেন যে বইটি আমাকে খুঁজে দেবেন। লিহান তখন চালাকিভাবে হেসে বলে, হ্যাঁ, আমি বলেছিলাম বইটি খুঁজে দেব, কিন্তু এটা তো বলিনি যে খুঁজে পাওয়ার পর ওটা তোমাকেই দিয়ে দেব। পরের সিনে মিনিস্টার জিন চুপি চুপি ইউকুনের সাথে দেখা করতে আসে। সে জ্যাসনের পক্ষ থেকে ইউকুনকে কিছু সোনার অলংকার ও উপকৌটন দেয়। ইউকুন সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমার সাথে গোপনে কেন দেখা করতে চেয়েছিলে? জিন নিচু স্বরে বলে, আমি রাজা লিহানের ব্যাপারে কথা বলতে এসেছি। ইদানিং সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে আমার মনে হচ্ছে। সবসময় চিৎকার করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। তার কি হয়েছে আমরা জানি না। আপনি কি বিষয়টি আপনাদের রাজাকে জানাতে পারেন? ইউকন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমরা নিজেদের রাজা বদলাতে চাইছো, কিন্তু এই ষড়যন্ত্রে আমার লাভ কি? জিন তখন প্রলোভন দেখিয়ে বলে, আপনি তো দেখেছেন আমাদের চিফ রয়্যাল কুক জিয়ং কতটা দক্ষ। সে জেতার জন্য মরিয়া হয়ে থাকবে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনাদের রাঁধুনিরাই জেতে। বিনিময়ে আপনি রাজার কাছ থেকে 50 জনের বদলে 100 জন দাসী দাবি করুন, আর জিনসেং এর পরিমাণও দ্বিগুণ করে দিন, অর্থাৎ এখান থেকে সব জিনসেং নিয়ে আপনারা যেতে পারবেন। ইউকন যখন প্রথমে রাজি হতে চায় না, তখন জিন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে তাকে একটি হিসাবের খাতা দেখিয়ে বলে, এতে সব তথ্য আছে যে কবে কিভাবে আপনারা আমাদের এখানে কি পাঠিয়েছেন। গোপন সব লেনদেনের রেকর্ডও এখানে আছে। ইউকন গর্জে উঠে বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? জিন শান্তভাবে বলে, না না, আমি আপনাকে হুমকি দেব কেন? আমি শুধু এই বইটা এখানে রেখে যাচ্ছি, যা করার আপনি করবেন। যদি আমাকে সাহায্য করেন তবে ভালো। পরের সিনে দেখা যায় সেই রেকর্ড বুকটি পুড়িয়ে ফেলা হয়েছে। ইউকুন তার প্রধান রাঁধুনিকে বলে, এই মন্ত্রীর মনে নিজের দেশের প্রতি কোনো আনুগত্য নেই, তবে একটা বিষয় মনে রেখো, জিয়ং রান্নায় সত্যিই দারুণ পারদর্শী। তোমাদের জয়ের জন্য জান প্রাণ লড়িয়ে দিতে হবে। প্রধান রাঁধুনি ট্যাঙ্ক অহংকারের সাথে বলে, এ নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, ওকে হারানো আমাদের জন্য কোনো ব্যাপারই নয়, আমরা খুব সহজেই জিতে যাব। ইউকন তখন গম্ভীরভাবে সতর্ক করে দেয় যে কোনো প্রতিযোগীকেই হালকাভাবে নেওয়া উচিত নয়। পরের সিনে মুগজো ম্যানসুকে জেরা করে যে তুমি কেন খাবারের সাথে ওই ওষুধটা মেশাওনি। ম্যানসু আমতা আমতা করে বলে যে সে মোক্ষম সুযোগ খুঁজে পায়নি। মুগজো তাকে মনে করিয়ে দেয় যে এবার বড় প্রতিযোগিতার সামনে সে তাকে সরাসরি জানিয়ে দেয় যে আমি চাই যে যেভাবেই হোক জিয়ং যেন এই কম্পিটিশনে হেরে যায়। পরের সিনে জিয়ং রাজার কাছে গিয়ে বলে, প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আমার কিছু বিশেষ জিনিস দরকার, তাই আমাকে বাজারে যেতে হবে। আমার ওই মরিচগুলো গুঁড়ো করে পেস্ট বানাতে হবে। রাজা লিহান তৎক্ষণাৎ বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাব। জিয়ং অবাক হয়ে বলে, সত্যি? কিন্তু আপনি তো এই দেশের রাজা, আপনি কেন যাবেন? লিহান শান্তভাবে বলে, তাতে কিছু যায় আসে না, আমি যেতে পারি, তবে তোমাকে তোমার পোশাক বদলে নিতে হবে। এই পোশাকে তুমি বাইরে যেতে পারবে না। জিয়ং বলে যে তার কাছে অন্য কোনো ড্রেস নেই। তখন লিহান তাকে অনেকগুলো পোশাক ট্রায়াল দিতে পাঠায়। বারবার পোশাক পাল্টানোর পর জিয়ং যখন একটি বিশেষ পোশাকের সামনে আসে, লিহান তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়।
জিয়ংকে খুব সুন্দর দেখাচ্ছিল। লিহান বলে, আমি গেটের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তৈরি হয়ে চলে এসো। জিয়ং বাহিরে এলে তারা দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজারে এসে লিহানকে খুব খুশি দেখাচ্ছিল। জিয়ং বাজারে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে সেগুলো কিনতে চায়, কিন্তু দাম বেশি হয় সে পিছিয়ে আসে। এরপর তারা এমন এক দোকানে পৌঁছায় যেখানে মরিচ গুঁড়ো করা হয়। লিহান জিয়ংকে বলে, আমার একটু জরুরি কাজ আছে, তুমি এখানেই থাকো। সে জিয়ংকে কিছু টাকা দিতে চাইলো। জিয়ং বলে যে তার কাছে টাকা আছে, কিন্তু লিহান জোর করে টাকা দিয়ে বডিগার্ডকে নিয়ে চলে যায়। জিয়ং দোকানদারকে বুঝিয়ে দেয় যে কিভাবে মরিচগুলো গুঁড়ো করতে হবে। অন্যদিকে লিহান সেই সব জিনিসের খোঁজ করে যেগুলো জিয়ং এর পছন্দ হয়েছিল। জিয়ং দোকানের সামনে অপেক্ষা করতে করতে ভাবে, রাজা এখনো কেন ফিরছে না? এক কাজ করি, আমি বরং আশপাশটা একটু ঘুরে দেখি। সে সেখান থেকে চলে যায়। লিহান যখন ফিরে আসে সে দেখে যে জিয়ং সেখানে নেই। সে এতে ভীষণ বিরক্ত হয়ে যায় আর বলে, আমি তো ওকে এখানেই থাকতে বলেছিলাম, ও গেল কোথায়? লিহানের বডিগার্ড তখন জিয়ংকে খুঁজতে বেরিয়ে পড়ে। পরের সিনে দেখা যায় যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। গিলগাম রোদে দেওয়া মরিচগুলো ভিজে যাওয়ার ভয়ে দ্রুত ভেতরে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই ইয়ং সেখানে এসে হাজির হয়। মরিচগুলো দেখে তার জিভে পানি চলে আসে। সে সেগুলো খেতে শুরু করে। গিলগাম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? ইউয়ানের সাথে থাকা দোবাসী উত্তর দেয় যে ইউকনের ব্যক্তিগত রাঁধুনি সে। তার এই কথা শুনে গিলগাম ঘাবড়ে গিয়ে দৌড়ে ভেতরে চলে যায় আর রাজকীয় রান্নাঘরে সবাইকে সতর্ক করে যে ইউয়ান এসেছে। ইউয়ান ভেতরে ঢুকে সবার সবজি কাটার ধরন দেখে ব্যঙ্গ করতে শুরু করে। সে অহংকার নিয়ে একটা ছোট প্রতিযোগিতার আহ্বান জানায় যে কে কত দ্রুত আর নিখুঁত ভাবে সবজি কাটতে পারে। মূলত সে জিয়ং এর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু জানতে পারে যে জিয়ং সেখানে নেই। ওদিকে বাজারে লিহান দীর্ঘক্ষণ জিয়ং এর জন্য অপেক্ষা করছিল। জিয়ং যখন ফিরে আসে তার হাতে ছিল একটি সুন্দর ফুল। লিহান অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। জিয়ং শান্তভাবে উত্তর দেয় আর ফুলটি দেখিয়ে বলে, এটির নাম আইরিস। এটি মনকে প্রশান্তি দেয়। আমি এটি আপনার জন্য এনেছি, আপনি চাইলে এটি আপনার ঘরে রাখতে পারেন। ঠিক তখন একটি দ্রুতগামী গাড়ি জিয়ংকে ধাক্কা দিতে গেলে লিহান দ্রুত তাকে নিজের কাছে জড়িয়ে নিয়ে বাঁচিয়ে নেয়। বিপদ কেটে যাওয়ার পর তারা একে অপরের থেকে সরে দাঁড়ায়। জিয়ং দেখে যে তার ফুলগুলো নিচে পড়ে গেছে। সে সেগুলো কোড়াতে শুরু করলে লিহান বলে, আমি তোমাকে আরো ফুল এনে দেবো, কিন্তু জিয়ং বারণ করে। অগত্যা রাজা নিজেও জিয়ং এর সাথে ফুল কোড়াতে সাহায্য করে। ফুল গোছানোর সময় জিয়ং লিহানের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার মুখে কিছু একটা লেগে আছে। সে হাত দিয়ে তা পরিষ্কার করে দিতে চায়। লিহান পাল্টা জিয়ং এর মুখে কাদা লাগিয়ে দিয়ে দুষ্টুমি করে। জিয়ং রেগে গিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। প্রাসাদে ফেরার পথে লিহান জিজ্ঞেস করে, তোমার কি সত্যি বিশ্বাস আছে যে তুমি এই প্রতিযোগিতায় জিতবে? জিয়ং দৃঢ়ভাবে হ্যাঁ বলে। লিহান ফুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এটা তোমার দেয়া প্রথম উপহার আর আমি এটা যত্ন করে রাখবো। এরপর সে বাজারে সেই কেনা জিনিসটি জিয়ংকে দিয়ে বলে, তুমি বাজারে এটা খুব আগ্রহ নিয়ে দেখছিলে, তাই আমি তোমার জন্য এটা এনেছি। রাতে লিহান তার ঘরে আইরিস ফুলগুলো সাজিয়ে রাখে। জিয়ং নিজের ঘরে ফিরে কিছুক্ষণ পর রাজকীয় রান্নাঘরের দিকে যায়। সেখানে হঠাৎ ইওয়ানের সাথে তার মুখোমুখি ধাক্কা লাগে। জিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইওয়ান তখন তাচ্ছিলের হাসি এসে বলে, তুমি খুব ভাগ্যবতী যে সবজি কাটার প্রতিযোগিতার সময় তুমি এখানে ছিলে না, থাকলে তুমি আজই হার মেনে নিতে। জিয়ং রান্নাঘরের ভেতরে ঢুকে তার দলের রাঁধুনিদের বিপর্যস্ত অবস্থায় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে যে তোমাদের এই দশা কেন? এখানে এসব কে করেছে? তারা ম্লান মুখে জানায় যে এখানে একটি ছোটখাটো প্রতিযোগিতা হয়েছিল যেখানে ইওয়ান তার অবিশ্বাস্য সবজি কাটার দক্ষতা দেখিয়েছে। সে একে একে সবাইকে হারিয়ে দিয়েছে। জিয়ং ইওয়ানের কাটা সবজিগুলো খুঁটিয়ে দেখে তাচ্ছিলের সাথে বলে, এগুলো আহামরি কিছু নয়, ও শুধু এখানে এসে শো অফ করে গেছে। ও আসলে রান্নার কিছুই জানে না। আমরা তাকে দেখিয়ে দেব যে আসল দক্ষতা কাকে বলে। জিয়ং এর আত্মবিশ্বাস দেখে সবাই তাকে সাহায্য করার জন্য নতুন উদ্যমে তৈরি হয়ে যায়। পরের সিনে রাজদরবারে রাজা লিহান আর ইউকুন প্রতিযোগিতার পথ নির্বাচনের জন্য বসে। ইউকুন চালাকির সাথে শর্ত বদলে দিয়ে বলে, আমরা আমাদের দাবিতে কিছু পরিবর্তন এনেছি। যদি আমরা জিতি তবে আপনাদের 100 জন দাসী পাঠাতে হবে আর জিয়ংসের পরিমাণও দ্বিগুণ করতে হবে, অর্থাৎ আপনাদের এলাকার সব জিয়ংস্যাং আমাদের দিয়ে দিতে হবে। এই অন্যায় আবদার শুনে উপস্থিত সবাই একদম স্তব্ধ হয়ে যায়। লিহানও দমিনা গিয়ে নিজের শর্ত জুড়ে দিয়ে বলে যে ঠিক আছে, কিন্তু যদি আমরা জিতি তবে আমরা আগের মতোই নামমাত্র দাসী পাঠাবো আর আপনাদের এলাকা থেকে আমাদের প্রয়োজন মতো আখ কাটার অনুমতি দিতে হবে। ইউকুন কিছুটা ইতস্তত করে বলে, সবই মিং রাজার হাতে, তবে আমি বিশেষ অনুরোধ করতে পারি যাতে সে আপনার শর্ত মেনে নেয়। লিহান তার কথায় রাজি হয়। লিহান ঘোষণা করে যে প্রস্তুতির জন্য 3 দিন সময় দেওয়া হবে, কিন্তু জিয়ং দূর থেকে 5 দিনের ইশারা করতে থাকে। এবার লিহান ভুল না করে জিয়ং এর সংকেত বুঝে নেয় আর প্রতিযোগিতার জন্য 5 দিন সময় বরাদ্দ করে। জিয়ং যাওয়ার সময় ইওয়ানকে শুনিয়ে বলে, তুমি তোমার ছুরিটা ফেলে এসেছিলে, আমি সেটা ফেরত পাঠিয়ে দিয়েছি। ইওয়ান নিজের জায়গায় ফিরে ছুরিটি দেখে রাগে ফেটে পড়ে আর বলে যে সে আমাকে চ্যালেঞ্জ করার সাহস কোথা থেকে পায়। ওদিকে রাজকীয় রান্নাঘরে জিয়ং নিজের ছুরির দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে আমি ওদের এমন এক স্বাদ উপহার দেব যা ওরা জীবনেও ভুলতে পারবে না। জিয়ং তার দলের সবাইকে নিয়ে মিটিং এ বসে আর জানায় যে তারা কিভাবে স্যুপ তৈরি করবে। আলোচনার এক পর্যায়ে সে একটি নকশা দেখায়। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি? জিয়ং জানায় যে এটার নাম প্রেসার কুকার। সবাই তখন সমস্বরে
বলে ওঠে, আমাদের কাছে তো এমন কোনো যন্ত্র নেই। জিয়ং হাসি মুখে বলে, আমি জানি, তবে এখানে এমন একজন আছে যেটা তৈরি করে দিতে পারে। পরের সিনে জিয়ং রাজার সামনে হাজির হয়ে তার প্রয়োজনের কথা জানায়। সে রাজার কাছে বাইরে যাওয়ার অনুমতি চেয়ে বলে, আমার একটা বিশেষ যন্ত্র লাগবে যেটাকে প্রেসার কুকার বলা হয়। এটার সাহায্যে আমি অসামান্য স্বাদের স্যুপ তৈরি করব। লিহান নকশাটি দেখে অবাক হয়ে যায় আর বলে, আমাদের রাজ্যে তো এমন কিছু আগে কখনো দেখা যায়নি। জিয়ং জানায় যে এমন একজন মানুষ আছে যে প্রেসার কুকারটি তৈরি করতে পারবে। সে হলো ইয়ংসান। জিয়ং রাজাকে জিজ্ঞেস করে, আপনি কি জানেন যে সে এখন কোথায় আছে? রাজা গম্ভীরভাবে জানায় যে ইয়ংসান মারা গেছে। এই কথা শুনে জিয়ং প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তবে তখনই ইয়ং জানায় যে ইয়ংসানের ছেলে চ্যাং এখানেই আছে। জিয়ং আশার আলো দেখে বলে, তাহলে ও নিশ্চয়ই এটা তৈরি করতে পারবে। আমাকে রান্নার প্রস্তুতির জন্য আরো কিছু জিনিস কিনতে হবে। লিহান খুশি হয়ে বলে, সে ঠিক আছে, তাহলে আমাকেও তোমার সাথে যেতে হবে। কিন্তু ইয়ন বাধা দিয়ে বলে, মহারাজ আপনি বাইরে যেতে পারেন না। প্রাসাদের বাইরে যাওয়া এখন আপনার জন্য খুব বিপজ্জনক। লিহান অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় আর বলে যে ঠিক আছে, আমি যাব না। কিন্তু জিয়ং একা বাইরে যেতে পারবে না। এরপর লিহান জিসানের সাথে কথা বলে তাকে জিয়নের সাথে পাঠানোর সিদ্ধান্ত নেয়। জিসান আর জিয়ং যখন একসাথে বাইরে যাচ্ছিল তখন লিহান দূর থেকে তাদের দেখে জেলাস ফিল করতে থাকে। সে নিজের বডিগার্ডকে বিরক্তির সাথে বলে, ওদের দেখে তো মনে হচ্ছে যেন কোনো বিবাহিত দম্পতি। হিংসার চোটে সে মনে মনে একটা প্ল্যান করতে শুরু করে। ওদিকে জিয়ং জিসানকে আবার তার বইয়ের কথা জিজ্ঞেস করলে জিসান সাফ জানিয়ে দেয় যে আমি তোমাকে আগেই বলেছি যে বইটা আমার কাছে নেই। মহারাজ ওটা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছে। জিয়ং দীর্ঘশ্বাস ফেলে বলে, বইটা আমার খুব দরকারি, আমাকে তো ফিরে যেতে হবে। হঠাৎ সেখানে রাজার বিশেষ সৈন্য গংইল হাজির হয়। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? গংইল পেছনে ইশারা করলে দেখা যায় স্বয়ং রাজা আরেক বডিগার্ড ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। জিসান অবাক হয়ে বলে, মহারাজ আপনি এখানে কি করছেন? রাজা লিহান জিয়ং এর দিকে তাকিয়ে বলে, লোকে ওকে দেখলে তো চিনে ফেলবে, যে একটা মেয়ে। জিসান বোঝানোর চেষ্টা করে যে কেউ বুঝবে না, ওকে একদম ছেলের মতোই দেখাচ্ছে। কিন্তু লিহান মানতে নারাজ, যে কেউ দেখলেই বলে দিতে পারবে যে ও মেয়ে। জিসান বারবার অনুরোধ করে বলে যে মহারাজ দয়া করে যাবেন না, সামনে বিপদ হতে পারে। কিন্তু লিহান দমিনা গিয়ে বলে, তুমি আমাদের সাথে আসবে না, তুমি প্রাসাদেই থাকো। এরপর লিহান জিয়ং এর সাথে রওনা দেয়। পথে জিয়ং রাজাকে সতর্ক করে বলে, শোনো, যখন আমরা চ্যাং এর কাছে পৌঁছাবো তখন ভুলেও কাউকে বলবে না যে তুমি এই দেশের রাজা। লিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কেন বলতে পারবো না? জিয়ং জেদ ধরে বলে, তুমি বলবে না? বাস আগে কথা দাও। লিহান কিছুক্ষণ ভেবে শেষমেশ কথা দেয়। অন্যদিকে জেসন খবর পেয়ে যায় যে রাজা জিয়ং এর সাথে প্রাসাদের বাইরে গেছে। জেসন তার অনুচরদের দিকে কুটিল হাসিতে তাকিয়ে বলে, আমাদের সামনে এখন এক সুবর্ণ সুযোগ, এটাই সময় তাদের উপর আক্রমণ করার। জেসনের অনুচররা জানায় যে আমাদের কাছে কিছু বিশেষভাবে প্রশিক্ষিত সৈন্য আছে, আমরা তাদের পাঠিয়ে দিচ্ছি। জেসন কুটিলে এসে বলে, ঠিক আছে, তবে মনে রেখো এবার আমাদের আসল টার্গেট রাজা নয় বরং জিয়ং। এদিকে জিয়ং ও লিহান চ্যাং এর বাড়ির দরজায় পৌঁছায়। সেখানে লেখা ছিল যে অনুমতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করলে তার প্রাণ সংশয় হতে পারে। লিহান বিরক্ত হয়ে বলে, এসব কি? এখানকার মানুষের কি ন্যূনতম শিষ্টাচার নেই? সে রাগে দরজা খুলে ফেলে। জিয়ং তাকে বাধা দেওয়ার আগে এসে দেখে যে ভেতরে একটি ভয়ঙ্কর ফাঁদ পাতা রয়েছে। জিয়ং চিৎকার করে বলে, পালান, এটা একটা ট্র্যাপ। লিহান জিয়ংকে বাঁচানোর জন্য তাকে নিজের আড়ালে নিয়ে আসে। কিন্তু পরক্ষণেই দেখা যায় সেই কামানের মতো যন্ত্রটি থেকে আগুনের বদলে চাল বের হচ্ছে। জিয়ং প্রথমে লিহানের খুব কাছে থাকায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পরে সেই চালের স্বাদ নিয়ে দেখে ঠিক তখনই চ্যাং বাইরে বেরিয়ে আসে। লিহান তার উপর গর্জে উঠে বলে, এসবের মানে কি? তুমি কি জানো আমি কে? সে নিজের আসল পরিচয় দিতেই যাচ্ছিল, কিন্তু জিয়ং তাকে থামিয়ে দিয়ে মনে করিয়ে দেয় যে সে কথা দিয়েছিল যে তার পরিচয় সে গোপন রাখবে। চ্যাং তাচ্ছিল্য করে বলে, কে তোমরা? আমার তো সন্দেহ হচ্ছে যে তুমি রাজা লিহান। জিয়ং পরিস্থিতি সামাল দিয়ে বলে, না না, ইনি হলেন সেক্রেটারি জিসান, আর আমি রাজকীয় রান্নাঘরে চিফ কুক। আমরা তোমার কাছে একটা সাহায্যের জন্য অনেক দূর থেকে এসেছি। চ্যাং তাদের কোনো কথাই শুনতে চায় না আর তাদের সেখান থেকে চলে যেতে বলে। সে হুমকি দিয়ে বলে, আমার পরবর্তী ট্র্যাপ কিন্তু তীরের, একটা বোতাম টিপলেই তোমরা সবাই মারা পড়বে। বাধ্য হয়ে জিয়ং ফিরে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে জিয়ং বুদ্ধিমত্তার সাথে বলে, আমি তোমাকে চাল মিষ্টি করার এক গোপন উপায় বলে দিতে পারি। তার এই কথা শুনে চ্যাং দৌড়ে আসে। জিয়ং তাকে চীনের একটি ছোট প্যাকেট দিয়ে বলে, এটা চালের সাথে মিশিয়ে দেখো। বাইরে এসে লিহান রাগে ফেটে পড়ে, ওর এত বড় সাহস, আমার উচিত ওর হাত কেটে ফেলা। জিয়ং শান্তভাবে বলে, একদম এমন কিছু করবেন না, আমাদের ওর মন জয় করতে হবে। কিছুক্ষণ পর জিয়ং আবার ভেতরে গিয়ে দেখে যে চ্যাং খুব তৃপ্তি করে সে মিষ্টি চাল খাচ্ছে। জিয়ং সুযোগ বুঝে বলে, চিনি তো খুব দামি তাই না? আমি তোমাকে প্রচুর আঁক এনে দিতে পারি যা রাজার কাছে আছে, কিন্তু তার আগে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। চ্যাং তার কথা রাজি হয়ে জিজ্ঞেস করে যে তাকে কি করতে হবে। জিয়ং তখন সেই প্রেসার কুকারের নকশাটি দেখিয়ে সেটি তৈরি করে দেওয়ার অনুরোধ জানায়। চ্যাং দরজা বন্ধ করে জিয়ংকে ভেতরে নিয়ে যায়। জিয়ং তাকে বুঝিয়ে বলে যে প্রেসার কুকার আসলে কি আর কিভাবে কাজ করে। চ্যাং সন্দেহ নিয়ে বলে, তোমার হঠাৎই অদ্ভুত যন্ত্রের প্রয়োজন পড়লো কেন? আর তুমি কি আসলেও রাজকীয় রান্নাঘরের প্রধান রাঁধুনি? জিয়ং গর্বের সাথে মাথা নেড়ে বলে যে হ্যাঁ, আমাদের রাঁধুনিদের সাথে মিং সাম্রাজ্যের রাঁধুনিদের একটি বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে। সেই প্রতিযোগিতায় জেতার জন্যই আমার এই যন্ত্রটি খুব দরকার।
চ্যাং আবার প্রশ্ন করে, তুমি কি আসলেও তাদের হারাতে পারবে? জিয়ং আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বললেও সে জানায় যে চ্যাং এর সাহায্য ছাড়া এটা অসম্ভব নয়। কিন্তু চ্যাং সোজাসুজি মানা করে দেয়। জিয়ং তখন চ্যাং এর বাবা ইয়ংসুকের নাম উল্লেখ করলে চ্যাং উত্তেজিত হয়ে বলে, তুমি কি আমার বাবাকে চিনতে? রাজ পরিবার আমার বাবাকে কেবল ব্যবহারই করেছে আর কাজের শেষে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি তোমাদের কোনো সাহায্য করব না। ব্যর্থ হয়ে জিয়ং বাহিরে বেরিয়ে আসে। সবাই উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলে জিয়ং জানায় যে চ্যাং তার কথা রাজি হয়নি। পরের সিনে দেখা যায় যে চই মুকজুকি গংইল সম্পর্কে একটি গোপন তথ্য দেয়। ওকদান নামের একটি মেয়ে আছে যে আগে প্রাসাদে কাজ করত। সে ছিল গংইলের বড় বোন। গংইল আসলে তার বোনের রহস্যময় মৃত্যুর কারণ জানতে এখানে এসেছে। মুকজু তাকে এই বিষয়ে আরো খোঁজ খবর নিতে বলে। রাতে লিহান গভীর মমতায় ঘুমন্ত জিয়ং এর দিকে তাকিয়ে থাকে। সে নিজের জ্যাকেটটি খুলে জিয়ংকে ঢেকে দেয়। ওদিকে ইয়োয়ান জ্যাসনের কাছে গিয়ে একটি অত্যন্ত দামি আর দুর্লভ খাবার উপহার দেয়। জ্যাসন অবাক হয়ে এর কারণ জানতে চায়। পরের সিনে দেখা যায় যে লিহান ও জিয়ং যখন বাইরে ছিল তখন বৃষ্টি শুরু হয়। জিয়ং গংইলের কাছে থেকে চ্যাং এর গ্রামের নাম জেনে নেয়। এরপর সে চং এর গ্রামের নামে একটি বিশেষ ঐতিহ্যবাহী পদ রান্না করে। জিয়ং চেয়েছিল খাবারের সেই পরিচিত ঘ্রাণ যেন চ্যাং এর মনকে গলিয়ে দেয়। ঘ্রাণ পেয়ে চ্যাং বাহিরে বেরিয়ে আসে। জিয়ং তাকে খাওয়ার আমন্ত্রণ জানালে সে প্রথমে তাতে রাজি হয় না। কিন্তু লিহান যখন খুব তৃপ্তি করে সে খাবারটি খাচ্ছিল আর বলছিল যেটি অসামান্য সুস্বাদু, তখন চ্যাং আর নিজেকে সামলাতে না পেরে খাওয়া শুরু করে দেয়। খাবারের স্বাদ তাকে নিজের গ্রামের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। জিয়ং তখন নরম গলায় তাকে বোঝায় যে তুমি বললে যে আমরা তোমার বাবাকে ভুলে গেছি বা তাকে ব্যবহার করেছি, কিন্তু সত্যিটা তা নয়। রাজ পরিবার আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। সবাই মিলে ইয়ংসুনের গল্প করতে শুরু করলে পরিবেশটা ইমোশনাল হয়ে ওঠে। জিয়ং এর বারবার অনুরোধে অবশেষে চ্যাং প্রেসার কুকার তৈরি করতে রাজি হয়। তবে সে শর্ত দেয় যে যন্ত্রটি বানাতে সাহায্য করার জন্য তার একজনকে পাশে লাগবে। গংইল স্বেচ্ছায় সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জিয়ং বলে, আমরা আরো কিছু রান্নার উপকরণ জোগাড় করতে জঙ্গলে যাচ্ছি, এর মধ্যে তুমি এটা তৈরি করার কাজ শুরু করো। তারা যখন জঙ্গলে উপকরণের সন্ধানে ব্যস্ত ছিল তখন একজন মুখোশধারী ব্যক্তি চুপি চুপি ম্যানসুকের কাছে আসে। সে একটি চিঠি দিয়ে বলে, এটি দ্রুত রাজার কাছে পৌঁছে দাও, জিয়ং বড় বিপদে আছে। ম্যানসু চিঠিটি পেয়ে অবাক হয়ে যায় আর সে দ্রুত ইয়োয়ানের কাছে গিয়ে সব খুলে বলে। ইয়ন দ্রুত জিসানের কাছে গিয়ে চিঠিটি দেখায়। প্রথমে চিঠিতে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আগুনের তাপের সামনে ধরতেই অদৃশ্য লেখাগুলো ফুটে ওঠে। সেখানে পরিষ্কার লেখা ছিল যে জিয়ং বিপদে আছে। জিসান আর দেরি না করে ইয়নকে নির্দেশ দেয় যে দ্রুত ঘোড়া তৈরি করো, কারণ মহারাজ আর জিয়ং বড় বিপদের মুখে। তারা একদল সৈন্য নিয়ে রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ে আর গংইল কঠোর পরিশ্রম করে প্রেসার কুকারটি তৈরি করে ফেলে। ঠিক তখনই জ্যাসনের পাঠানো ঘাতক সৈন্যরা সেখানে পৌঁছে যায়। তাদের সর্দার নির্দেশ দেয় যে জিয়ংকে মেরে ফেলো। এমনকি এই কাজে চ্যাংকেও টাকা দিয়ে হাত করার চেষ্টা করা হয়। চ্যাং এর বাড়িতে লাগানো বিশেষ সতর্কবার্তা যন্ত্রগুলো সংকেত দিতে শুরু করে যে শত্রুরা তাদের ঘিরে ফেলেছে। চ্যাং বুঝতে পারে যে অনুপ্রবেশকারীরা চলে এসেছে। চ্যাং লড়াই করার জন্য লিহানের লোকজনকে কিছু বিশেষ অস্ত্র আর রসদ দেয়। সে আগে থেকে একটি শক্তিশালী ট্র্যাপ তৈরি করে রেখেছিল। চ্যাং চিৎকার করে বলে, আমি বলার সাথে সাথে দরজা খুলে দেবে। ঘাতক সৈন্যরা দরজার কাছে আসতেই চ্যাং এর নির্দেশে দরজা খুলে দেওয়া হয় আর বিশেষ কৌশলে তারা ছিটকে দূরে গিয়ে পড়ে। শুরু হয় তুমুল লড়াই। লিহান ডাল হয়ে জিয়ংকে রক্ষা করছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে জিয়ং মাটিতে পড়ে যায় আর সে দেখে যে তার মহামূল্যবান প্রেসার কুকারের ঢাকনাটি ছিটকে গেছে। সে ওটা কুড়াতে গেলে লিহান তাকে বাধা দেয়, কারণ পরিস্থিতি খুব বিপজ্জনক ছিল। চ্যাং চিৎকার করে বলে, তোমরা এখনই পালাও, নাহলে সবাই মারা পড়বে। আমি কথা দিচ্ছি এই ডাকনা আমি তোমার কাছে পৌঁছে দেব। জিয়ং তার উপর ভরসা করে সেখান থেকে বডিগার্ডদের নিয়ে বনের দিকে পালাতে শুরু করে। বনের ভেতর ঘাতকরা তাদের তাড়া করতে থাকে। রাজার বডিগার্ড নিজের জীবন বাজি রেখে তাদের আটকে দেয়, কিন্তু সে মারাত্মকভাবে জখম হয়। গংইল জিয়ং আর রাজাকে বলে, আপনারা পালান, আমি এদের সামলাচ্ছি। কিন্তু ঘাতকদের লক্ষ্য ছিল জিয়ং। তারা রাজাকে এড়িয়ে জিয়ং এর দিকে দিয়ে আসে। লিহান প্রতিবার নিজের জীবন বিপন্ন করে জিয়ংকে বাঁচাতে থাকে আর লড়াই করতে গিয়ে সেও তলোয়ারের আঘাতে আহত হয়। একটি ঘাতক যখন রাজাকে মারার জন্য তলোয়ার উঁচিয়ে ধরে ঠিক তখনই জিসান ঘোড়া ছুটিয়ে সেখানে পৌঁছায় আর ঘাতকটিকে মেরে ফেলে। সাহায্য এসে গেছে দেখে বাকি ঘাতক সৈন্যরা ধরা পড়ার ভয়ে বিষ খেয়ে সেখানে আত্মহত্যা করে। এই ভয়াবহ রক্তক্ষয়ী দৃশ্য দেখে জিয়ং আতঙ্কিত হয়ে সেখানে জ্ঞান হারায়। জিয়ং এর অবস্থা দেখে লিহান দ্রুত তার পাশে গিয়ে বসে। জিসান জিয়ংকে পরীক্ষা করে আশ্বস্ত করে বলে যে মহারাজ, ভয়ের কিছু নেই, ও শুধু জ্ঞান হারিয়েছে, ও ঠিক আছে। কিছুক্ষণ পর যখন জিয়ং এর জ্ঞান ফেরে তার মুখে প্রথম কথাটি ছিল প্রেসার কুকার। সে অস্থির হয়ে ওঠে, কারণ প্রতিযোগিতার সময় প্রায় এসে গেছে আর তাকে জিততেই হবে। জিয়ং অস্থির হয়ে বলে, আমাদের এখনই যেতে হবে। পরের সিনে দেখা যায় যে রাজদরবারে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ, কিন্তু জিয়ং আর রাজা এখনো পৌঁছাতে পারেনি। রাজা অনুপস্থিত দেখে ইউকোন আর জেসন মনে মনে বেশ খুশি হয়। ইউকোন তাচ্ছিল্য করে বলে, প্রতিযোগিতা শুরু করা উচিত, ওরা বোধহয় আর আসবে না। কিন্তু প্রধান রাঁধুনি ট্যাং বেশ উদারতা দেখিয়ে বলে, আমরা 13 বার পর্যন্ত অপেক্ষা করেছি, চাইলে 15 বার পর্যন্ত করতে পারি, আমাদের একটু সহমর্মিতা দেখানো উচিত। ঠিক তখনই ট্যাং চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে আর বলে, ওরা এসে গেছে। রাজা লিহান আর জিয়ং ভেতরে প্রবেশ করে আর চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়। দুই প্রতিপক্ষ মুখোমুখি দাঁড়ায়।
সময় শুরু হতেই সবাই ক্ষিপ্ত গতিতে কাজ শুরু করে দেয়। জিয়ং রান্না করার সময় লক্ষ্য করে যে জঙ্গলে আঘাত পাওয়া তার কবজিতে বেশ ব্যথা করছে। লিহান দূর থেকে জিয়ং এর কষ্টটা লক্ষ্য করে। রান্নার এক পর্যায়ে জিয়ং এর একটি বিশেষ উপকরণের প্রয়োজন হয় আর সে এক রাঁধুনিকে সেটি নিয়ে আসতে বলে, কিন্তু সেই রাঁধুনি খালি হাতে ফিরে এসে জানায় যে সে কোথাও ওই উপকরণটি খুঁজে পায়নি। জিয়ং এ তো অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে তবে কি সে এখন অন্য কোনো মাংসের পদ রান্না করবে। কিছুক্ষণ চিন্তা করার পর তার মাথায় নতুন একটি আইডিয়া আসে আর সে আবার কাজ শুরু করে দেয়। এদিকে লিহান আর ইউকুনের মধ্যে মৃত তর্ক বেঁধে যায়। ইউকুন দাবি করে যে তার রাঁধুনি সেরা আর লিহান সগর্বে বলে যে তার রয়্যাল শেফ জিয়ংই সেরা। ওদিকে ইউয়ান যখন তার রান্না করছিল, জিয়ং লক্ষ্য করে সে একটি বিশেষ উপকরণ ব্যবহার করছে আর তা হলো গোলমরিচ। জিয়ং অবাক হয়ে ভাবে এটা তো আমার উপকরণ ছিল, ওরা এটা কোথায় পেল। সে বুঝতে পারে যে তার উপকরণগুলো চুরি করা হয়েছে। তবে সে দমে না গিয়ে দ্বিগুণ উৎসাহে নিজের কাজে মন দেয়। অবশেষে সময় শেষ হয় আর দুই পক্ষই তাদের পথ তৈরি করে ফেলে। নিয়ম অনুযায়ী প্রথমে রাজকীয় পরিদর্শক খাবারটি চেখে দেখবে আর নিরাপদ ঘোষণা করার পর রাজা ও ইউকুনকে পরিবেশন করা হবে। প্রথমে জিয়ং এর ডিশটি আনা হয়। খাবারটি মুখে দিয়েই দুজনে বিস্ময়ে বলে ওঠে অবিশ্বাস্য স্বাদ। তারা জিয়ংকে জিজ্ঞেস করে সে কিভাবে এটি বানালো। জিয়ং মুচকি এসে বলে এই ডিশটি এই সময়কালের নয়, তাই এটি অন্য কারো পক্ষে বানানোর অসম্ভব। এটি একদম অনন্য, কারণ এটি আমি আমার স্বর্গীয় মায়ার স্মৃতিতে তৈরি করেছি। জিয়ং এর কথা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর ইউয়ানের ডিশের পালা আসে আর সেটিও স্বাদের গন্ধে কোনো অংশে কম ছিল না। রাজা ও ইউকুন সেটিও খুব পছন্দ করে। জিয়ং নিজের মনে মনে বলে ইউয়ান আমি জানি তুমি জেতার জন্য কি নোংরা খেলা খেলেছ। রাজা তখন ইউয়ানকে জিজ্ঞেস করে এবার বলো তুমি এই অসামান্য পদটি কিভাবে তৈরি করলে। তখন তার রান্নার সব উপকরণ আর কৌশলের কথা রাজা ও ইউকুনের সামনে তুলে ধরে। এরপর দুজনে গোপনে স্কোর কার্ডে তাদের নম্বর লেখে। ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে জিয়ং হঠাৎ বাধা দিয়ে বলে আমি ইউয়ানের রান্না করা খাবারটা একবার টেস্ট করতে চাই। ইউকুন এতে বেশ বিরক্ত হয় আর বলে যে তার কি প্রয়োজন। জিয়ং ধীর গলায় বলে আমার বিশ্বাস আমাদের যে উপকরণটি চুরি হয়েছিল সেটিও রান্নায় ব্যবহার করা হয়েছে। ইউকুন তার কথা সরাসরি মানা করে দিল। জিয়ং পরিষ্কার করে বলে যে সেই উপকরণটি ছিল ব্ল্যাক পেপার বা গোলমরিচ। লিহানের তখন মনে পড়ে যায় যে বাজারে জিয়ং সত্যি গোলমরিচ গুঁড়ো করেছিল। লিহান জিয়ংকে অনুমতি দিতে চাইলেও ইউকন রাজি হয় না। তখন প্রধান রাঁধুনি ট্যাং নিচে এগিয়ে আসে আর জিয়ং এর হাতে ডিশটি তুলে দিয়ে বলে তুমি এটি টেস্ট করতে পারো। ইউকন নিজের রাঁধুনির উপর চিৎকার করে উঠলে ট্যাং তাকে শান্তভাবে বলে আমরা রাঁধুনি, একে অপরের খাবারের স্বাদ নিয়ে আমাদের পেশাদারিত্বের অংশ, আমাদের একে অপরের প্রতি উদার হওয়া প্রয়োজন। অবশেষে ইউকন তার কথায় রাজি হয়। জিয়ং আর ইউয়ান একে অপরের রান্না টেস্ট করে। জিয়ং স্বাদ নিয়ে নিশ্চিত করে বলে যেতে গোলমরিচ আছে, তুমি নিশ্চয়ই এটি চুরি করেছ, তুমি এটা কোথায় পেয়েছো। ট্যাং তখন তার ভাগ্নি ইউয়ানকে চেপে ধরে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কি এটা চুরি করেছ। প্রথমে ইউয়ান অস্বীকার করলেও ট্যাং এর প্রচন্ড রাগের মুখে সে স্বীকার করে নেয় যে হ্যাঁ এটি জিয়ং এরই উপকরণ ছিল। তার কথায় ট্যাং ভীষণ রেগে যায় আর গর্জে উঠে বলে তোমার কাছ থেকে আমি এমনটা কখনো আশা করিনি, তুমি আমাদের সবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। এরপর ট্যাং ঘোষণা করে যে আমরা এই প্রধান রাউন্ডে হার মেনে নিচ্ছি। ইউয়ান এতে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমি নির্দোষ, আমি এটা চুরি করিনি, বৈধভাবেই পেয়েছি। রাজা লিহান যখন জানতে চায় যে সে কার কাছ থেকে পেয়েছে তখন ইউয়ান আঙ্গুল দিয়ে জ্যাসনের দিকে ইশারা করে। লিহান তার কাকা জ্যাসনকে কঠোরভাবে জিজ্ঞেস করে যেটা কি সত্যি। জ্যাসন তখন স্বীকার করে বলে যে হ্যাঁ আমি তাকে দিয়েছি, কারণ যেখান থেকে মরিচ আনা হয়েছে সেই জায়গাটি আমার অধীনে। আমি শুধু আমাদের আর মিং সম্রাটের ব্যবসা বাঁচাতে চেয়েছিলাম। ইউকন তখন রাজাকে পাল্টা প্রশ্ন করে এখন তুমি কি করবে। ইউয়ান তো চুরি করেনি, সে তো জ্যাসনের কাছ থেকে নিয়েছে। লিহান কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলাতে বলে যেহেতু উপকরণটি জিয়ং এর ছিল কিন্তু ওয়ান সেটি বৈধভাবে পেয়েছে, তাই এই রাউন্ডে আমি ড্র ঘোষণা করছি। তবে একটি শর্ত আছে, যদি 3টি ম্যাচই ড্র হয় তবে মিং সাম্রাজ্যকে বিজয়ী ঘোষণা করা হবে। জিয়ং মনে মনে একদম ভেঙে পড়ে। সে ভাবে যে এটা কেমন বিচার, আমরা জিতলাম নাকি হারলাম। আমার কেন মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। লিহান ঘোষণা করে যে আগামীকাল ঠিক সময় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সবাই চলে যাওয়ার সময় ইউয়ান জিয়ংকে থামিয়ে দেয় আর সরাসরি স্বীকার করে যে সে জিয়ং এর উপকরণ ব্যবহার করেছিল। ইউয়ান মিনতি করে জিয়ংকে বলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও। জিয়ং মহানুভবতা দেখে উত্তর দেয় যে ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো আর দুঃখ প্রকাশ করছো তবে সবকিছু মিটে গেছে। জিয়ং এর এই ব্যবহারে মুগ্ধ হয়ে ট্যাং জিয়ং এর দিকে তাকিয়ে বলে যে ঠিক আছে, তবে আগামীকাল দেখা হবে। জিয়ং আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দেয় যে আগামীকাল আমিই জিতবো, নিশ্চিত থেকো। পরের সিনে দেখা যায় যে জিয়ং তার দলের সাথে জরুরি বৈঠকে বসেছে। সে অকপটে স্বীকার করে যে আমি সবার সামনে তো বলেই এসেছি যে কাল আমিই জিতবো, কিন্তু আসলে আমি এখনো ঠিকই করতে পারিনি যে কাল আমি কি রান্না করব।
সে আরো যোগ করে, যদি 3টে রাউন্ডই ড্র হয় তবে মিং সাম্রাজ্য বিজয়ী ঘোষিত হবে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। হঠাৎ জিয়ং এর একটি পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যেখানে সে অনেক প্রাচীন একটি বিশেষ খাবারের পদ দেখেছিল। সে তার টিমকে সেই পদটি তৈরির নির্দেশ দেয়। অন্যদিকে ট্যাঙ্কে তার রাঁধুনিদের সতর্ক করে বলে, জিয়ং প্রচন্ড মেধাবী, আমরা ওকে ছোট করে দেখার ভুল করছি, কাল আর সেই ভুল করা যাবে না। জিসান জেসনের কাছে এসে খবর দেয় যে রাজা তাকে তলব করেছে। দরবারে লিহান জেসনের উপর খুবই ফেটে পড়ে আর বলে যে তুমি কেন জিয়ং এর উপকরণের সাথে এমন করেছো। জেসন বারবার ক্ষমা চেয়ে বলে যে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, সে শুধু ব্যবসায়ের স্বার্থে এটি করেছে। লিহান কঠোরভাবে নির্দেশ দেয় যে জিয়ং এর যত মরিচ আছে যা তুমি নিয়েছো সব যেন এখনই ফেরত দেওয়া হয়। ওদিকে মুগজু আবার তার কুটিল চাল চালে। সে ম্যানসুকে ডেকে বলে, আগামী রাউন্ডে তোমাদের হারতে হবে। ম্যানসু প্রতিবাদ করে বলে যে তারা জিতলে সেটা মুগজুর জন্যই ভালো হবে, কিন্তু মুগজু ম্যানসুর মাকে নিয়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করে। সে বলে, আমি জানি তোমার মা কোথায় আছে, তুমি যদি আমার কথা না শোনো তবে আমি তাকে আর রক্ষা করব না। পরদিন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এবারের নিয়ম হলো উভয় পক্ষকে একে অপরের দেশের একটি জনপ্রিয় পদ রান্না করতে হবে। সময় শুরু হতেই ট্যাঙ্ক একটি বিশাল পদ্ম ফুল বের করে, যা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। জিয়ং ভাবতে থাকে যে ট্যাং আসলে কি বানাতে চলেছে। জিয়ং তার পদের জন্য হাঁসের মাংস বেছে নেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাংস কাটার সময় জিয়ং এর কবজির চোটে বাধা হয়ে দাঁড়ায়। সে মাংস কাটার জন্য ম্যানসুকে বলে। ম্যানসুর কানে তখন মুগজু সেই হুমকির কথাগুলো বাজছিল। একদিকে তার মায়ের জীবন, অন্যদিকে তার সম্মান। কোনো উপায় খুঁজে না পেয়ে আর হারতে না যেয়ে ম্যানসু নিজেকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে ফেলে, যাতে সে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়। আর জিয়ং এর দল দুর্বল হয়ে পড়ে। জিয়ং এর দলের অন্য রাঁধুনিরা মাংস কাটার চেষ্টা করলো, তারা সেটা করতে পারছিল না। ইউকন তখন বিদ্রুপ করে বলে, ওরা তো দেখে ঠিক মতো ছুরি চালাতে জানে না। জিয়ং নিজে যন্ত্রণার মধ্যেও চেষ্টা করে, কিন্তু মাংস কাটতে সে পারছিল না। অসহায় অবস্থায় ম্যানসু তখন গিলগামের দিকে তাকায় আর তাকে ইশারায় কাজটি শেষ করতে বলে। গিলগাম জিয়ং এর কাছে এগিয়ে এসে আত্মবিশ্বাসের সাথে বলে, আমি এটা করতে পারবো, আমাকে একটা সুযোগ দাও। জিয়ং ভরসা করে তাকে অনুমতি দেয়। গিলগাম নিপুণ হাতে মাংস কাটতে শুরু করে। এই সময় একটি পুরনো স্মৃতি ভেসে ওঠে, যেখানে দেখা যায় যে ম্যানসুই তাকে হাতে কলমে মাংস কাটার এই কৌশল শিখিয়েছিল। কাজ শেষে গিলগাম নিজেই অবাক হয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এটা সফলভাবে করতে পেরেছি। তখন জিয়ং এরও একটি পুরনো কথা মনে পড়ে যায়। ম্যানসু তাকে বলেছিল যে সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। জিয়ং যখন সরাসরি তাকে জিজ্ঞেস করেছিল যে তোমাকে কি কেউ ব্ল্যাকমেইল করছে, এটা কি ইউকন, ম্যানসু কোনো উত্তর না দিয়ে চলে যেতে চায়। আর জিয়ং আবার তাকে জিজ্ঞেস করে, তবে কি এটি মুগজু? ম্যানসু এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে না বলে দ্রুত চলে যায়। জিয়ং তখনই নিশ্চিত হয়ে যায় যে এর পেছনে নির্ঘাত মুগজুর হাত আছে। সময় শেষ হলে দুই পক্ষের ডিশ পেশ করা হয়। প্রথমে ট্যাঙ্কের পদটি চেখে দেখা হয়। রাজা লিহান আর ইউকনের মনে হয় তারা যেন পদ্ম ফুলের উপর বসে খাচ্ছে, আর স্বাদটা এতই স্বর্গীয় ছিল যেন তারা অন্য কোথায় হারিয়ে গেছে। রাজা জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে তৈরি করেছো? ট্যাঙ্ক একটি ইমোশনাল গল্প শোনায় যে 10 বছর আগে আমি প্রায় মৃত্যুর মুখে ছিলাম। তখন এক মন্দিরের বৌদ্ধ সন্ন্যাসী আমাকে আশ্রয় দেয় আর একটি বিশেষ স্যুপ বানিয়ে খাওয়ায়। সেই স্যুপের স্বাদ আমি কোনোদিনও ভুলিনি, আর তার কাছ থেকে আমি এই রান্নাটি শিখেছি। আমি বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে এটি তৈরি করেছি। জিয়ং মনে মনে স্বীকার করে যে ট্যাঙ্কের রান্নার পেছনের গল্পটি সত্যি অসাধারণ। এরপর জিয়ং এর ডিশ টেস্ট করা হয়, আর বরাবরের মতো সেটিও সবার মন জয় করে নেয়। জিয়ং তার রান্নার উপকরণ আর পদ্ধতি সবার সামনে তুলে ধরে। এরপর লিহান আর ইউকন স্কোর কার্ডে নম্বর লেখে, কিন্তু ফলাফল দেখতে গিয়ে দেখা যায় যে লিহান অত্যন্ত সততার সাথে ট্যাঙ্কের রান্নার জন্য 8 পয়েন্ট দিয়েছে, অথচ ইউকন জিয়ং এর অসাধারণ রান্নার জন্য দিয়েছে মাত্র 1 পয়েন্ট। লিহান প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ট্যাঙ্ককে সামনে রাখে আর বলে, তোমার রান্না সত্যিই চমৎকার ছিল। এরপর সে ইউকনের দিকে ঘুরে গর্জে ওঠে যে এই স্কোর গ্রহণযোগ্য নয়। তুমি ভালো করেই জানো যে জিয়ং এর রান্না কতটা অতুলনীয় ছিল, অথচ তুমি তাকে মাত্র 1 পয়েন্ট দিয়েছো। তুমি এখানে সততা দেখাওনি। ইউকন দমিনা গিয়ে চালাকি ভাবে বলে, ঠিক আছে, তবে এখন ফলাফল কিভাবে নির্ধারিত হবে? লিহান কিছুক্ষণ ভেবে একটি অভাবনীয় প্রস্তাব দেয়। সে বলে যে সব রাঁধুনি এখন নিজেদের রান্না করা খাবার নিজেরা টেস্ট করবে আর নিজেরাই নিজেদের নম্বর দেবে। জিয়ং অবাক হয়ে মনে মনে বলে যে মহারাজ, আপনি এটি কি করছেন? প্রতিযোগিতায় এমন নিয়ম তো কোথাও নেই। তবে রাজার আদেশ শিরোধার্য করে সবাই নিজের রান্না চেখে দেখতে শুরু করে। লিহান জিয়ংকে উদ্দেশ্য করে বলে, জিয়ং, এবার বলো তুমি নিজেকে কত পয়েন্ট দিতে চাও? জিয়ং বিনম্রভাবে মাথা নিচু করে বলে, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমরা এভাবে নিজেদের নম্বর দিতে পারবো না। আমরা সব রাঁধুনি মিলে রক্ত জল করা পরিশ্রম দিয়ে খাবার তৈরি করেছি। আমাদের পরিশ্রমের মূল্যায়ন এভাবে হতে পারে না। জিয়ং এর কথা শুনে লিহান মনে মনে হাসে আর ভাবে, আমি জানতাম তুমি ঠিক এটাই বলবে। এরপর সে ট্যাঙ্কের দিকে তাকিয়ে একই প্রশ্ন করে, আর ট্যাঙ্কও জিয়ং এর সাথে একমত হয়।
সে বলে যে আমিও কোনো নম্বর দিতে চাই না, নিজের রান্নার স্কোর আমরা কিভাবে দেব। ইউকুন তখন অধৈর্য হয়ে জিজ্ঞেস করে তাহলে এখন উপায় কি, ফলাফল কি হবে। লিহান ঘোষণা করে যেহেতু দুই রাঁধুনি নম্বর দিতে অস্বীকার করেছে আর দুটি পদের স্বাদই অসামান্য ছিল, তাই এই রাউন্ডেও ড্র ঘোষণা করা হয়। পরের দিনে লিহান জিয়ংকে ডেকে পাঠায়। জিয়ং উপস্থিত হয়ে এর কারণ জানতে চাইলে লিহান তাকে 1 কাপ চা দিয়ে বলে এটা পান করো, আজ তুমি খুব ভালো লড়াই করেছো। জিয়ং চায়ের কাপের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখে তাতে চাঁদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। লিহান মৃদু হেসে বলে এই চাটা এমনই, এর সৌন্দর্যই আলাদা। চা পান করে জিয়ং শান্ত গলায় বলে এই চা পান করে মনে হচ্ছে কেউ যেন আমাকে পরম মমতায় সান্ত্বনা দিচ্ছে। লিহান জিজ্ঞেস করে তোমার মনের সব দুশ্চিন্তা কি এখন দূর হয়েছে। জিয়ং সম্মতি জানালে রাজা বিষণ্ণ স্বরে বলে আমি তোমাকে লক্ষ্য করেছি জিয়ং, তোমার মন ভালো নেই। তুমি কি বিশেষ রাউন্ডের ধকল সইতে পারবে? তুমি চাইলে আমি তৃতীয় রাউন্ড বাতিল করে দিতে পারি আর মিং সাম্রাজ্যের কাছে ক্ষমা চেয়ে নেব। জিয়ং বাধা দিয়ে বলে একদম এমন কিছু করবেন না মহারাজ, আমরা সব রাঁধুনি অনেক পরিশ্রম করেছি আর আমরা সত্যিই জিততে চাই। লিহান তখন প্রেসার কুকারে ঢাকনাটির কথা জিজ্ঞেস করলে জিয়ং জানায় যে সেটি এখনো এসে পৌঁছায়নি, তবে চ্যাং এর উপর তার পূর্ণ বিশ্বাস আছে। জিয়ং আবার চায়ের কাপ তুলতে গেলে অসাবধানতা বশত কাপটি হাত থেকে পড়ে যায় আর গরম চা তার হাতে লেগে যায়। লিহান দ্রুত তার হাত চেপে ধরে বেকুল হয়ে জিজ্ঞেস করে তুমি কি খুব ব্যথা পেয়েছো? সে তখনই ইউয়ানকে ডেকে রাজবৈদ্যকে নিয়ে আসতে বলে। এরপর জিয়ং এর চোখে তাকিয়ে বলে আমাকে কথা দাও তুমি কখনো নিজের ক্ষতি করবে না, কারণ তোমার যে কষ্ট হয় তাতে আমার দ্বিগুণ কষ্ট হয়। পরের শ্রেণী প্রতিযোগিতার চূড়ান্ত ও তৃতীয় রাউন্ড শুরু হয়। এবারের লক্ষ্য হলো সেরা একটি স্যুপ তৈরি করা। ট্যাঙ্কের দল তাদের স্যুপে জিংসেং এর সাথে বিশেষ কিছু উপকরণ মেশাতে শুরু করে। জিয়ং তার দলকে স্যুপ তৈরির পুরো প্রক্রিয়া বুঝিয়ে দেয়। তার রাঁধুনিরা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে যদি কুকারে ঢাকনাটা না আসে তবে কি হবে। জিয়ং শান্তভাবে জানায় সেক্ষেত্রে আমরা প্ল্যান বি ব্যবহার করব। সে তাদের বিকল্প প্ল্যানটিও বুঝিয়ে দেয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জিয়ং এর দল অধৈর্য হয়ে পড়ে। তারা বলে আমাদের হাতে সময় নেই, এখনই প্ল্যান বি শুরু করতে হবে। জিয়ং যখন সম্মতি দিতে যাবে ঠিক তখনই চ্যাং জ্বরের ভেগে সেখানে এসে পৌঁছায়। তাকে ভেতরে নিয়ে আসা হয়। জিয়ংকে দেখে চ্যাং হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে আমি কি খুব দেরি করে ফেলে? জিয়ং আনন্দ নিয়ে বলে না, তুমি একদম সঠিক সময় এসেছো। সে চ্যাং এর হাত থেকে ঢাকনাটি নিয়ে নেয়। চ্যাং বিদায় নেওয়ার আগে আন্তরিকভাবে বলে আমি প্রার্থনা করি তুমিই যেন যেত। তৃতীয় রাউন্ডের এই চূড়ান্ত লড়াইয়ে জিয়ং দ্রুত সব উপকরণ কুকারের ভেতর দিয়ে ঢাকনাটি শক্ত করে আটকে দেয়। কিছুক্ষণ পরেই প্রেসার কুকার থেকে সিটি বাজার শব্দ শোনা যায়। জিয়ং ঢাকনা খুলে দেখে যে স্যুপ একদম ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেছে। ওদিকে জিয়ন আর ট্যাঙ্ক উভয় পক্ষই সময় শেষ হওয়ার আগেই তাদের স্যুপ প্রস্তুত করে ফেলে। লিহান তখন ঘোষণা করে যে প্রথমে আমরা জিয়ং এর স্যুপ টেস্ট করব। রাজকীয় পরিদর্শক সেটি পরীক্ষা করে নিরাপদ বলার পর রাজা ও ইউকুন স্যুপটি চেখে দেখে। ইউকুন মনে মনে বিস্মিত হয়ে ভাবে যে এটা কেমন স্বাদ, এমন স্যুপ তো আমি জীবনে কখনো খাইনি। এরপর ট্যাঙ্কের তৈরি স্যুপ পরিবেশন করা হয় যা স্বাদে অতুলনীয় ছিল। লিহান এবার একটি নতুন সিদ্ধান্ত নেয় যে এই রাউন্ডের ফলাফল আমরা দেব না, বরং সব রাঁধুনি একে অপরের স্যুপ টেস্ট করবে আর তোমরা নিজেদের নম্বর দেবে। সবাই স্যুপ টেস্ট করতে শুরু করলে জিয়ং একটি বিষয় লক্ষ্য করে। সে দেখে যে ট্যাঙ্কের দলের একজন রাঁধুনি স্যুপ টেস্ট না করে দূরে দাঁড়িয়ে আছে। জিয়ং কৌতূহলী হয়ে বংশিককে জিজ্ঞেস করে ও কেন স্যুপ টেস্ট করছে না। বংশিক নিচু স্বরে জানায় আমি শুনেছি ও রান্না করতে পারলে কোনো খাবারের স্বাদ অনুভব করতে পারে না। জিয়ং বুঝতে পারে যে এটি এক ধরনের বিশেষ রোগ যেখানে মানুষ খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। জিয়ং নিজের স্যুপের সাথে বিশেষ কিছু মিশিয়ে সেই রাঁধুনির কাছে নিয়ে যায় আর বলে তুমি এটি একবার চেখে দেখতে পারো। রাঁধুনিটি তখন নিজের অতীতের কষ্টের কথা মনে করে। সে দিনরাত পরিশ্রম করত, কিন্তু একদিন হঠাৎ তার মনে হতে শুরু করে সে সব খাবারের স্বাদই একই রকম অনুভব করছে। সে স্বাধীন খাবার খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল, তবে একবার তার দাদিমা তাকে খাইয়ে দিয়েছিল যা তার কাছে অমৃত মনে হয়েছিল। হতাশা নিয়ে সে যখন জিয়ং এর স্যুপটি মুখে দেয় তখনই তার মুখে হাসি ফুটে ওঠে। সে অভিভূত হয়ে বলে এ তো সেই স্বাদ, ঠিক এমন স্যুপই আমার দাদিমা আমার জন্য রান্না করত। সে ইমোশনাল হয়ে জিয়ংকে বারবার ধন্যবাদ জানায় আর স্বীকার করে নেয় যে সে হেরে গেছে। অবশেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ট্যাঙ্কের দলের স্কোর হয় 27 আর জিয়ং এর দল 28 নম্বর পেয়ে বিজয়ী হয়। প্রাসাদে আনন্দের বন্যা বয়ে যায়। ইউকুন পরাজয় মেনে নিয়ে বলে যে ঠিক আছে আমরা হেরে গেছি, আমাদের তোমাদের জিংসেং বা 50 জন দাসী কিছুই লাগবে না। তবে সে একটি কুটিল হাসি দিয়ে বলে কিন্তু আমরা মাত্র একজন নারীকে দাসী হিসেবে সাথে নিয়ে যাব। লিয়ান সতর্ক হয়ে জিজ্ঞেস করে সে কে। ইউকুন জিয়ং এর দিকে আঙুল উঁচিয়ে তার সৈন্যদের নির্দেশ দেয় ওকে বন্দি করো। এটি শুনে লিহান গর্জে উঠে জিয়ং এর সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সে ইউকুনের উপর চিৎকার করে বলে এসব কি ধরনের পাগলামি হচ্ছে। ইউকুন কেবল অবজ্ঞার হাসি হাসে। লিহান আর সহ্য করতে না পেরে হঠাৎ হেসে ওঠে আর প্রচন্ড জোরে নিজের মাথা দিয়ে ইউকুনের মাথায় আঘাত করে। এতে ইউকুনের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে আর সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে লিহানকে হুমকি দিয়ে বলে তোমার এত বড় সাহস, তুমি কি মিং সাম্রাজ্যের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছ। ঠিক তখনই কুইন সেখানে উপস্থিত হয়। সে প্রথমে লিহানকে কঠোরভাবে শাসন করে আর বলে যে মহারাজ আপনি কি নিজের জ্ঞান হারিয়েছেন।
একজন অতিথির সাথে আপনার এমন আচরণ মানায় না। লিহান তখন তার মাথা নত করে তার কাছে ক্ষমা চায়। ইউকোন সুযোগ বুঝে রাজমাতার কাছে নালিশ করতে যায়, কিন্তু রাজমাতা তাকে থামিয়ে দিয়ে একটি চিঠি দেখায়। সেই চিঠিটি পড়ার পর ইউকোনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সেটি ছিল মিং সাম্রাজ্যের দ্বিতীয় স্ত্রীর পাঠানো একটি গোপন চিঠি। চিঠির সত্যতা জানার পর ইউকোনের সাথে আসা মিং প্রতিনিধিরা ভয়ে রাজমাতার পায়ে লুটিয়ে পড়ে আর ক্ষমা ভিক্ষা করে বলে, আমাদের ক্ষমা করুন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা এখান থেকে কোনো জিনস্যাং বা দাসী নিয়ে যেতে চাই না। এরপর রাজমাতা লিহানকে বলে, গ্র্যান্ড প্রিন্স জিনমুং জিয়ং এর হাতের রান্না চেখে দেখতে চেয়েছে। জিয়ং কি তার জন্য বিশেষ কোনো আয়োজন করতে পারবে? লিহান সানন্দে রাজি হয়ে যায় আর সব ব্যবস্থার দায়িত্ব নেয়। পরের সিনে দেখা যায় মুগজো আর জ্যাসনের গোপন সলা পরামর্শ করেছে। মুগজো তার শয়তানি প্ল্যানের কথা জানিয়ে জ্যাসনকে বলে, জিয়ং এবার যে খাবারটি বানাতে যাচ্ছে আমরা তার উপকরণের সাথে বিষ মিশিয়ে দেব। জ্যাসন খুশি হয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ধোকা দেবে, কিন্তু তুমি সত্যিই খুব কাজের। একবারই বাধা দূর হোক আর আমি রাজা হয়ে যাই, তারপর তোমাকে আমি আমার জীবন সঙ্গী করে নেব আর তুমি সব দাসত্ব থেকে মুক্তি পাবে। মুগজো তখন তার কুটিল হাসিতে সায় দেয়। ওদিকে রাজা লিহানকে একটি বইয়ের উপর কাজ করতে দেখা যায়। সে সেই বইটিকে জিয়ং এর বলা লেখকের নামে লিখেছিল, যেটি জিয়ং হন্য হয়ে খুঁজছিল। সে জিয়ংকেই সারপ্রাইজটি দিতে যায়। পরের সিনে দেখা যায় লিহান জিয়ং এর কাছে এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, রাজবৈদ্য তোমার শারীরিক অবস্থা নিয়ে কি বলেছে? জিয়ং দুষ্টুমি করে গম্ভীর মুখে বলে, সে বলেছে যে আমার হাতে আর খুব কম সময় আছে, আমি মারা যাচ্ছি। তার কথা শুনে লিহান আতঙ্কিত হয়ে পড়ে আর এটি দেখে জিয়ং হেসে ওঠে আর বলে, আরে আমি তো মজা করছিলাম। লিহান তখন রেগে গিয়ে বলে, জীবন মৃত্যু নিয়ে কেমন রসিকতা করে? তোমার হাত এখন কেমন আছে? জিয়ং জানায় যে সে এখন সুস্থ আর সে রান্না করতে পারবে। সে আরো জিজ্ঞেস করে, আপনি কি আপনার ছোট ভাই জিংমো এর সাথে ডিনার করবেন? রাজা তাদের সম্মতি জানায়। জিয়ং যখন কাজ শেষে চলে যেতে চায়, লিহান হঠাৎ তার হাত ধরে ফেলে আর বলে, আমার কথা এখনো শেষ হয়নি। এরপর সে ইউনিয়নকে একটি সুন্দর রাজকীয় পোশাক আনতে বলে। সে জিয়ং এর চোখের দিকে তাকিয়ে গর্বের সাথে বলে, এটি তোমার নতুন পোশাক, আজ থেকে তুমি এই প্রাসাদের অফিসিয়াল রয়্যাল শেফ। লিহান জিয়ংকে এই নতুন রাজকীয় পোশাকটি দিয়ে বলে, তুমি এটা পরতে পারো। জিয়ং পোশাকটি দেখে ভীষণ খুশি হয়। লিহান আরো বলে, আমাদের রাতের খাবার শেষ হলে তুমি গ্রিন হাউসে এসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। পরের সিনে দেখা যায় যে রাজকীয় রান্নাঘরের সবাই মিলে গ্র্যান্ড প্রিন্স জিনমুং এর জন্য অত্যন্ত যত্ন সহকারে খাবার তৈরি করছিল। জিয়ং নিজে খাবারগুলো নিয়ে প্রিন্সের সামনে হাজির হয় আর প্রতিটি পদের বর্ণনা দেয়। জিনমুং প্রথমবার খাবার চেখে দেখে মুগ্ধ হয়ে বলে যে, আমি তোমার রান্নার দক্ষতার কথা যা শুনেছিলাম, তুমি সত্যি তার চেয়েও বেশি পারদর্শী। কিন্তু মুহূর্তেই সেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। গ্র্যান্ড প্রিন্স জিনমুং এর মা রাগে একদম পাগল হয়ে যায় আর সে জিয়ং এর কাছে আসে আর তাকে চড় মারে আর চিৎকার করে বলতে থাকে যে, তোর দেয়া খাবার খেয়ে আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলেছে আর সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জিয়ং বারবার বলে যে সে নির্দোষ আর তার খাবারে কোনো সমস্যা ছিল না, কিন্তু প্রিন্সের মা তার কোনো কথা শুনতে রাজি হয় না। সে সৈন্যদের আদেশ দেয় যেন জিয়ংকে গ্রেফতার করা হয়। এরপর দেখা যায় জিয়ংকে কারাগারে নিয়ে অমানসিক নির্যাতন করা হচ্ছে, কিন্তু সে আর্তনাদ করে বলতে থাকে, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। এদিকে লিহান সেই গ্রিন হাউসে জিয়ং এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে মহড়া দেয় যে জিয়ং এলে সে কিভাবে তার সাথে কথা শুরু করবে, কিন্তু সময় পেরিয়ে গেল, জিয়ং সেখানে আর আসে না। সে এর কারণ ভাবতে ভাবতে একদম অস্থির হয়ে ওঠে। অন্যদিকে গিলগাম আর অন্য রাঁধুনিরা এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে। গিলগাম বলে যে আমাদের কিছু একটা করতেই হবে, না হলে ওরা জিয়ংকে মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে ইয়ন আসে আর তার ইয়নকে সবকিছু খুলে বলে যাতে সে দ্রুত রাজাকে খবর দিতে পারে। ইয়ন দৌড়ে গিয়ে লিহানকে সবকিছু জানায় যে জিয়ং কারাগারে বন্দী, তাকে নির্যাতন করা হচ্ছে কারণ রাজকুমার জিংমং তার রান্না খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এখন মৃত্যু সজ্জায় আছে। তার কথা শুনে লিহান প্রচন্ড রাগে ফেটে পড়ে। সে ঝড়ের বেগে কারাগারের দিকে ছুটে যায়। সে সৈন্যদের আদেশ দেয় যেন কারাগারের দরজা খোলে, কিন্তু সৈন্যরা জানায় যে চাবি প্রিন্সের মায়ের কাছে আছে। তখনই প্রিন্সের মা সেখানে হাজির হয় আর রাজাকে বাধা দিয়ে বলে, তুমি তাকে বাঁচাতে পারো না, ও আমার ছেলেকে মারার চেষ্টা করেছে। লিহান তাকে রুখে দাঁড়িয়ে বলে, এটা অসম্ভব, আমি নিজেও সে একই খাবার খেয়েছি, আমার তো কিছু হয়নি। প্রিন্সের মা তখন কুটিল স্বরে বলে, সেই কারণেই তো আমার সন্দেহ হচ্ছে যে তুমিও হয়তো ওর সাথে জড়িত, তুমি হয়তো তোমার ভাইকে সরিয়ে সিংহাসন দখল করতে চাইছো। তার কথায় রাগে লিহান হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের তলোয়ার বের করে প্রিন্সের মায়ের গলায় ধরে আর রানী চিৎকার করে বলে যে মারো আমাকে। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে জিয়ং আর্তনাদ করে বলে, মহারাজ থামুন, এমন করবেন না, একজন নিষ্ঠুর রাজা হয়ে নিজের আত্মীয়কে মারবেন না। আপনি তো জানেন যে আমি এমন জঘন্য কাজ করতে পারি না, তাই তলোয়ার নামিয়ে দয়া করে আমার নির্দোষিতা প্রমাণ করুন। তার কথা শুনে লিহান নিজেকে শান্ত করে জিনমুং এর মায়ের দিকে তাকিয়ে বলে যে ঠিক আছে, আমি নিজে এই ঘটনার শেষ পর্যন্ত যাব আর সব রহস্য উদ্ঘাটন করব, কিন্তু সত্যি সামনে না আসা পর্যন্ত তুমি জিয়ংকে আর কোনো শারীরিক নির্যাতন করতে পারবে না। জিনমুং এর মা অনিচ্ছা সত্ত্বেও তার কথায় রাজি হয়, তবে হুমকি দিয়ে বলে যে বেশ, কিন্তু যদি সত্যি বের হওয়ার আগে আমার ছেলের কিছু হয়ে যায় তবে আমি ওই মেয়েকে জ্যান্ত ছাড়বো না।
না। পরের সিনে দেখা যায় একজন মন্ত্রী কুইনের কাছে পুরো বিষয়টি জানায়। সে কুটিল ভাবে বলে, মহারাজ খাবার খাওয়ার পরও তার কিছু হয়নি, অথচ রাজকুমারের অবস্থা এখন আশঙ্কাজনক। আমার ধারণা মহারাজ এর পেছনে আছে, কারণ সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমাদের সবাইকে শেষ করতে চাইছে। কিন্তু কুইন তার কথায় বিশ্বাস করে না। সে জানে যে লিহান কাউকে বিষ দিয়ে মারার মতো মানুষ নয়। লিহান জিসানকে ডেকে জিয়ং এর নির্দোষিতা প্রমাণের জন্য পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দেয়। রাজবৈদ্য জিনমুংকে পরীক্ষা করতে থাকে, আর জিসান রান্নাঘরে গিয়ে অন্য রাঁধুনিদের জিজ্ঞাসাবাদ করে। রাঁধুনিরা সবাই নিশ্চিত করে বলে যে তারা নিজেরাও ওই খাবার খেয়েছে আর তাদের কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ পর জিসান রাজাকে এসে জানায় যে মহারাজ, রাজবৈদ্যের ধারণা রাজকুমারের অন্য কোনো শারীরিক সমস্যা থাকতে পারে। খাবারে কোনো বিষ পাওয়া যায়নি। আমার মনে হয় আপনার রাজকুমারের মায়ের ঘরটি একবার তল্লাশি করা উচিত। লিহান রাজকুমারের মায়ের ঘরে গিয়ে কিছু অদ্ভুত ভেষজ উদ্ভিদ দেখতে পায়। রাজবৈদ্যকে জিজ্ঞেস করলে সে বলে যে এগুলো বিশেষ কোনো ঔষধি গাছ। এগুলো দেখে লিহানের সন্দেহ হয় আর সেগুলো পুনরায় পরীক্ষা করার নির্দেশ দেয় সে। এদিকে কুইনের আদেশে তার পরিচারিকা রাজকুমারের মায়ের কাছে গিয়ে জিয়ং এর কারাকক্ষের চাবি দাবি করে যাতে তাকে মুক্তি দেওয়া যায়। কারাগারে জিয়ং এর সাথে দেখা করতে আসে স্বয়ং কুইন। সে সরাসরি জিয়ংকে প্রশ্ন করে, তুমি কি সত্যি রাজকুমারকে মারার চেষ্টা করেছো? লিহান কি তোমাকে এমন কিছু করতে বলেছে? জিয়ং তখন কান্নায় ভেঙে পড়ে আর তার এই সব কথা অস্বীকার করে। রাত যখন গভীর হয়, গিলগাম চুপি চুপি জিয়ং এর কাছে আসে। জিয়ং হতাশ হয়ে বলে, গিলগাম, কাল শেষ দিন, কিন্তু এখনো আমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি নির্দোষ। সে গিলগামকে রাজকুমারের ঘর থেকে পাওয়া সে ভেষজগুলো দেখায়। গিলগাম সেগুলো সুখে দেখে একদম শিউরে ওঠে আর জানায় যে জিয়ং, এগুলো সাধারণ ভেষজ নয়, এগুলো হলো মারাত্মক রেড পয়জন। পরের সিনে দেখা যায় যে গিলগাম দ্রুত সেই পরিচারিকার কাছে যায় যে এই ভেষজগুলোর দেখাশোনা করত, যাতে সত্যটি সবার সামনে আনা যায়। এখন প্রশ্ন হলো, এই বিষ কি রাজকুমারের মা নিজেই নিজের ছেলেকে দিচ্ছিল, নাকি অন্য কেউ এটি তার ঘরে রেখে গেছে? গিলগাম যখন সেই পরিচারিকার সাথে কথা বলতে যায়, ঠিক তখনই ইউন হন্তদন্ত হয়ে এসে খবর দেয় যে রাজা লিহান হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। জিয়ং দ্রুত লিহানের কক্ষে ছুটে যায় আর উদ্বিগ্নের সাথে জিজ্ঞেস করে যে আপনি কি ঠিক আছেন? লিহান খুব স্বাভাবিকভাবে বলে যে চিৎকার করো না জিয়ং, আমি ঠিক আছি। জিয়ং তখন রাজবৈদ্যকে জিজ্ঞেস করে যে রাজার কি হয়েছে, তার জ্বর আছে কিনা। রাজবৈদ্য অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে তার জ্বর আছে? জিয়ং জানায় যে রাজার শরীরের রক্ষণগুলো একদম রাজকুমার জিনমুং এর মতোই। সে গিলগামের বলা রেড পয়জনের কথা বলে। রাজবৈদ্য বিষয়টি নিয়ে পরীক্ষা করে একদম শিউরে ওঠে। সে বলে যে বিষের সাথে যখন জিনসেং মেশানো হয় তখন এটি একটি মারাত্মক রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যার ফলে মানুষ মারাও যেতে পারে। এই মিশ্রণটি থেকে এক ধরনের বিষাক্ত ওষুধ তৈরি হয়। তার এই কথা শুনে লিহান ও জিয়ং দুজনেই স্তব্ধ হয়ে যায়। লিহান তাকে জিজ্ঞেস করে যে এর কি কোনো প্রতিষেধক আছে, আপনি কি তা তৈরি করতে পারবেন? রাজবৈদ্য নামগুলো পুনরায় যাচাই করে বলে যে এতে কিছুটা সময় লাগবে, তবে আমি এটি তৈরি করতে পারবো। লিহান তাকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেয় যাতে রাজকুমারকে বাঁচানো যায়। জিয়ং লিহানকে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে দিতে গেলে লিহান হঠাৎ জিয়নের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নেয় আর বলে, একটু সময় এভাবেই থাকো, তোমাকে পাশে পেলে আমি দ্রুত সুস্থ বোধ করবো। পরের সিনে জিসান সেই নারী রাজবৈদ্য ইউবনের সন্ধানে যায়। সে রাজকুমারকে নিয়মিত ওষুধ দিত, কিন্তু সে জানতে পারে যে ইউবন পালিয়ে গেছে। লিহানকে এই খবর জানানো হলে সে নিশ্চিত হয় যে ইউবনই আসল অপরাধী। সে গংইলকে নির্দেশ দেয় যে কোনো ভাবেই যেন ইউবনকে খুঁজে বের করে বন্দি করা হয়। এদিকে জয় মুকজনকে গিয়ে জানায় যে রাজা ইউবনের ব্যাপারে সব জেনে গেছে। তার এই কথা শুনে মুকজো আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ইউবন তার নির্দেশেই রাজকুমারকে বিষ দিচ্ছিল। মুকজো কঠোর ভাষায় জয়কে আদেশ দেয় যে রাজার সৈন্যরাকে খুঁজে পাওয়ার আগেই ইউবনকে খুঁজে বের করো আর তাকে চিরতরে শেষ করে দাও। তার আদেশ পেয়ে জয় দ্রুত ইউবনকে খুঁজে বের করে। ইউবন বাড়ি যাওয়ার জন্য আকুতি জানালে জয় তাকে আশ্বস্ত করে সাথে নিয়ে যায়, কিন্তু নির্জন জায়গায় পৌঁছাতেই সেই ইউবনের উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে। জয় যখন তাকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই গংইল সেখানে উপস্থিত হয়ে ইউবনকে রক্ষা করে। গংইল তলোয়ার উঁচিয়ে জয়কে জিজ্ঞেস করে যে আমার বোনকে কে মেরেছে, সত্যিটা বলো। জয় বিদ্রুপের স্বরে বলে যে ও, তাহলে তুমি প্রতিশোধ নিতে এসেছো, তাই তো? সেই কারণেই তুমি জঙ্গলে রাজার উপর আক্রমণ করেছিলে, তাই না? তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ড্রামার একদম শুরুতে জিয়ং আর লিহান যখন জঙ্গলে ছিল তখন যে তীরটি ছোড়া হয়েছিল সেটি আসলে গংইলই চালিয়েছিল। আর সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। গংইল চিৎকার করে বলে, আমার বোনকে কেন মারা হলো? মুকজয়কে এই কাজ করিয়েছে? জয় তাচ্ছিল্য করে বলে, তোমার বোন রাজার সুনজরে আসার চেষ্টা করছিল, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। গংইল আর কথা না পারিয়ে জয়কে আঘাত করে অচেতন করে ফেলে আর ইউবনকে উদ্ধার করে। গংইল ইউবনের কাছে জানতে চায়, বলো তোমাকে দিয়ে বিষ দেওয়ার কাজ কে করিয়েছে? ইউবন ভয়ে স্বীকার করে নেয় যে সবই মুকজোর কাজ।
সে আমাকে ব্ল্যাকমেল করেছিল, কিন্তু সত্য পুরোপুরি প্রকাশ হওয়ার আগেই এক সৈন্য এসে ইউবনকে মেরে ফেলে। পরের সিনে দেখা যায় যে জয়কে কারাগারে বন্দী করা হয়েছে। লিহান তাকে জেরা করতে থাকে যে তুমি কি মুগজোর আদেশে এসব করছো, কিন্তু জয় সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর বলে যে সে একাই সবকিছু করেছে। লিহান এরপর সরাসরি মুগজোর সামনে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞেস করে যে কেন তুমি এমনটা করলে, এতে তুমি কি পেতে। মুগজো তখন চালাকির সাথে সবকিছু অস্বীকার করে আর বলে যে আমি যদি সব করে থাকি তাহলে তার প্রমাণ দাও। লিহান তখন শান্ত গলায় বলে যে ঠিক আছে, খুব শিগগিরই আমি সব প্রমাণ নিয়ে তোমার সামনে হাজির হব। পরের সিনে লিহান জিয়ং এর বুদ্ধিমত্তার প্রশংসা করে আর বলে যে গঙ্গিল আমাকে জানিয়েছে যে তোমার সাহায্যে সে জয় আর ইউবনের রহস্য উদ্ঘাটন করতে পেরেছে, কিন্তু তুমি জানলে কি করে। জিয়ং জানায় যে প্রথম প্রতিযোগিতার সময় যখন গিলকাম তার জন্য উপকরণ আনছিল তখন কেউ একজন তার উপর আক্রমণ করে। গঙ্গিল তাকে বাঁচায় আর লক্ষ্য করে যে আক্রমণকারী নারী পরিচারিকার পোশাক পরেছিল। পরে গঙ্গিল তাকে একটি হেয়ার পিন দেখায় যা ছিল জয়ের। এভাবে জিয়ং বুঝতে পারে যে সবকিছুর মূলেই জয় আর তার পেছনে থাকা শক্তিরা আছে। তখনই রাজবৈদ্য এসে লিহানকে বিষের অ্যান্টিডোট দেয়। লিহান জানতে চায় যেটি রাজকুমারকে দেওয়া হয়েছে কিনা। রাজবৈদ্য না বলায় লিহান জিয়ংকে সাথে নিয়ে নিজেই রাজকুমার জিমুং এর কাছে যায়, কিন্তু প্রতিষেধক দেওয়ার সাথে সাথেই রাজকুমারের শরীর কাঁপতে শুরু করে আর তার অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে পড়ে। জিয়ং বুঝতে পারে যে রাজকুমারের শরীর এখন ওষুধ গ্রহণ করার অবস্থায় নেই। সে দ্রুত রান্নাঘরে গিয়ে একটি বিশেষ ঔষধি স্যুপ তৈরি করে নিয়ে আসে। জিয়ং যখন স্যুপটি রাজকুমারকে দিতে চায় তার মা চিৎকার করে তাকে বাধা দেয় আর বলে যে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব, তুমি তো আমার ছেলেকে মারতে চাও। পরিস্থিতি সামাল দিতে লিহান এগিয়ে আসে আর বলে যে ঠিক আছে, যদি তোমার বিশ্বাস না হয় তবে আমি নিজে আগেই স্যুপ খেয়ে পরীক্ষা করছি। জিনমুং এর মা অবাক হয়ে জিজ্ঞেস করে মহারাজ আপনি কেন নিজের জীবনের এরকম ঝুঁকিতে ফেলছেন। লিহান কারো বাধা না শুনেই সেই স্যুপটি পরীক্ষা করতে চায়, কিন্তু জিয়ং তাকে থামিয়ে দিয়ে বলে মহারাজ আপনার এটি করার প্রয়োজন নেই, আমি নিজে এটি খেয়ে প্রমাণ দিচ্ছি। জিয়ং স্যুপটি মুখে নেওয়ার আগে লিহান দ্রুত সেটি খেয়ে নেয় আর কিছুক্ষণ পর তৃপ্তির হাসি এসে বলে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে শরীরে নতুন শক্তি পেয়েছি, এটি নিরাপদ, এখন জিনমুংকে এটি দেয়া যেতে পারে। রাজকুমারের মা পরম মমতায় স্যুপটি তার ছেলেকে খাওয়ায় আর জিয়ং এর জাদুকরী স্যুপের গুণে রাজকুমার দ্রুত সুস্থ হয়ে ওঠে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জিয়ং আর লিহান বাইরে বেরিয়ে আসে। ক্লান্তিতে জিয়ং এর পা টলে উঠলে লিহান তাকে আগলে ধরে আর বলে আজ রাত ঠিক এই জায়গায় এসো, আমি তোমাকে বিশেষ কিছু দেখাতে চাই। ওদিকে কারাগারের অন্ধকারে এক ভয়ঙ্কর সিন দেখা যায়। মুগজো চুপি চুপি জয়ের সাথে দেখা করতে আসে। জয় তাকে আশ্বস্ত করে বলে যে আমি রাজাকে কিছুই বলিনি, আপনি চিন্তা করবেন না। মুগজো তখন শান্ত গলায় বলে যে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমাকে বাঁচাতে চাইবে, তাই তো তোমাকে কারাগার থেকে চিরতরে মুক্তি দিতে এসেছি আমি। তার কথা শুনে চৈ তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই মুগজো একটি ধারালো ছুরি বের করে চৈকে আঘাত করে মেরে ফেলে। সে ছুরিটি চৈয়ের হাতে গুজিয়ে দিয়ে সেখান থেকে এমন ভাবে চলে যায় যাতে মনে হয় চৈ নিজেই আত্মহত্যা করেছে। অন্যদিকে রাতের নির্জনে জিয়ং লিহানের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই লিহান একটি অদ্ভুত পোশাকে সেখানে হাজির হয়। এটি দেখে জিয়ং তার দিকে একদম অবাক হয়ে তাকায় আর বলে যে এই বিশেষ পোশাকটি অমঙ্গল আর মন্দ আত্মাদের দূরে সরিয়ে রাখার জন্য। আজ আমি শুধু তোমার জন্য নাচবো। লিহান একটি মুখোশ পরে নাচতে শুরু করে। জিয়ং মুগ্ধ হয়ে তার নাচ দেখতে দেখতে ভাবে আগেও একবার সে নেচেছিল, কিন্তু আমি দেখতে পাইনি, আজ প্রাণ ভরে দেখছি, কিন্তু কেন জানি আমার বুকটা হাহাকার করে উঠছে। বিপদের মেঘ তখনও কাটেনি। জেসন তার অনুচরদের নিয়ে আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার সঙ্গীরা জিয়ংকে আক্রমণ করতে চাইলে জেসন তাদের থামিয়ে দিয়ে বলে যে এখনই নয়, ও সময় পরে আসবে। এরপর সে একটি বৃদ্ধা মহিলাকে দেখিয়ে সবাইকে চমকে দেয়। জেসন তখন হাসিতে ফেটে পড়ে আর বলে ইনি হলেন লিহানের মাতামহী। যখন লিহান জানতে পারবে যে কিভাবে তার মাকে বিষ খাইয়ে মারা হয়েছে আর এর পেছনে কারা ছিল, তখন সে রাগে অন্ধ হয়ে পুরো হান বংশকে ধ্বংস করে দেবে। অন্যদিকে নাচ শেষ করে লিহান জিয়ং এর পাশে এসে দাঁড়ায়। জিয়ং এর গায়ে একটি কম্বল জড়িয়ে দিয়ে সে পরম মমতায় জিজ্ঞেস করে এখানে খুব ঠান্ডা লাগছে তোমার, আমি তোমাকে এখানে কেন ডেকেছি জানো? জিয়ং তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে আপনি কি আমার সেই বইটি খুঁজে পেয়েছেন? লিহান নিচু স্বরে বলে আমি এখনো চেষ্টা করছি জিয়ং, কিন্তু আমাকে সত্যি করে বলো তো, তুমি কি সত্যি তোমার নিজের জগতে ফিরে যেতে চাও? লিহানের এই আকুল প্রশ্নে জিয়ংকে কঠিন দোটানায় ফেলে দেয়। জিয়ং তার কথায় মাথা নেড়ে সায় দেয় আর জিজ্ঞেস করে মহারাজ আপনি কি এখন বিশ্বাস করেন যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি? লিহান আলতো করে এসে বলে আমি তো শুরু থেকেই জানতাম। প্রতিবার যখন তুমি আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করতে, সেই খাবারের অতুলনীয় স্বাদই আমাকে বুঝিয়ে দিত যে তুমি এই সময়ের নয়। জিয়ং অবাক হয়ে বলে আপনি জানতেন জেনু আমার সাথে এত কঠোর আচরণ করেছেন? লিহান তখন মজা করে বলে আমি কবে আবার তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? তখন হঠাৎ রাজার কণ্ঠস্বর গম্ভীর হয়ে ওঠে। সে বলে যে সত্যি বলতে কি জিয়ং, আমি আর সেই বইটি খুঁজতে চাই না, কারণ আমি চাই না যে তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি কি সারা জীবনের জন্য আমার সঙ্গী হবে? আমি তোমাকে নিয়ে খুব সিরিয়াস। এরপর লিহান একটি আংটি বের করে জিয়ং এর আঙুলে পরিয়ে দেয়
আর প্রতিশ্রুতি দেয় যে জিয়ং রাজি হলে সে প্রতি সকালে তার জন্য নিজের হাতে খাবার তৈরি করবে। সে জিয়ংকে কাছে টেনে নিয়ে গভীর মমতায় কিস করে, কিন্তু জিয়ং নিজেকে সরিয়ে নেয়। এতে লিহান খুব কষ্ট পায় আর জিজ্ঞেস করে, কি হলো, তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? তবে কি তুমি আমাকে পছন্দ করো না? জিয়ং তখন অশ্রু সজল চোখে বলে, তা নয় মহারাজ, কিন্তু আপনি তো জানেন যে আমাকে একদিন ফিরে যেতে হবে। আমি এই সময়ের নই, আমার বাবা সেখানে একা, আমি তাকে খুব মিস করি, আমাকে তার কাছে যেতেই হবে। তার কথা শুনে লিহান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বুঝতে পারছি, তবে একটি কথা দাও, যাওয়ার আগে অন্তত একবার আমার সাথে দেখা করে যাবে। জিয়ং কথা দিলেও ভয়ে বলে ওঠে যে আমি যদি ফিরে যেতে চাই কিন্তু আর কোনোদিন আসতে না পারি। লিহান তাকে ভরসা দিয়ে বলে যে চিন্তা করো না, আমি যে কোনো ভাবে তোমাকে খুঁজে বের করব। তার কথা শুনে জিয়ং হাসে আর একটি শর্ত দেয় যে আপনি কথা দিন আপনি কখনো একজন নিষ্ঠুর রাজা হবেন না। পরের সিনে দেখা যায় যে কুইনের সম্মানে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়ং সেখানে মাংসের একটি বিশেষ পদ তৈরি করার প্ল্যান করে, কিন্তু সে জানতে পারে যে কুইন মাংস খায় না। গিলগামেতে চিন্তিত হয়ে বলে, আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যা মাংস নয় কিন্তু খেতে মাংসের মতোই সুস্বাদু। জিয়ং বুদ্ধি খাটিয়ে বলে, সয়াবিন, আমরা সয়াবিন নিয়ে নকল মাংস তৈরি করতে পারবো। ওদিকে জ্যাসন তার সৈন্যদের সাথে শেষ মুহূর্তে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সে হুঙ্কার দিয়ে তাদের বলে যে প্রস্তুতি সব শেষ তো, আজ এক নতুন জেসিয়ন সাম্রাজ্যের জন্ম হবে, কেউ আমাদের আর আটকাতে পারবে না। অন্যদিকে রান্নাঘরে জিয়ং যখন ব্যস্ত তখন তার একটি ছোট ব্যাগ মেঝেতে পড়ে যায়। গিলগাম সেটি তুলে জিজ্ঞেস করে যেতে কি আছে। জিয়ং তখন লাজুক এসে ব্যাগটি নিয়ে নেয় আর জানায় যে সে মহারাজের জন্য নিজের হাতে চকলেট তৈরি করেছে। অনুষ্ঠানের সময় জিয়ং কুইনের সামনে খাবার পরিবেশন করে। কুইন অবাক হয়ে খাবারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটি তুমি কি দিয়ে বানিয়েছ? জিয়ং বিনম্রভাবে উত্তর দেয়, মহারানী, আমি শুনেছি আপনি মাংস খান না, তাই আমি সয়াবিন ব্যবহার করে এমন একটি পদ তৈরি করেছি যা স্বাদে গন্ধে একদম মাংসের মতোই হবে। জিয়ং আরো বলে যে মহারানী, আমি আপনার দীর্ঘায়ু কামনা করি। কুইন অত্যন্ত তৃপ্তির সাথে খাবারটি খেয়ে জিয়ং এর প্রশংসা করে আর তাকে বিদায় জানায়। সেখানে আমন্ত্রিত অতিথিরা জিয়ং এর তৈরি করা সয়াবিনের সে নতুন রেসিপি খেয়ে একদম মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে এক পাশে দাঁড়িয়ে মুগ্ধ ঘৃণা ভরে দৃষ্টিতে জিয়ং এর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, যা যত পারো রান্না করে নাও, কারণ আজকের পর তুমি আর কোনোদিনও রান্না করার সুযোগ পাবে না। ঠিক সেই মুহূর্তে জ্যাসন রাজদরবারে আসে। তার সাথে ছিল রাজার মাতামহী। সে রাজার সামনে একটি গোপন নথি ছুড়ে দিয়ে বলে, মহারাজ, আমি আপনার জন্য এক বিশেষ উপহার এনেছি, ইনি আপনার নিজের নানি। লিহান অবাক হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করে যে আপনি কি সত্যি আমার নানি? আমি কে বলুন তো, আপনি কি আমাকে চিনতে পারছেন? কিন্তু বৃদ্ধা পাগলামির অভিনয় করতে থাকে। জ্যাসন তখন চিৎকার করে বলে, মহারাজ, আপনার নিজের নানির চোখের সামনেই আপনার মাকে বিষ খাইয়ে মারা হয়েছিল, আর এই পুরো ষড়যন্ত্রের মূলে ছিল স্বয়ং কুইং। তার এই কথা শুনে লিহানের মাথায় যেন রক্ত উঠে যায়। সে খপ করে তলোয়ার বের করে রাজমাতার দিকে এগিয়ে যায়। জিয়ং তাকে আটকানোর চেষ্টা করলো, সে তার কোনো কথা শোনে না। বৃদ্ধা তখন একটি রক্তমাখা পোশাক বের করে দেখায়। জ্যাসন জানায় যে মহারাজ, বিষ খাওয়ার সময় আপনার মা ঠিক এই পোশাকটি পরেছিল। লিহান তখন কাঁপা কাঁপা গলায় কুইনকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আমার মাকে বিষ দিয়েছিলেন? কুইন আর লুকানোর চেষ্টা করে না, সে তার অপরাধ স্বীকার করে নেয়। লিহান তখন পাগল হয়ে তাকে মারতে যায় আর জিয়ং রাজাকে জড়িয়ে ধরে পথ আগলে দাঁড়ায়। লিহান গর্জে উঠে বলে, জিয়ং, তুমি সরে যাও, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। জিয়ং তখন চোখের পানি ফেলে বলে, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি কখনো একজন নিষ্ঠুর অত্যাচারী রাজা হবেন না, দয়া করে নিজেকে ধ্বংস করবেন না। জিয়ং এর কথা শুনে লিয়ান কিছুটা শান্ত হয়, কিন্তু সে যন্ত্রণায় কাতর হয়ে বলে, আমি দুঃখিত জিয়ং, কিন্তু এই অন্যায়ের বিচার আমাকে করতেই হবে। জিয়ং তখন দ্রুত একটি চকলেট বের করে রাজার নানিকে খাইয়ে দেয়। চকলেট মুখে দিতেই বৃদ্ধার চোখের চাহনি বদলে যায়। সে পরিষ্কার গলায় বলে, তোমার মা মরার আগে বলেছিল আমার ছেলে যেন কখনোই প্রতিশোধের পথ বেছে না নেয়, সে যেন এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হয়। তার মায়ের শেষ ইচ্ছার কথা শুনে লিহান কান্নায় ভেঙে পড়ে আর তার হাত থেকে তলোয়ার ফেলে দেয়। জিয়ং তার হাত ধরে বলে, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনার মা এটাই চেয়েছিল। লিহান জিয়ং এর দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার জন্য খুব দুশ্চিন্তা করছিলে? জিয়ং বলে যে হ্যাঁ, আপনার কষ্ট মানেই তো আমার কষ্ট। অন্যদিকে জ্যাসন এসব দিকে রাগে ফুঁসতে থাকে। সে তার অনুচরদের বলে, সবকিছু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু এই জিয়ং এসে আমার সব প্ল্যান মাটি করে দিয়েছে। আজ রাতে ওকে অপহরণ করতে হবে। জিসান আড়াল থেকেই সব কথা শুনে ফেলে আর বুঝতে পারে যে জ্যাসনই আসল বিশ্বাসঘাতক, কিন্তু সে পালানোর আগেই জ্যাসনের লোকরা তাকে ধরে ফেলে আর তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন জিসানের বাবা জ্যাসনের ডাক শুনে সেখানে পৌঁছায় আর আড়ালে থেকে তাদের পুরো শয়তানি প্ল্যান সে শুনে ফেলে। সে আর দেরি না করে রাজার কাছে সব সত্যি বলার জন্য রওনা দেয়। জ্যাসনের নিষ্ঠুরতা সব সীমা ছাড়িয়ে যায়। যখন জিসানের বাবা রাজাকে সতর্ক করতে যাচ্ছিল, জ্যাসনের লোকেরা তাকেও ধরে নির্মম ভাবে হত্যা করে। ওদিকে জিয়ং রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। তখন এক সৈন্য তাকে কৌশলে বাহিরে ডেকে আনে আর জ্যাসনের গুন্ডারা তাকে অপহরণ করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক রহস্যময় মুখোশধারী ব্যক্তি সেখানে চলে আসে আর জ্যাসনের সব লোককে একদম মেরে জিয়ংকে উদ্ধার করে। অন্যদিকে জ্যাসন এক ভয়ঙ্কর চাল চালে। সে জিয়ং এর পোশাকের একটি অংশ রাজাকে দেখিয়ে মিথ্যে বলে যে বিদ্রোহীরা জিয়ংকে অপহরণ করেছে
এটি শুনে লিহান প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে আর ঘোষণা করে যে আজ রাতে আমি জিয়ংকে উদ্ধার করব। অন্যদিকে দেখা যায় যে মুগজু সেজে গুজে কোনো এক বিশেষ ব্যক্তির অপেক্ষায় বসেছিল আর এক পরিচারিকার সাথে সেই ব্যক্তির আগমন নিয়ে আলোচনা করছিল। প্রাসাদের ভেতরে সেই মুখোশধারী ব্যক্তি এবার কুইনের সামনে গিয়ে দাঁড়ায়। কুইন তাকে দেখে চিনে ফেলে আর বলে যে তুমি কি জেসন? কিন্তু জেসন কোনো দয়া না দেখিয়ে কুইনকে হত্যা করে আর তার বিদ্রোহী সেনাবাহিনী নিয়ে রাজার অনুগত সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। জঙ্গলে লিহান জিসানকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। জিসান যন্ত্রণার স্বরে বলে, মহারাজ, এটি একটি ফাঁদ, জেসন আমাদের শেষ করতে চাইছে। তখনই চারপাশ থেকে তীরের বৃষ্টি শুরু হয়। জিসান নিজের জীবনের মায়া ত্যাগ করে লিহানের সামনে ঢাল হয়ে দাঁড়ায় আর সব তীর নিজের শরীরে বিঁধে রাজাকে রক্ষা করে। জিয়ং তখন গঙ্গিলের সাথে নিরাপদ আশ্রয়ে ছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন এনেছো? গঙ্গিল বলে, আপনার জীবন বাঁচানো এখন সবচেয়ে বড় কাজ, দয়া করে এখান থেকে পালিয়ে যান। কিন্তু সৈন্যরা জিয়ংকে ঘিরে ফেলে আর আবারও তাকে বন্দি করে ফেলে। ওদিকে লিহান প্রাণপণ যুদ্ধ করছিল আর তার সৈন্যদের নির্দেশ দেয় যে কোনো মূল্যে জিয়ংকে বাঁচাতে হবে। গঙ্গিল আবারও তার একদল বিশ্বস্ত সাথীকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর দ্বিতীয়বারের মতো জিয়ংকে উদ্ধার করতে সক্ষম হয়। এতে জিয়ং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। যখন সে জানতে পারে যে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে আর লিহন মহাবিপদে আছে, সে হতাশায় ভেঙে পড়ে। সে মনে মনে বলে যে এত চেষ্টা করে আমি ইতিহাস বদলাতে পারলাম না। আমি চেয়েছিলাম যে লিহান শান্ত থাকুক, কিন্তু দেখুন সবকিছু কেমন লন্ডভন্ড হয়ে গেছে। সে লিহানের কাছে যেতে চাইলে গঙ্গিল তাকে বাধা দিয়ে বোঝায় যে এই মুহূর্তে রাজার একমাত্র ইচ্ছা হলো আপনি যেন নিরাপদে থাকেন। অন্যদিকে জেসন প্রাসাদের রক্তের হোলি খেলা শুরু করে। সে রাজকুমার জিমং আর তার মায়ের ঘরে পৌঁছে যায়। সেখানে তারা আতঙ্কে লুকিয়েছিল। জেসন তাদের কাছে এক চরম মিথ্যে কথা বলে যে মহারাজ লিহান পাগল হয়ে গেছে, সে কুইনকে হত্যা করেছে আর এখন নির্বিচারে মানুষ মারতে সে জঙ্গলে গেছে। জিনমুংকে সিংহাসনে বসানোর আর লিহানকে ক্ষমতাচ্যুত করার এটাই সুবর্ণ সুযোগ। কিন্তু প্রিন্সের মা শক্তভাবে বলে যে যতক্ষণ লিহান জীবিত আছে আমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না আর জিনমুংও সিংহাসনে বসবে না। জেসন এবার তার মুখোশ পুরোপুরি খুলে ফেলে। সে জিনমুং এর মাকে হুমকি দিয়ে বলে, আপনি যদি স্বেচ্ছায় রাজি না হন তবে আমাকে জোর খাটাতে হবে। সে ছোট রাজকুমারের প্রাণনাশের ভয় দেখালে রানী বাধ্য হয়ে তার কাছে নতি স্বীকার করে। পরদিন সকালে রাজকীয় সিলমোহর ব্যবহার করে জেসনের ঘোষণা জারি করে যে কুইন না থাকায় জিনমুং এর মা রাজদণ্ড হাতে নিয়ে জেসনের হুকুমে ঘোষণা করে যে লিহান একজন বিশ্বাসঘাতক আর তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন থেকে জিংমুন হবে জেসিয়নের নতুন রাজা। জেসনের অনুগত লোকেরা লোকালয়ে খবর ছড়িয়ে দেয় যে লিহান হিতাহিত জ্ঞান হারিয়ে পাগল হয়ে গেছে আর সব বয়স্ক মন্ত্রীকে হত্যা করেছে। চালাক জেসন জানতো যে সে নিজে সরাসরি সিংহাসনে বসলে বিদ্রোহ হতে পারে, তাই সে ছোট জিনমুংকে ঢাল হিসেবে ব্যবহার করে পর্দার আড়ালে থেকে সব ক্ষমতা সে নিজেই ব্যবহার করবে। তার পাশে বিজয়ী বেশে দাঁড়িয়েছিল মুগজু, যার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। অন্যদিকে গঙ্গিলের সব খবর শোনার পর জিয়ংকে জানায়। জিয়ং এতে কান্নায় ভেঙে পড়ে আর বলে যেটা অসম্ভব। আমি নিজে রান্না করে রাজা আর কুইনের মধ্যে শান্তি স্থাপন করতে চেয়েছিলাম। সে কোনোভাবেই নিজের পরিবারকে মারতে পারে না। এটা জেসনেরই জঘন্য ষড়যন্ত্র। লিহানের কোনো খোঁজ না মেলায় জিয়ং উৎকণ্ঠা নিয়ে গঙ্গিলকে একটি বিশেষ উপহার দেয়, যা ছিল মহারাজের জন্য বানানো সেই চকলেট গুলো। আর সে গঙ্গিলকে বলে যে যখনই রাজার দেখা পাবে তাকে এটি দিয়ে দিও। সে দেখলেই বুঝবে যে আমি বেঁচে আছি আর নিরাপদে আছি। গঙ্গিল যখন রাজকীয় রান্নাঘরে পৌঁছায় তখন গিলগাম সবাইকে জিয়ং এর আসল পরিচয় বলে। সে বলে যে জিয়ং আসলে ভবিষ্যতের মানুষ আর তার নিজের জগতে ফিরে যাওয়া উচিত ছিল। রাধুনির এই সত্য শুনে একদম স্তব্ধ হয়ে যায়। এদিকে জেসন পাগলের মতো লিহানের মৃতদেহ খুঁজছিল, কিন্তু আশ্চর্যজনক ভাবে লিহান সুস্থ শরীরে প্রাসাদে ফিরে আসে। মুগজুকে জেসনের সাথে নতুন সাজে দেখে সে ঘৃণা ভরে তাকে বলে, মুগজু, যে ছুরিটি তুমি এতকাল শান দিয়েছ সেটি একদিন তোমার মৃত্যুর কারণ হবে। জেসনের দিকে তাকিয়ে সে হাসে আর বলে, তুমি আমাকে মারার জন্য জঙ্গলকে বেছে নিয়ে ভুল করেছ। জঙ্গল আমার দ্বিতীয় ঘর, এর প্রতিটি ইঞ্চি আমার চেনা আছে। তোমার লোকের আমাকে কোনোদিনও সেখানে খুঁজে পেত না। লিহা নিজেকে দুর্বল আর পরাজিত হিসেবে তুলে ধরে জেসনকে বলে, আমি অনেক ভুল করেছি। মানুষের আসল রূপ আমি চিনতে পারিনি। আমার শত্রুকেই আমি আমার পাশে রেখেছি। হয়তো এই ক্ষমতা হারানোই আমার সাজা। আমি আর এই সিংহাসন চাই না। এটি আসলে রিহানের একটি চালাকি চাল ছিল, যাতে জেসন তাকে তুচ্ছ ভেবে অসতর্ক হয়ে পড়ে। জেসন তখনই লিহানকে কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দেয়। অন্যদিকে কারাগারে লিহানের অনুরোধে তাকে সেই কাঙ্ক্ষিত বইটি দেয়া হয়। লিহান পরম মমতায় বইটির পাতায় সে লেখকের নাম লেখে, যার কথা জিয়ং বলেছিল। একটি পৃষ্ঠায় সে লিখে দেয় যে যখন আমার প্রিয়তমা এই লেখাটি পড়বে সে চিরতরে আমার কাছে ফিরে আসবে। আশ্চর্যজনক ভাবে এটি ছিল সেই রহস্যময় বই যার মাধ্যমে জিয়ং জাদুর মতো বর্তমানে ফিরে এসেছিল। অর্থাৎ বইটি আসলে লিহান নিজেই লিখেছিল। গঙ্গিল জিয়ং এর দেয়া উপহারটি একটি বিশেষ গাছের সাথে বেঁধে দেয় আর লিহান সেটি দেখে নিশ্চিত হয় যে জিয়ং বেঁচে আছে।
জেসন সিদ্ধান্ত নেয় যে লিহানকে মৃত্যুদণ্ড না দিয়ে সে নির্বাসনে পাঠিয়ে দেবে। লিহান জিয়ং এর প্রতিটি সংকেত বুঝতে পারে। নির্বাসনের পথে সাধারণ মানুষ তাকে অপমান করলেও জিয়ং ভিড়ের মধ্য থেকে ইশারায় তাকে সাহস দেয় আর বলে যে চিন্তা করবেন না, আপনাকে উদ্ধারের সব প্ল্যান তৈরি আছে। জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় জেসনের ঘাতক সৈন্যরা লিহানকে আক্রমণ করে, কিন্তু আড়াল থেকে রাজার বিশ্বস্ত সৈন্যরা তীরের বৃষ্টিতে ঘাতকদের খতম করে দেয়। লিহান তার রাজকীয় তলোয়ার হাতে নিয়ে গর্জে ওঠে আর বলে যে আমার সিংহাসনের লোভ নেই, কিন্তু জেসনকে আমি শেষ করবই, যাতে ছোট ভাই জিংমুমের পথ পরিষ্কার থাকে। লিহান মারা গেছে ভেবে জেসন যখন তার মৃতদেহ দেখতে আসে তখন সে লিহানকে জীবিত দেখে একদম স্তব্ধ হয়ে যায়। জেসন তখন বিদ্রুপ করে বলে, তোমার সাথে মাত্র কয়েকজন সৈন্য আছে, তুমি কি করবে? ঠিক সেই মুহূর্তেই জিয়ং, গংইল আর রাজকীয় রান্নাঘরের সব বিশ্বস্ত রাঁধুনিরা সেখানে উপস্থিত হয়। হঠাৎ চ্যাং সেখানে এসে প্রেসার কুকারের বোম ছুটতে শুরু করে। বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে আর জেসনের সৈন্যরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। নিজের পরাজয় নিশ্চিত দেখে চালাক জেসন জিয়ংকে জিম্মি করে ফেলে আর লিহানকে একা তার সাথে দেখা করার হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিহান তার সেনাবাহিনীকে প্রাসাদে পাঠিয়ে বিশ্বাসঘাতকদের ধমনের নির্দেশ দেয়। গংইল সরাসরি মুকজুর কক্ষে পৌঁছে যায়। মুকজু ছুরি নিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও গংইল তার বোনের হত্যার প্রতিশোধ নিতে মুকজুকে শেষ করে দেয়। অন্যদিকে লিহান জেসনের দুর্দর্শ দেহরক্ষীদের সাথে লড়াই করছিল। যুদ্ধের এক পর্যায়ে তলোয়ারের আঘাতে লিহানের পোশাকটি ছিঁড়ে যায় আর তার সাথে থাকা সেই দুটি বই মাটিতে পড়ে যায়। জিয়ং একটি বই তুলে নিয়ে লিহানের লেখা সেই জাদুকরী কথাগুলো পড়তে শুরু করে। ঠিক তখনই জেসন জিয়ংকে লক্ষ্য করে তলোয়ার চালায়। লিহান জিয়ংকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেও তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। জেসন যখন লিহানকে মারতে যায় তখন জিয়ং মাঝখানে এসে দাঁড়ায় আর তলোয়ারটি জিয়ং এর শরীরে বিঁধে যায়। লিহান তখন পাগলের মতো জেসনকে পাল্টা আঘাত করে তাকে মেরে ফেলে আর জিয়ং যন্ত্রণা কাতর কণ্ঠে বলে, আমি ফিরে যেতে চাইনি, কিন্তু আমার সময় ফুরিয়ে এসেছে। বইয়ের জাদুকরী কথাগুলো পূর্ণ হতেই জিয়ং এর দেহ আলোয় ভরে ওঠে। লিহান আর্তনাদ করতে থাকে, কিন্তু বইয়ের একটি পাতা ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই জিয়ং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। লিহান তখন রাগে আর শোকে জেসনকে চিরতরেই মেরে ফেলে। দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়ে বিধ্বস্ত লিহান ক্লান্তিতে সেখানেই লুটিয়ে পড়ে। অন্যদিকে প্রেজেন্টে আমরা জিয়ংকে একটি হাসপাতালে দেখতে পাই। জ্ঞান ফেরার পর তার কাছে কেবল সেই জাদুকরী বইটি স্মৃতি হিসেবে রয়ে যায়। জিয়ং বারবার চেষ্টা করে সে পূর্ণ সময় লিহানের কাছে ফিরে যেতে, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে আর সফল হয় না। সময়ের ব্যবধান তাদের আলাদা করে দিয়েছে। 1 মাস পর জিয়ং এর অসাধারণ রান্নার কথা জানতে পেরে একটি নামী হোটেলের ম্যানেজার তাকে চাকরির প্রস্তাব দেয়। জিয়ং সেখানে যোগ দেয় আর তার অর্জিত সেই প্রাচীন রয়্যাল কুকিজ বা রাজকীয় রান্নার শৈলীকে আধুনিক ঢঙে পরিবেশন করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই তার রেস্তোরাঁটি চারদিকে বিখ্যাত হয়ে ওঠে। একদিন রান্নাঘরে কাজ করার সময় জিয়ং হঠাৎ একটি পরিচিত গম্ভীর কণ্ঠস্বর শুনতে পায়। সে বলছিল যে খাবার চেখে না দেখেই ভুল ধরা কার কাজ। এই কথা শুনে জিয়ং একদম স্তব্ধ হয়ে যায়। সে সামনে তাকিয়ে দেখে যে ঠিক সেই রাজকীয় মেজাজে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এটি দেখে জিয়ং এর চোখে পানি চলে আসে আর সে অস্পষ্ট স্বরে বলে ওঠে, মহারাজ। লিহান তখন মৃদু হেসে বলে, আমি তোমাকে একটা কথা দিয়েছিলাম যে আমি আমার প্রমিস রক্ষা করতে এসেছি। জিয়ং আর নিজেকে ধরে রাখতে পারে না, সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আধুনিক এই পৃথিবীতে লিহান তাকে ভালোবাসায় জড়িয়ে ধরে কিস করে আর এভাবেই কয়েকশো বছরের ব্যবধান ঘুচিয়ে তাদের অমর প্রেম কাহিনী বর্তমান যুগে পূর্ণতা পায়। পরদিন সকালে জিয়ং ঘুম থেকে উঠে দেখে যে লিহান তার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। লিহান তখন গর্বের সাথে বলে, সবাই তো আর তোমার মতো ভাগ্যবান নয় যে খোদ রাজার হাতের রান্না দিয়ে সকালের খাবার শুরু করবে। জিয়ং তখন হেসে জিজ্ঞেস করে, কিন্তু তুমি এখানে এলে কি করে আর আমাকেই বা খুঁজে পেলে কিভাবে? লিহান তখন তার চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয় আর বলে যে সেটা অনেক লম্বা একটা গল্প যা আমরা আমাদের সারা জীবন ধরে বলবো। আর এই সিনের মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামার গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।